আসসালামু আলাইকুম সকলকে। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছো এবং ঠিকঠাক মতো পড়াশোনা করতেছো। আমাদের ৯টা চ্যাপ্টার অর্থাৎ তোমার হাজারী স্যারের অনুশীলনী ৯টা চ্যাপ্টারের ক্লাস কিন্তু অলরেডি তোমরা পেয়ে গেছো। আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটার ক্লাসটারই অপেক্ষায় সবাই ছিলাম। আমরা এই চ্যাপ্টারটার হাজারী স্যারের অনুশীলনী এমসিকিউ গুলো সলভ করব এবং সেখান থেকে আমরা বিভিন্ন জিনিসগুলোকে তোমার আবার রিক্যাপ করার চেষ্টা করব। কারণ তুমি দেখবা যে মেইন বই পড়ে হাজারী স্যারের বই থেকে তুমি যদি এমসিকিউ গুলো সলভ করো, দেখবা পুরো চ্যাপ্টারের একটা ওভারভিউ কিন্তু তোমার হয়ে যায় এবং তার সাথে কোশ্চেন গুলা কিন্তু রিপিট হয় বিভিন্ন জায়গায়। ধরো মেডিকেল থেকে শুরু করে ভার্সিটি সহ বিভিন্ন জায়গায় কিন্তু টাইপ ওয়াইজ কমন আসে কিংবা একদম হুবহু কিন্তু কোশ্চেনগুলো আসে। তাহলে চলো আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের এমসিকিউ সলভ শুরু করি। সো শুরুতেই দেখো এই চ্যাপ্টার প্রথম এমসিকিউ শুরু হচ্ছে যে বিভিন্ন ব্লকের যে মৌল সংখ্যা সেটা কয়টা। সো আমরা জানি যে ভাই আমাদের এস ব্লক যেটা আছে, হ্যাঁ এস ব্লকের মৌল হচ্ছে ভাইয়া 14টা। আমাদের পি ব্লক যেটা আছে, আমাদের পি ব্লকের মৌল হচ্ছে 36টা। আমাদের ডি ব্লক যেটা আছে, ডি ব্লকের মৌল হচ্ছে 41টা। আর এফ ব্লক যেটা আছে, এফ ব্লকের মৌল হচ্ছে 27টা। সো বিভিন্ন ব্লকের মৌল নিয়ে কথা বললে এই হচ্ছে তোমার বিভিন্ন ব্লকের মৌলের সংখ্যা। আমাকে বলছে এস ব্লকের মৌলের সংখ্যা কত। আমরা জানি এস ব্লকের মৌলের সংখ্যা হচ্ছে ভাইয়া 14টা। এস ব্লকের মৌলের সংখ্যা কয়টা? এস ব্লকের মৌলের সংখ্যা হচ্ছে 14টা। আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। এরপর আসো বলছে পি ব্লক মৌল কয়টা। আমরা একটু আগে বললাম যে পি ব্লকের মৌল হচ্ছে 36টা। পি ব্লকের মৌল কয়টা ভাইয়া? পি ব্লকের মৌল হচ্ছে 36টা। পি ব্লকের মৌল কয়টা? পি ব্লকের মৌল হচ্ছে 36টা। চলো এরপরে কোশ্চেন, ভাই ডি ব্লকের মৌল কয়টা? এটা এখন তোমরা বুঝতেছো ভাই ডি ব্লকের মৌল হচ্ছে 41টা আর এফ হচ্ছে 27টা। তাহলে আমি আবার লিখে দিই যে ভাই এস ব্লক হচ্ছে 14টা, পি ব্লক হচ্ছে 36টা, ডি ব্লক হচ্ছে 41টা আর এফ ব্লক হচ্ছে 27টা। দেখো বারবার রিভাইজ হয়ে যাচ্ছে, একটা জিনিসকে বারবার রিভাইজ করার জন্য হাজারী স্যারের অনুশীলনী সেরা রে। ঠিক আছে, চলো এরপরে। হ্যাঁ, কোন মৌলের পরমাণুর যোজ্যতা স্তরে লাস্ট ইলেকট্রন বিন্যাসটা এইরকম, অর্থাৎ এস এবং তোমার হচ্ছে পি। হ্যাঁ আচ্ছা, তো এবার বলছি ইলেকট্রন বিন্যাস থাকলে ওই মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। আচ্ছা তুমি আগে বলো যে লাস্ট ইলেকট্রন যদি এস এবং পি তে যায় তাহলে আমরা কিভাবে গ্রুপ সংখ্যা বের করি? তোমাদেরকে মনে আছে যে ভাই লাস্ট ইলেকট্রন যদি শুধুমাত্র এস এ যায় তাহলে গ্রুপ সংখ্যা হচ্ছে এস এর ইলেকট্রন, গ্রুপ সংখ্যা হচ্ছে এস এ যে কটা ইলেকট্রন থাকবে এস এর ইলেকট্রন। হ্যাঁ লাস্ট ইলেকট্রন যদি এস আর পি তে যায় তাহলে সেক্ষেত্রে গ্রুপ সংখ্যা হচ্ছে, সেক্ষেত্রে গ্রুপ বের করার জন্য মানে সেই ক্লাস 9-10 থেকে পড়ছিলা, হ্যাঁ এখন তোমরা অনেকে দেখি এগুলোও পারো না, তখন মনে হয় কি জানো যে ধৈর্য তোমার ঘাটটা এভাবে ঘুরাই ফেলি। ঠিক আছে, সো ক্লাস 9-10 এ পড়া যে ভাই লাস্ট ইলেকট্রন যদি এস এবং পি তে যায় তাহলে গ্রুপ কত ভাইয়া? এস এর ইলেকট্রন, পি এর ইলেকট্রন প্লাস তার সাথে আমার একটা 10 যোগ করতে হয়। আর লাস্ট ইলেকট্রন যদি ডি আর এস এ যায় তাহলে সেক্ষেত্রে গ্রুপ কত ভাইয়া? সেক্ষেত্রে গ্রুপ হচ্ছে ডি আর এস এর ইলেকট্রন সংখ্যা যোগ করলেই হয়ে যায়। হ্যাঁ, আর যদি কখনো আসে যে ভাইয়া এফ ব্লকের মৌলগুলা কোথায় আছে, তাহলে একটাই উত্তর যে ভাই এফ ব্লকের যে ল্যান্থানাইটস, এফ ব্লকের যতগুলো মৌল আছে তাদের গ্রুপ 3। হ্যাঁ গ্রুপ 3। আর পর্যায় যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ পর্যায়ের ক্ষেত্রে দুইটা সিরিজ আছে তোমরা জানো, ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট সিরিজ। সো পর্যায়ের ক্ষেত্রে অ্যান্সারটা 6 হইতে পারে, 7 হইতে পারে। 6 হচ্ছে ল্যান্থানাইট সিরিজের মৌল, হ্যাঁ 6 হচ্ছে ল্যান্থানাইট সিরিজের মৌল আর 7 হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজের মৌল। এই হচ্ছে তোমার গ্রুপিং এর যে ব্যাপারটা। হ্যাঁ, আর যে কোনো ইসের পর্যায় কিভাবে বের করতে হয়? হ্যাঁ যে কোনো তোমার মৌলের পর্যায় বের করার জন্য একটাই ফর্মুলা যে ভাই পর্যায় হচ্ছে সর্বশেষ শক্তি স্তর বা সর্বশেষ n এর মান। পর্যায় কি ভাইয়া? পর্যায় হচ্ছে সর্বশেষ n এর মান বা সর্বোচ্চ শক্তি স্তরটাই হচ্ছে পর্যায়। সো পর্যায় বের করার ক্ষেত্রে এত কিছু করা লাগে না, সর্বশেষ n এর মানটাই হচ্ছে পর্যায়। তাহলে চলো আমাদের বলছে এইটা কোন গ্রুপের এবং লাস্ট ইলেকট্রন s এবং p তে গেছে, তাহলে s ইলেকট্রন 2টা প্লাস p তে ইলেকট্রন 5টা, 7টা প্লাস একটা 10 যোগ করতে হবে। দ্যাট মিন্স এটা হচ্ছে 17 নম্বর গ্রুপের মূল্য। আরো এতে বের করা যায় ভাই, লাস্টে শক্তি স্তরে 7টা ইলেকট্রন কার থাকে? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের থাকে। তাইলে এটা কত নম্বর গ্রুপে আছে? 17 নং গ্রুপে আছে। এটা কত নম্বর গ্রুপে আছে? 17 নং গ্রুপে আছে। কত নম্বর গ্রুপে আছে? 17 নং গ্রুপে আছে। চলো এরপরে কোশ্চেন, হ্যাঁ ইট্রিয়াম মৌলটির পর্যায় সারণীতে অবস্থান বের করো। এখন দেখো ইট্রিয়ামের আছে, আমি ধরো আমার মুখস্থ নাই যে ইট্রিয়াম কই আছে, তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই যে এটা ইলেকট্রন বিন্যাস করে ফেলা। 39টা আছে, তো আমরা কি জানি ফার্স্টে হচ্ছে তোমার, আচ্ছা তুমি এটা চিন্তা করে দেখো যে প্রথম 30টা মৌল যে জিঙ্কের মতো ইলেকট্রন বিন্যাস, এটা তো আমরা পারি সবাই তাই না? দেখো যেমন হ্যাঁ 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, হ্যাঁ তারপরে কিন্তু 4s এ যায়, তারপরে 3d তে যায়। সো এই পর্যন্ত তো আমরা সবাই পারি। হ্যাঁ 30টা হইলো, আমার আরো 9টা ইলেকট্রন দেওয়া লাগবে। এখন একটু আসো ভাইয়া, আমরা একটা ছন্দ দিয়ে আমরা যখনই পড়ছিলাম ইলেকট্রন বিন্যাস, একটা ছন্দ পড়ছিলাম এস এস
তারপরে পিএস, আবার পিএস, এরপরে ডিপিএস, এরপরে আবার ডিপিএস। তাহলে তুমি মিলাই দেখো তো, এস এস, পিএস, পিএস, ডি আসছে, তারপরে পিএস হবে। এখন দেখো 3p তো শেষ, তাহলে এটা হবে 4p। তাহলে 4p তে দিলাম 6টা, 30টা তো ছিলই, হইলো 36টা, আরো লাগবে 3টা। এরপর আমরা কি জানি ভাই, ডিপি, তারপরে আবার এস, ডিপিএস, এস দিলাম 2টা, হইলো 38টা, আরো একটা লাগে। তাহলে আবার কি ভাই, ডিপিএস এর পর আবার ডিপিএস, তার মানে এবার 4d, এন্ড 4d তে একটা দিলেই হচ্ছে। দ্যাট মিনস তার লাস্ট ইলেকট্রনটা কই গেছে ভাই, ডি তে গেছে, এবং তার আগে কি আছে, এস আছে। ভাই লাস্ট ইলেকট্রন যদি ডি আর এস এ যায়, তাহলে গ্রুপ কেমন বের করতে হয়, জাস্ট ডি আর এস ইলেকট্রন যোগ করলেই হয়। তার মানে গ্রুপ হচ্ছে 2 আর 1 এ 3, এবং পর্যায় কত, হ্যাঁ পর্যায়ের ক্ষেত্রে কি দেখতে হয়, সব থেকে বড় এন এর মান 1 2 3 4, এটাও 4 দেখো, 3 4 5, 5 হচ্ছে সব থেকে বড় এন এর মান। এই দেখো 5 হচ্ছে সব থেকে বড় এন এর মান, 5 হচ্ছে সব থেকে বড় এন এর মান, এন এর মানটা সব থেকে বড় হচ্ছে 5। তাহলে ওর পর্যায় হচ্ছে 5, আর গ্রুপ কত, লাস্ট ইলেকট্রন ডি আর এস এ গেছে, তাহলে ডি আর এস এর ইলেকট্রন যোগ করলেই হয়ে যাবে। তাহলে 3 নাম্বার গ্রুপ এবং 5 নাম্বার পর্যায়, তাহলে 5 নাম্বার পর্যায় 3 নাম্বার গ্রুপ, 5 নাম্বার পর্যায় 3 নাম্বার গ্রুপ। ঠিক আছে, আচ্ছা চলো ভাইয়া কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক, জিঙ্ক 2+ এর ক্ষেত্রে আর্গন 3d10 এন্ড 4s এর কিছু নাই, মানে 4s0। হ্যাঁ এটা তো ঠিকই আছে। আমরা কি জানি আর্গনের ভিতরে 18টা ইলেকট্রন, এই 4s0 এন্ড 3d10 28টা। হ্যাঁ তাহলে একটু দেখো কোনটি সঠিক। জিঙ্কে তো ইলেকট্রন থাকে 30টা, কিন্তু 2+ মানে কি, দুইটা চলে গেছে, এই যে 4s0 হয়ে গেছে, এটা তো ঠিকই আছে, এটা তো ঠিকই আছে। তাহলে এটাই উত্তর। আমরা একটু বাকিগুলো দেখি যে বাকিগুলো ভুল কেন। নিকেল 2+, হ্যাঁ নিকেল 2+ এ তোমার হচ্ছে, আচ্ছা এই গ্রুপের ইলেকট্রন বিন্যাস আমরা খুব সহজে করতে পারি। দেখো নিকেল কত ভাইয়া, নিকেল হচ্ছে 28 নাম্বার মৌল, তাই তো? তাহলে তুমি দেখবা এদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম, আর্গন লাস্টে 3d আর 4s না, এই যে ভাইয়া 28 না, দেখবে এরকম হয় 2 8 28। ঠিক আছে, তারপর ধরো আয়রন, দেখো করে দেখো, আয়রন যে 26, তাহলে আয়রন কেমন হবে, আর্গন তারপরে 3d আর 4s, তার মানে 2 6 26। দেখবা সবগুলোতে এরকম হয়, খালি ওই যে ক্রোমিয়াম আর কপারে ব্যতিক্রম, এবারে সবগুলাই হ্যাঁ 2 8 28, 2 6 26, আয়রন হচ্ছে 26, কোবাল্ট কত 27, দেখবা 2 7, জিঙ্ক কত, কপার কত, ঠিক আছে কপার হচ্ছে তোমার 29, তো 2 আর 9 হয়, কিন্তু আমরা জানি এস থেকে একটা ইলেকট্রন লাভ দিয়ে d10 হয়ে যায়, ওটা তো ব্যতিক্রম। বাট এবারে নরমালি কিন্তু ইলেকট্রন জিনিসগুলো এরকম হয় লাস্টে। এখন দেখো নিকেল যেটা, নিকেল নরমালি হচ্ছে 3 আর্গন এরকম। এখন নিকেল 2+ মানে কি, ইলেকট্রন সব সময় যাবে লাস্টের থেকে, তো 4s0 হয়ে যাবে 3d8। এটা কি এরকম হয়েছে না? সো এবার তুমি চেক করে দেখো, বাকি সবগুলোই কিন্তু ভুল। আমরা যদি একটা কারেক্ট পেয়ে ফেলছি, বাকিগুলো ভুল। বাট তোমাকে একটু বুঝাইলাম যে আমরা চাইলে কিন্তু বাকিগুলোও চেক করতে পারতাম। হ্যাঁ পর্যায় সারণীর কোন শ্রেণী মৌলগুলোকে চ্যালকোজেন বলা হয়? ভাই আমাদের গ্রুপ 1 যেটা আছে, হ্যাঁ গ্রুপ 1 যেটা আছে তাকে আমরা বলি হচ্ছে ক্ষার ধাতুর গ্রুপ। হ্যাঁ ক্ষার ধাতুর গ্রুপ বা আলকালি মেটাল। কি বলি ভাইয়া, আলকালি মেটাল, আলকালি মেটাল। হ্যাঁ গ্রুপ 2 যেটা আছে তাকে আমরা বলি হচ্ছে মৃৎ ক্ষার, কারণ এগুলো হচ্ছে মৃদু ক্ষারীয় এবং মাটিতে পাওয়া যায়, মৃৎ ক্ষার ধাতু। হ্যাঁ অর্থাৎ অ্যালকালাইন আর্থ মেটাল, অ্যালকালাইন আর্থ মেটাল, এগুলো আর্থ বা মাটিতে খুব ভালো পাওয়া যায়, মৃৎ ক্ষার ধাতু। ওকে, এরপরে আসো যেখানে গ্রুপ 11 যেটা আছে তাদেরকে আমরা বলি মুদ্রা ধাতুর গ্রুপ অর কয়েন মেটাল, মুদ্রা ধাতু অর কয়েন মেটাল, কয়েন মেটাল। হ্যাঁ তারপরে হচ্ছে তোমার 15 নাম্বার যে আছে তাদেরকে আমরা বলি নিকটোজেন্স, কারণ নিকটোজেন্স মানে হচ্ছে বিষাক্ত। হ্যাঁ নিকটোজেন্স মানে কি, নিকটোজেন্স মানে বিষাক্ত। 15 নাম্বার গ্রুপ শুরু হয় নাইট্রোজেন দিয়ে, নাইট্রোজেন একটা শ্বাসরোধকারী গ্যাস, এজন্য এদেরকে নিকটোজেন্স বলা হয়। হ্যাঁ নাইট্রোজেনের জন্য। 16 নাম্বার গ্রুপের মৌলগুলাকে আকরিকে পাওয়া যায়। হ্যাঁ আকরিক কি, যেমন ধরো আমরা যে লোহা, লোহা কি যেখানে সেখানে পড়ে থাকতে দেখি না, এদেরকে আমরা নিষ্কাশন করে কোন একটা যৌগ থেকে তারপরে বের করতে হয়। সো যে যেইখান থেকে আমরা বিভিন্ন ধাতুকে সংরক্ষণ করি সেগুলোকে আমরা বলি আকরিক বা অরি, ও আর ই, অরি। সো এই আকরিক তোমার হচ্ছে, এই আকরিক গুলোর সাথে বিভিন্ন ধাতুর সাথে এই 16 নম্বর গ্রুপের মৌলগুলো থাকে, তাই এদেরকে বলা হয় আকরিকের সাথে থাকে দেখে দেখে বলা হয় চ্যালকোজেন। থেকে কি বলা হয়, এদেরকে বলা হয় চ্যালকোজেন, এদেরকে বলা হয় চ্যালকোজেন। 17কে হ্যালোজেন বলা হয়, এটা তুমিও জানো আমিও জানি, সেটা হচ্ছে না বললেও জানতা, হ্যালোজেন বলা হয়। হ্যাঁ হ্যালোজেন বলা হয়। এন্ড 18কে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, তাই না? সো 18 হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, 18 হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে যে কাকে চ্যালকোজেন বলা হয়, আমি তোমাকে সবই পড়াই দিছি। তাহলে চ্যালকোজেন হচ্ছে 16 নম্বর গ্রুপকে বলা হয়, চ্যালকোজেন হচ্ছে 16 নম্বর গ্রুপকে বলা হয়।
হ্যাঁ, প্রথম পি ব্লক মৌল কি? হ্যাঁ, তুমি চিন্তা করে দেখো যে হাইড্রোজেন, হাইড্রোজেন মানে কি 1s1, লাস্টে কি এসে ইলেকট্রন গেছে, হিলিয়াম এটাও এসে গেছে, ঠিক আছে, লিথিয়াম এটাও এসে গেছে, বেরিলিয়াম এটাও এসে গেছে। প্রথম পি কিন্তু বোরন, তুমি চিন্তা করে দেখো বোরনে 5টা ইলেকট্রন আছে, সো এই যে 1s2 2s2, এই যে 2p1, পি এর প্রথম মৌল হচ্ছে বোরন। সো এগুলো হয় ইজি কোশ্চেন, এগুলো আসে, তোমরা এগুলোও পারো না। হ্যাঁ, এস ব্লক মৌল কোনটি? এস এর কোনটি মৌল? ভাই আমরা কি জানি 1 নাম্বার এবং 2 নাম্বার গ্রুপের মৌলগুলো বেসিক্যালি এস ব্লক। সো এই যে হাই, লি, না, কে, রুবি, ছুঁয়ে, ফেলেছে, আর বিরিয়ানি, মোগলাই, কাবাব, শান্ত ভাইয়ার পার্টিতে রাখো। সো এইটা, আর ওই কোনায় আছে হিলিয়াম। হ্যাঁ, আমি এটাকে হ্যান্ড লিখলাম। এই যে 14টা মৌল, এই হচ্ছে বেসিক্যালি এস ব্লকের মৌল। আমাকে বলছে এস ব্লক কে, তো এখানে কাকে দেখতেছি? এই যে পটাশিয়ামকে দেখতেছি। হ্যাঁ, হাইলি না কে। চলো, হ্যাঁ, ডি ব্লকের প্রথম মৌলকে, আরে তুমি ডি ব্লক পড়াশোনা শুরুই কি করো? স্ক্যান্ডিয়াম দিয়ে। তো এইটা কি কোনো কোশ্চেন? এটা কি মনে রাখা লাগে? ক্যালসিয়ামের পরে স্ক্যান্ডিয়ামই তো প্রথম ডি ব্লক মৌল। স্ক্যান্ডিয়াম কি প্রথম ডি ব্লক মৌল? স্ক্যান্ডিয়াম প্রথম ডি ব্লক। হ্যাঁ, কোনগুলো অধাতু? আচ্ছা ভাইয়া দেখো, সোডিয়াম একটা ধাতু, তাহলে এটা কি অধাতু হবে জীবনে? এই অপশনটা হইতে পারে না। ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম একটা ধাতু, তাহলে এটা হইতে পারে না। নিকেল আয়রন একটা ধাতু, এটা হইতে পারে না। তাহলে এই তিনটা যদি হইতে না পারে, তাহলে এটা হবে আর কি? ঠিক আছে। হ্যাঁ, কোনটি মৃৎখাত ধাতু? ওই যে 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে মৃৎখাত ধাতু। বিরিয়ানি, মোগলাই, কাবাব, শান্ত ভাইয়ের বাটিতে রাখো। এই যে শান্ত ভাইয়া, এস আর। হ্যাঁ, শান্ত ভাইয়ের বাটিতে রাখো। হ্যাঁ, বিরল মৃত্তিকা মৌল কাকে বলা হয়? খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যে ভাই বিরল মৃত্তিকা ধাতু হচ্ছে বেসিক্যালি ল্যান্থানাইট সিরিজের মৌল। কারা? ল্যান্থানাইট সিরিজের মৌল। কারা? হ্যাঁ, ল্যান্থানাইট সিরিজের মৌল। আর তুমি বলো যে এই যে ল্যান্থানাইট বা অ্যাক্টিনাইট যেই হোক, এফ ব্লকের সবার গ্রুপ তো 3, তাহলে এই যে তোমার হচ্ছে বিরল মৃত্তিকা মৌল, এরা গ্রুপ কততে আছে? 3-এ আছে। গ্রুপ কততে আছে? 3-এ আছে। ভাই এফ ব্লক মৌল কয়টা? এটা কোনো কথা? এফ ব্লক মৌল 27টা, এটা কোনো কথা? পদের সারণীর কোন গ্রুপের মৌলগুলা তীব্র জারক? আচ্ছা একটু দেখো ভাইয়া, এই দিকের যে মৌলগুলা আছে শুরুর দিকে, সোডিয়াম, পটাশিয়াম, এরা ইলেকট্রন ত্যাগ করতে চায়, মানে এরা হচ্ছে বিজারক। এরা কি ইলেকট্রন ত্যাগ করতে চায়। আর একদম শেষের দিকের ফ্লোরিন, ক্লোরিন যে আছে, এরা ইলেকট্রন গ্রহণ করতে চায়। তার মানে এরা হচ্ছে সব থেকে বেশি ইলেকট্রনকে চায়, ওদের থেকে বেশি ইলেকট্রন কেউ নিতে পারবে না। সো ওরা হচ্ছে তীব্র জারক। সো গ্রুপ 17-র সাথে ইলেকট্রন তাই না, কিন্তু কেউ পারবে না। সো গ্রুপ 17-র হচ্ছে তীব্র জারক, আর গ্রুপ 1 হচ্ছে তীব্র বিজারক। গ্রুপ 1 কি? গ্রুপ 1 হচ্ছে তীব্র বিজারক। গ্রুপ 1 হচ্ছে তীব্র বিজারক। তোমরা এগুলো মুখস্থ করো, বাট আমরা জীবনে এগুলো মুখস্থ রাখি না, আমরা এগুলো দেখে দেখে অ্যান্সার দিই। হ্যাঁ, নিচের কোন যুগলের দুইটি মৌলই অষ্টক সম্প্রসারণ করতে পারে? আচ্ছা একটু দেখো যে ভাইয়া, তুমি অষ্টক সম্প্রসারণ যে কথাটা বলছে, এরকম অষ্টক সম্প্রসারণ যৌগ তুমি কিরকম দেখছো? যেমন ধরো SF6, এটা একটা অষ্টক সম্প্রসারিত যৌগ। কেমনে ভাইয়া? দেখো সালফার, ওর লাস্টে তো 6টা ইলেকট্রন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আবার সেটা 6টা ফ্লোরিনের সাথে যুক্ত আছে। তাইলে ওর নিজের 6টা আর 6টা ফ্লোরিন থেকে 6টা, 6 6 12টা ইলেকট্রন আছে, তার মানে 8-এর থেকে বেশি। ঠিক আছে, তারপরে ধরো যে PCl5, এই যৌগগুলা কি? এগুলো সব অষ্টক সম্প্রসারিত যৌগ। ফসফরাসের আছে 5টা, ক্লোরিন থেকে সমযোজী বন্ধনে পাইছে 5টা, 5 5 10টা, 8-এর থেকে বেশি হলে তাকে আমরা বলি অষ্টক সম্প্রসারণ। হ্যাঁ, সো যে ফসফরাস এইটা, তারপরে হচ্ছে আমাদের সিলিকন, এই সিলিকনও চাইলে কি করতে পারে? অষ্টক সম্প্রসারণ করতে পারে। সিলিকনও চাইলে কি করতে পারে? অষ্টক সম্প্রসারণ করতে পারে। সো যদি আসে অষ্টক সম্প্রসারণ কারা করতে পারে, তুমি এই 3টা কথা একটু মনে রাখবা। হ্যাঁ, এই 3টা মৌল কি করতে পারে? অষ্টক সম্প্রসারণ। এই ক্লোরিন না, সরি, সিলিকন। সো এরা খুব ভালো কি করতে পারে? অষ্টক সম্প্রসারণ করতে পারে। এরা অষ্টক সম্প্রসারণ করতে পারে। সো বলছে যে ভাইয়া, নিচের কোন দুটি মৌল অষ্টক সম্প্রসারণ করতে পারে? দেখো সিলিকন আর ফসফরাস আছে 4 নম্বরে, বাকি অ্যালুমিনিয়াম বলে এগুলা কেউ কিন্তু তোমার হচ্ছে অ্যান্সার না। কোন যৌগটি আদ্র বিশ্লেষিত হয়? আমি এরা না পারলে তোমার মাইর দিব ধীরা, কারণ তুমি দেখো ক্লাস 9-10 তুমি পড়তা এখান থেকে যে ভাই CCl4 আদ্র বিশ্লেষিত হয় না, SiCl4 আদ্র বিশ্লেষিত হয়। এই কোশ্চেন তুমি কত পড়ছো? কত পড়ছো বলো? আরো কিছু অ্যাড করো ভাইয়া। CCl4 যেমন আদ্র বিশ্লেষিত হয় না, NF3 আদ্র বিশ্লেষিত হয় না। কি হয় না? NF3 আদ্র বিশ্লেষিত হয় না। তাহলে হয় কারা? ভাই NCl3 আদ্র বিশ্লেষিত হয়, NCl3 আদ্র বিশ্লেষিত হয়। তারপরে ভাই PCl3 আদ্র বিশ্লেষিত হয়, PCl3 আদ্র বিশ্লেষিত হয়, PCl5 আদ্র বিশ্লেষিত হয়। সো দেখবে এর ভিতরে একটা কমন চলে আসছে। ঠিক আছে, সো বলবে আদ্র বিশ্লেষিত হয় না কে? তুমি মনে রাখবে NF3 আর CCl4। বাকি SiCl4, NCl3, PCl3, PCl5 সবাই কি হয়? আদ্র বিশ্লেষিত হয়। তো বলছে নিচের কোনটি আদ্র বিশ্লেষিত হয় না? CCl4 পেয়ে গেছি। হ্যাঁ, NS1 মানে এস এ একটা ইলেকট্রন আছে, তো এরাই কি 1 নাম্বার গ্রুপের মৌল না? হাইড্রোজেন 1s1, তারপরে সোডিয়াম 3s1, এই এখানে ভুলে 2 দিয়ে ফেলছি। সো যে 1 নাম্বার গ্রুপের মৌলগুলাই কি থাকে? লাস্টে এস এ একটা ইলেকট্রন থাকে। সো বলছে এরা পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ভাই তুমি আমাকে বলো, 1 নাম্বার গ্রুপের মৌলগুলোকে তুমি বলো ক্ষার ধাতু, তো পানির সাথে বিক্রিয়া করলে কি তৈরি করবে? ক্ষার তৈরি করবে। তাহলে এটা মুখস্থ করা লাগবে, তাই না? ধইরে এমন মাইর দিব।
1 নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে ক্ষার ধাতু, তাহলে ক্ষার তৈরি করবে পানির সাথে বিক্রিয়া করলে। দৈত্যাকার অণু গঠন করে কে? ভাই এই যে এই কোশ্চেনটা আসতো না, বলো খ নম্বরে, যে ভাই আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস, হ্যাঁ, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন? একই তো গ্রুপের অক্সাইড, কার্বনের নিচে তো আছে সিলিকন, তাই না? সো এটা কঠিন কেন? কারণ এটা কি করতে পারে? হ্যাঁ, অনেকগুলো একসাথে মিলে একটা দৈত্যাকার অণু গঠন করতে পারে। কি গঠন করতে পারে? হ্যাঁ, দৈত্যাকার অণু বা জায়ান্ট মলিকিউল গঠন করতে পারে। ইংরেজি কি? ইংরেজি হচ্ছে জায়ান্ট মলিকিউল, জায়ান্ট মলিকিউল। হ্যাঁ, আচ্ছা আমার একটু জ্বর, বুঝছো, আমার জ্বর, তাই আমি হচ্ছে একটু আস্তে আস্তে কথা বলতেছি। আশা করি তোমরা হচ্ছে এই জিনিসটা একটু কষ্ট করে ম্যানেজ করে নেবে। হ্যাঁ, আচ্ছা, সো বলছে দৈত্যাকার অণু কোনটি? সিলিকন ডাইঅক্সাইড কি করতে পারে? দৈত্যাকার অণু গঠন করতে পারে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা আসবে। হ্যাঁ, এটা আসবে। কোন যৌগটি সম্ভব না? দেখো এই টাইপের কোশ্চেন যখন আসবে, হ্যাঁ, কোন যৌগটি সম্ভব না, ঠিক আছে, দেখবে এই কোশ্চেনটা আসতেছে যে ভাই NCl3 এটা সম্ভব হয়, PCl3 এটা সম্ভব হয়, PCl5 এটাও হয়, ঠিক আছে, তারপরে SF2 হয়, SF4 হয়, SF6 হয়। সো এগুলা হচ্ছে তোমার গঠন হয়। হয় না কারা? হ্যাঁ, হয় না কারার ভিতরে অপশনে থাকবে যে NCl5। দেখো NCl5 হয় না, NCl5 হয় না, NCl5 হয় না। তারপরে বলবে OF4 এটা হয় না, OF6 এটা হয় না। এবার আসো কারণ কি ভাইয়া? কারণ হচ্ছে তুমি দেখো নাইট্রোজেন, অক্সিজেন এর হচ্ছে 2 নম্বর পর্যায়ের মৌল। 2 নম্বরে কি কোনো ডি আছে? 2D বলতে কিছু আছে না। সো ডি যদি না থাকে তাহলে তুমি কখনো 8 এর থেকে বেশি ইলেকট্রন বানাইতে পারবে না। ওই যে মনে আছে অষ্টক সম্প্রসারণের কথা বলছিলাম। হ্যাঁ, সিলিকনের কথা বলো, 3 নম্বর পর্যায়ের মৌল, ফাঁকা ডি আছে, 3D ইলেকট্রন নাই সেখানে, বাট 3D আছে তো। হ্যাঁ, ফসফরাসের 3D আছে তো, সালফারের 3D আছে তো, তাহলে চাইলে ওরা কি করতে পারে? 8 থেকে বেশি ইলেকট্রন হয়ে গেলে ওই ফাঁকা রুমে গিয়ে জায়গা দিবে। এখন তোমার বাসায় একজন মেহমান আসতে চায়, তোমার বাসায় কোনো জায়গা নাই, তো তুমি কেমনে জায়গা দিবা? সো এই যে নাইট্রোজেন, অক্সিজেন এরা কি করতে পারে না? 8 এর থেকে বেশি এক্সট্রা মেহমান বা ইলেকট্রনকে জায়গা দিতে পারে না। তাই NCl5ও হয় না, OF4ও হয় না, OF6ও হয় না, কিন্তু এগুলো সব হয়। সো কোশ্চেন কেমনে আসবে? কোশ্চেন আসবে ভাই NCl3 হয় কিন্তু NCl5 হয় না, কিন্তু PCl3ও হয়, PCl5ও হয়। হ্যাঁ, সো এগুলো থেকে একটা না একটা অপশনের ভিতর থাকবে। সো বলছে কোনটি সম্ভব নয়? দেখো এগুলোর ভিতরে একটা না একটা থাকবে। এই যে NCl5 এটা সম্ভব না, ঠিক আছে, হয় OF4 থাকতো আর নাইলে OF6 থাকতো। হ্যাঁ, চলো। হ্যাঁ, কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লকের না? ভাইয়া দেখো আমাদের নিষ্ক্রিয় গ্যাস কে কে? ভাইয়া হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এন্ড রেডন, ওগানেসন। হ্যাঁ, সো এখানের ভিতরে একটাই ইম্পোস্টার আছে, সেটা হচ্ছে হিলিয়াম। তুমি যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবা 1s2। সো এই যে হিলিয়াম কিন্তু এস এর মৌল, কিসের মৌল? এস এর মৌল। ওই যে তোমার হচ্ছে 1 নম্বর গ্রুপে 7টা, 2 নম্বর গ্রুপে 6টা, আর হিলিয়াম এই 14টা মৌলই কি? এস এর। সো একমাত্র নিষ্ক্রিয় গ্যাস যে এস এর না, বাকি সবার ভাই লাস্টে কিরকম হবে? লাস্টে হবে S2P6 ওই যে লাস্টে 8টা ইলেকট্রন আছে, ঠিক আছে। সো যে হিলিয়াম কিন্তু এস ব্লকের, হিলিয়াম এস ব্লকের। হ্যাঁ, নিচের কোন মৌলটির জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে? আচ্ছা, নিচের কোন মৌলটির জারণ সংখ্যা কি হতে পারে? সর্বোচ্চ হতে পারে। কি কি আছে এখানে? আচ্ছা, আমাদের ক্রোমিয়াম যেটা আছে, আমাদের ক্রোমিয়ামটা দেখো সর্বোচ্চ 6+ পর্যন্ত হতে পারে। ক্রোমিয়াম কত হতে পারে ভাইয়া? ক্রোমিয়াম সর্বোচ্চ 6+ পর্যন্ত হতে পারে। হ্যাঁ, আমাদের ক্রোমিয়াম যেটা আছে তারই দেখো এখানে যারা যারা আছে তোমার এইটা, তারপর এইটা, এগুলোর ভিতরে ক্রোমিয়ামটারই কি হতে পারে? তোমার জারণ সংখ্যাটা সর্বোচ্চ 6 হতে পারে। বাকি কোবাল্ট তোমার হচ্ছে 3+ হয়, আয়রন Fe2+ Fe3+ হয়, ভ্যানাডিয়াম 5+ পর্যন্ত হতে পারে। সো এই 4টার ভিতরে অ্যান্সার হচ্ছে ক্রোমিয়াম। কিন্তু যদি এখানে ম্যাঙ্গানিজ অপশনে থাকতো, তোমরা জারণ বিজারণ বিক্রিয়া করছিলা, ম্যাঙ্গানিজ +7 পর্যন্ত হইতে পারে। সো যদি ম্যাঙ্গানিজ অপশনে থাকতো তাহলে অ্যান্সার হইতো এইটা, যদি ম্যাঙ্গানিজ অপশনে থাকতো তাহলে অ্যান্সার হইতো এইটা, বাট যেহেতু ও নাই তাহলে সেকেন্ড হাইয়েস্ট কে? ক্রোমিয়ামে কত হইতে পারে? 6 হইতে পারে। আচ্ছা, আরো একটা কোশ্চেন আসবে যে ভাইয়া বিজোড় ইলেকট্রন কার বেশি? ডি ব্লকের ভিতরে বিজোড় ইলেকট্রন, ঠিক আছে, বেশি কার? ক্রোমিয়ামের। সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? ক্রোমিয়াম। কয়টা? অ্যান্সার হচ্ছে 6টা। একদম জাস্ট পরমাণু অবস্থাতেই স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এই যে 10টা মৌল আছে তাদের ভিতরে হাইয়েস্ট বিজোড় ইলেকট্রন কার? অ্যান্সার হচ্ছে ক্রোমিয়ামের। কয়টা? 6টা। কয়টা? 6টা। ঠিক আছে, এই কোশ্চেনটা প্রায় সময় আসে কিন্তু। হ্যাঁ, এই কোশ্চেনটা প্রায় সময় আসে। সো দেখো আমি আবার ক্লিয়ার করতেছি। বলছে কোনটা জারণ সংখ্যা বেশি? ভাইয়া এখানে অ্যান্সারটা ক্রোমিয়াম, কারণ ক্রোমিয়াম 6 হইতে পারে, বাট যদি ম্যাঙ্গানিজ থাকতো তাহলে ম্যাঙ্গানিজ অ্যান্সার হইতো, কারণ জারণ সংখ্যা ম্যাঙ্গানিজের সর্বোচ্চ 7 হইতে পারে। আর যদি বলে বিজোড় ইলেকট্রন, সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ক্রোমিয়াম। কয়টা থাকতে পারে? 6টা। ঠিক আছে, চল এরপরে বসি। বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম, বাট এবার সব আয়ন দেওয়া আছে।
তো বাই করতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, ম্যাঙ্গানিজ 2+, আগে তুমি বলো ম্যাঙ্গানিজ কত নাম্বার মৌল? হ্যাঁ, ম্যাঙ্গানিজ 25 নাম্বার মৌল। হ্যাঁ, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন। আচ্ছা, তো একটু আগে তুমি একটা শর্টকাট শিখাইলাম যে দেখো কি করবা, এই যে এখানে 3D আর 4s লিখবা, লেখার পর তাকায় যাবো কত ভাই 2 আর 5, তাহলে কি করবা 2 আর 5 শেষ 25। তারপরে আয়রন আসো, ভাই আয়রন কত 26, আয়রন কত, আয়রন হচ্ছে 26। সো যে আর্গন 3D আর 4s লেখো, হ্যাঁ 26 মানে কি 2 আর 6 26, ঠিক আছে। আর ক্রোমিয়াম দেখো, ক্রোমিয়াম কত 24, ক্রোমিয়াম কত 24। এই ক্ষেত্রেও ওই একই নিয়ম ফলো করতে পারবা, বাট একটু দেখো যে 3D আর 4s কোনো সমস্যা নাই, 2 আর 4 24। বাট তুমি জানো যে জিনিসটা হয় না, কি হয়, এই যে s থেকে একটা ইলেকট্রন লাভ দিয়ে পিতে চলে যায়। সো ওই ক্ষেত্রে আমাদের কোনো কাজ নাই, আমরা এই কাজটা করে নিলাম। সো ইলেকট্রন বিন্যাসটা করে ফেললাম। এবার আসো ম্যাঙ্গানিজ কত আছে 2+, তাহলে ম্যাঙ্গানিজটা যদি 2+ হয় তাহলে এখানে 4s এর আর কোনো অস্তিত্ব নাই, 4s গায়েব। হ্যাঁ, যদি হচ্ছে আয়রনটা কত দেওয়া, আয়রনটা 2+ দেওয়া আছে, সো আয়রনটারও তোমার হচ্ছে ইলেকট্রন গুলা গায়েব নাই। হ্যাঁ, আর ক্রোমিয়ামের 3+ দেওয়া আছে, কিন্তু সাবধান, ক্রোমিয়াম 3+ মানে হচ্ছে, আচ্ছা আয়রনের 2+ দিয়ে দিই, আর ক্রোমিয়ামের 3+ দেওয়া আছে, তার মানে 4s থেকে তো একটা যাবেই, এই তোমার 3D থেকে আরো 2টা যাবে, তার মানে 3D তে থাকবে 3টা, 3D থাকবে 3টা। এবার আসো ভাইয়া 3D 5 মানে কি ভাইয়া, 5টাই বিজোড় না, ওই যে হুন্ডি নিয়ম আমরা ইলেকট্রন দিলে কি হবে, 5 বক্সে 5টা দিতে হবে, তার মানে এখানে বিজোড় হচ্ছে 5টা। তারপর আয়রনে হচ্ছে 6টা ইলেকট্রন, মানে কি 6টা ইলেকট্রন মানে হচ্ছে তোমার 1 2 3 4 5 6, তার মানে এখানে 4টা বিজোড়, দেখো 4টা বিজোড়। আর ক্রোমিয়ামে আছেই 3টা, তার মানে 3টাই বিজোড়, কারণ কি ফার্স্টে প্রত্যেক বক্সে একটা করে দিতে হবে না। এই তাহলে ক্রোমিয়াম 3+ এর 3টা, Fe2+ এর 4টা, আর ম্যাঙ্গানিজ 2+ এর 5টা। তাহলে ম্যাঙ্গানিজ 2+ এর সবথেকে বেশি, তারপর এটা, তারপর এটা, এই নাম্বারটা অ্যানসার ছিল। এটা গুণগত রসায়নে আছে। হ্যাঁ, এই কোশ্চেনটা গুণগত রসায়নে আছে, তোমরা যারা গুণগত রসায়নে অনুশীলনী সলভ করছো, ঠিক আছে, বা ভাইয়ার ক্লাস করছো দেখতে পারছো, আমি সেখানে এটা করাইছিলাম। চলো ভাইয়া, নিকেল 2+ আয়নে বিজোড় ইলেকট্রন কয়টা? আগে তুমি আসো নিকেল কি ভাইয়া, নিকেল হচ্ছে 28, তাহলে ওই যে ওই সিস্টেমে করে ফেলো, আমি আর লিখলাম না, আমি জাস্ট শর্টকাটে লিখলাম যে ভাই 3D আর 4s, তাহলে 2 আর 8 28। এবার নিকেল 2+ মানে এটা নাই, সো 8টা ইলেকট্রনের ভিতর বিজোড় কয়টা তুমি বলো, 8টা ইলেকট্রনের ভিতর বিজোড় কয়টা ভাইয়া, 1 2 3 4 5, সো 5টার ভিতরে তো 5টা দিবই, এরপর যখন আরো 3টা দিব বিজোড় কিন্তু কমবে এখন, সো এই যে জাস্ট 2টা বিজোড় থাকবে, কয়টা 2টা বিজোড়, কয়টা 2টা বিজোড়। সো এখানে নিকেল 2+ এ অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন কয়টা, আমার মতো সিঙ্গেল আছে কয়জন, 2জন, ঠিক আছে, সিঙ্গেল আছে কয়জন, 2জন। আচ্ছা, সো এটা কি, এটা PS4 হবে, PS4+ আয়ন, ফসফোনিয়াম আয়নে। এইটার ভিতরে তোমার কয়টা ইলেকট্রন আছে ভাই, এই টাইপের কোশ্চেন যখন করবে যে কোন একটা আয়নে কয়টা ইলেকট্রন আছে, তুমি বাংলা সব ইলেকট্রন গুনবা। ভাই দেখো আছে ফসফরাস, ফসফরাস ইলেকট্রন কয়টা, 15টা, প্লাস 4টা হাইড্রোজেন, তাহলে 4টা, প্লাস আছে উপরে কি আছে, প্লাস, প্লাস মানে এখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করছে তারা, তাই তাহলে একটা ইলেকট্রন মাইনাস করে দাও, তাহলে ছিল 19টা, কারণ ফসফরাসের 15টা, 4টা হাইড্রোজেনের 4টা, কিন্তু প্লাস মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে একটা বাদ, তাহলে 15 আর 4 19, একটা বাদ দিলে 18। একদম একদম বাংলা বাংলা যোগ বিয়োগ করবা। যেমন ধর আমাকে কেউ বললো যে ভাই তুই নাইট্রেট আয়নে ইলেকট্রন বল, আমি নাইট্রোজেন জানি, নাইট্রোজেন কয়টা, নাইট্রোজেন থাকে 7টা, প্লাস 3টা অক্সিজেন আছে, প্রত্যেকে 8টা করে, তাহলে 3 8 24, আবার উপরে আছে মাইনাস মানে আরো একটা ইলেকট্রন কারো না কারো থেকে নিচে, তাহলে এবার গুণ, তাহলে 7টা প্লাস 3 8 24 প্লাস 1। সো আমরা চাইলে কি করতে পারি, এইভাবে ইলেকট্রন সংখ্যা কাউন্ট করতে পারি, একদম বাংলা গুণা বের করে ফেলবা, বুঝছো, একদম বাংলা গুণা বের করে ফেলবা, সেগুলাতে ভয়ে কিছু নাই, খুব ইজি কোশ্চেন। ভাই নিচের কোনটি প্যারাম্যাগনেটিক আছে, এগুলো নিয়ে তোমাদের অনেক অনেক গ্যাঞ্জাম, অনেক গ্যাঞ্জাম, অনেক গ্যাঞ্জাম। হ্যাঁ চলো গ্যাঞ্জাম ক্লিয়ার করি। দেখো প্যারাম্যাগনেটিক, তারপর হচ্ছে ডায়াম্যাগনেটিক এন্ড ফেরোম্যাগনেটিক। হ্যাঁ ভাইয়া ফেরোম্যাগনেটিকের হিসাব আসবেই না, আয়রন কোবাল্ট নিকেল, বাস শেষ। ফেরোম্যাগনেটিকে এর বাইরে আর কেউ আসার চান্স নেই, বাস এই কয়টাই, আয়রন কোবাল্ট আর নিকেলই ফেরোম্যাগনেটিক। তাহলে হিসাব কি আর কার আসবে, হ্যাঁ প্যারা আর ডায়া, ফেরো এই কয়টাই শেষ, ফেরোর হিসাব আর কোনোদিন আনবা না, আয়রন কোবাল্ট নিকেল হচ্ছে ফেরো, বাদ। এবার আসো প্যারা, হ্যাঁ প্যারা কারা, যতগুলো অবস্থান্তর থাকবে, অর্থাৎ তুমি যদি চিনো যে আচ্ছা এটা অবস্থান্তর মৌল, হ্যাঁ অবস্থান্তর মৌল বা আয়ন, সেটাই কি হবে প্যারা। যেমন ধরো হ্যাঁ কপার 2+ একটা অবস্থান্তর মৌল, তাহলে এটা কি হবে প্যারা। Fe2+ একটা অবস্থান্তর মৌল, এটা কি হবে প্যারা। Fe3+ একটা অবস্থান্তর মৌল, এটা কি হবে প্যারা। ক্রোমিয়াম 3+ একটা অবস্থান্তর মৌল, এটা কি হবে প্যারা, ঠিক আছে। আবার হ্যাঁ ডায়া কি, ডায়া মানে যে অবস্থান্তর না, ডায়া মানে কি, ডায়া মানে হচ্ছে অবস্থান্তর নয়। যেমন আমরা জানি স্ক্যান্ডিয়াম 3+ এটা অবস্থান্তর না, জিঙ্ক 2+ এটা অবস্থান্তর না, ঠিক আছে। আবার ধাতু হিসেবে চিন্তা করলেও আমাদের স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক কিন্তু কি না, অবস্থান্তর না। সো ওদের আয়ন দিলেও ওদের ধাতু দিলে দুইটাই কি ডায়াম্যাগনেটিক। আর ওদের ক্ষেত্রে প্যারা কারা ভাই, তুমি যারা চিনো যে আয়রন, আয়রন অলওয়েজ কি হবে, একটা তোমার কি হবে আয়রন তোমার হচ্ছে অলওয়েজ 2+ হোক আর 3+ হোক, ও কি হবে তোমার হচ্ছে
অবস্থান্তরই হবে, তাহলে Fe2 প্লাস Fe3 প্লাস এটা হবে প্যারা। কিন্তু আয়রন ধাতুটা ফেরোর ভিতরে পড়ে গেছে, সো আয়রন কোবাল্ট নিকেল এই তিনটা কি ফেরোম্যাগনেটিক। যত অবস্থান্তর আছে সবগুলা কি, সবগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক, কারণ এদের ভিতরে বিজোড় ইলেকট্রন আছে। আর ডায়া কি, ডায়া হচ্ছে এই যে স্ক্যান্ডিয়াম জিঙ্ক এবং কপার প্লাস। তোমরা দেখো কপার প্লাস ইলেকট্রন বিন্যাস করে দেখবা লাস্টে কি আছে 3d10 আছে, মানে কোনো বিজোড় ইলেকট্রন নেই। সো কপার প্লাসটাও কি ডায়াম্যাগনেটিক, কপার প্লাসটাও কি ডায়াম্যাগনেটিক, বাস শেষ। হ্যাঁ বলছে তাহলে নিচের কোনটি প্যারাম্যাগনেটিক, হ্যাঁ এবং কি দেওয়া আছে ধাতু দেওয়া আছে। সো এই যে ভাই দেখো প্যারাম্যাগনেটিক এবং ধাতু দেওয়া আছে, তুমি আগে আসো। হ্যাঁ জিঙ্ক যেটা আছে এটা যে কি ভাই ডায়াম্যাগনেটিক, এটা তুমি জানো যে ভাই জিঙ্ক হচ্ছে ডায়াম্যাগনেটিক। ভাইয়া ম্যাগনেসিয়াম যেটা আছে এগুলো তো ডিএরই না, ক্যালসিয়াম যেটা আছে এগুলো তো ডিএরই না, জাস্ট একজনই আছে কপার, যে চাইলে কপার 2+ যদি হয় তাহলে প্যারা হইতে পারবে, ব্যাপারটা বুঝতে পারছো? সেইভাবে আমরা চাইলে কিন্তু অ্যান্সারটা করতে পারি। ভাইয়া ম্যাঙ্গানিজ ধাতুর অস্থিতিশীল জারণ মান, ম্যাঙ্গানিজ কি হতে পারে +7 হইতে পারে, ম্যাঙ্গানিজ +7 পর্যন্ত হইতে পারে, +7 পর্যন্ত হইতে পারে। ভাইয়া কোবাল্ট NH3 4Cl2 এর ভিতরে ক্লোরিন যৌগের CO এর তোমার সন্নিবেশ সংখ্যা কত? আচ্ছা দেখো হ্যাঁ, যখন কোন একটা জটিল যৌগ দিবে দিয়া তোমারে বলবে, কোন একটা জটিল যৌগ দিয়া তোমারে বলবে যেখানে সন্নিবেশ সংখ্যা কয়টা। হ্যাঁ, সো একটা জটিল যৌগে সন্নিবেশ সংখ্যা হচ্ছে, এটা সব থেকে ইজি কোয়েশ্চেন যে ভাই লিগ্যান্ড যে কয়টা সেটাই সন্নিবেশ সংখ্যা, মানে হচ্ছে লিগ্যান্ড সংখ্যা। সন্নিবেশ সংখ্যা কি? সন্নিবেশ সংখ্যা হচ্ছে লিগ্যান্ডের সংখ্যা। অর্থাৎ এই যে আমাদের ধাতুর সাথে যে লিগ্যান্ডরা থাকে এগুলা যে কয়টা আছে, তো দেখো ধাতুর সাথে লিগ্যান্ড আছে অ্যামোনিয়া 4টা, ক্লোরিন 2টা, টোটাল 6টা লিগ্যান্ড আছে। এটাই কি সন্নিবেশ সংখ্যা। লিগ্যান্ড যেই কয়টা সে কয়টা কি হবে তোমার সন্নিবেশ সংখ্যা, লিগ্যান্ড যেই কয়টা সে কয়টা কি হবে সন্নিবেশ সংখ্যা। হ্যাঁ এই যুগে তোমার হচ্ছে ক্লোরিনের জারণ মান কত? আচ্ছা দেখো এই যুগে ক্লোরিনের জারণ মান কত। দেখো ক্রোমিয়াম যেটা আছে, ক্রোমিয়াম আমি জানি না যোগের এই স্ট্রাকচার ঠিক আছে কিনা, যাক কিছু না প্যারা নেই, দিয়ে দিই। এটা হচ্ছে ব্রোমিন। আচ্ছা দেখো আমাদের ব্রোমিন যেটা আছে, ব্রোমিন তো -1, হ্যাঁ পানি তো জিরো, এন্ড ক্রোমিয়াম যেটা আছে, ক্রোমিয়াম তো নরমালি কত হয়, ক্রোমিয়াম হচ্ছে আচ্ছা এখানে ক্রোমিয়ামে জারণ মান চাইছে, এই আমি এটা কি ক্লোরিন বের করতেছি কেন, এই জন্য বলতে আমার প্যাস লাগে কেন, ক্লোরিন আবার কেন বের করবো, আমি তো বলতেছি এটা কি, হ্যাঁ ক্রোমিয়াম বলছে তাই না। So H2O4Cl2 Br, হ্যাঁ ব্রোমিন নরমালি কত হয় -1, ক্লোরিন 2টা আছে, 2টা কত -2, হ্যাঁ পানি তো 0। তাহলে এবার দেখো যে এই যৌগের উপরে কি কোনো চার্জ ছিল, উত্তর হচ্ছে না। তাহলে এরা দুজন যদি -3 হয়, এটা -2 এটা -1 -3, তাহলে ক্রোমিয়াম যদি +3 না হয় তাহলে কি কাটাকাটি গিয়ে এখানে তুমি হচ্ছে চার্জ 0 যে পাইছো, এটা কেমনে পাইছো ভাই, যেটা নরমাল যৌগ পাইলা কেমনে পাইলা, কারণ সব প্লাস মাইনাস কাটাকাটি গেছে, তার মানে ক্রোমিয়ামটা অবশ্যই কত +3, ক্রোমিয়ামটা কত +3, ক্রোমিয়ামটা কত +3, ক্রোমিয়ামটা কত +3, ক্রোমিয়ামটা কত +3। হ্যাঁ এই যৌগে কপার এবং অ্যামোনিয়ার ভিতরে কোন বন্ধন বিদ্যমান? ভাই দেখো কপার হচ্ছে ধাতু, এক জটিল যৌগের পাশে কি আছে লিগ্যান্ড, ভাই লিগ্যান্ড এন্ড ধাতুর ভিতরে অলওয়েজ কি হয় সন্নিবেশ সমযোজী বন্ধন, কি বন্ধন সন্নিবেশ সমযোজী বন্ধন, কি বন্ধন সন্নিবেশ সমযোজী বন্ধন, লিগ্যান্ড এবং ধাতুর ভিতরে হয় সন্নিবেশ সমযোজী বন্ধন, লিগ্যান্ড এবং ধাতুর ভিতরে হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। এইটার কেন্দ্রীয় পরমাণু সংকরণ কি? আচ্ছা দেখো যারা জটিল যৌগের সংকরণ করছো তাদের জন্য একটা শর্টকাট আছে যে ভাই দেখো লিগ্যান্ড যদি 6 হয় তাহলে সংকরণ হতে পারে দুই রকম, sp3d2 আর d2sp3। হ্যাঁ এখন কোনটা কখন অ্যান্সার হবে, দেখো 6 হইলে অ্যান্সার হয় এটা হবে নাহলে এটা হবে। এখন তোমাদের যতটুকু আছে, তোমাদের বা আমাদের ইন্টার লেভেলে যতটুকু আসে বা যে কোশ্চেনগুলো অনুশীলনীতে আছে এগুলো যদি সলভ করতে চাই তার মধ্যে খুবই সিম্পল লজিক খাটালে হয়ে যায় যে ভাই আমাদের লিগ্যান্ডটা যদি শক্তিশালী হয় তাহলে ডিটা আগে হবে, লিগ্যান্ডটা যদি দুর্বল হয় তাহলে ডিটা পরে হবে, মানে sp3d2 হবে, শক্তিশালী হলে d2sp3 হবে। এবার আসো ভাইয়া শক্তিশালী লিগ্যান্ড কারা, শক্তিশালী লিগ্যান্ড 3 জন মনে রাখো তাইলে হয়ে যাবে। ভাইয়া শক্তিশালী লিগ্যান্ড, তাই শক্তিশালী লিগ্যান্ডের ভিতরে সব থেকে শক্তিশালী হচ্ছে কার্বনিল, তারপর হচ্ছে সায়ানাইড এবং তারপর হচ্ছে অ্যামোনিয়া। হ্যাঁ সো এই তিনটা কি, এই তিনটা হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড, এই তিনটা কি শক্তিশালী লিগ্যান্ড। সো তুমি দেখো তো এখানে কি আছে সায়ানাইড, যেটা একটা শক্তিশালী লিগ্যান্ড এবং শক্তিশালী থাকলে কি হবে ডি পরে, তোমার ডি আগে, তাহলে দেখো তো ভাইয়া sp3d2 হবে নাকি d2sp3 হবে, d2sp3 হবে, কারণ হচ্ছে তোমার এখানে শক্তিশালী লিগ্যান্ড আছে, শক্তিশালী লিগ্যান্ড থাকলে ডিটা আগে হয়, শক্তিশালী লিগ্যান্ড থাকলে ডিটা আগে হয়, বুঝতে পারছো? চলো হ্যাঁ নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে, ভাই যে অবস্থান্তর তাই না, স্ক্যান্ডিয়াম 3+ তো অবস্থান্তর না, এটা তো ডি ব্লকেরই না, জিঙ্ক 2+ অবস্থান্তর না, একটাই আছে নিকেল 2+। হ্যাঁ তো এইসব কোশ্চেন একদম ইজি যে ভাই রঙিন যৌগ কে গঠন করবে, প্যারাম্যাগনেটিক কে, ভাই যে অবস্থান্তর সে,
কোনটি রঙিন যৌগ গঠন করে? আচ্ছা দেখো, একটু দেখো ভাই, কপারকে দেখে লাভ দিও না, এখানে ক্লোরিন আছে -2, কপার দুইটা আছে +2। ভাই দুইটা কপার যদি +2 হয় তাহলে এক একটা কপার হচ্ছে +1 করে, এক একটা কপার কত +1 করে, একটা কপার +1, এবং কপার +1 কিন্তু অবস্থান্তর না, কপার +1 অবস্থান্তর না, কপার 2+ অবস্থান্তর। সো এটা কিন্তু অ্যান্সার হবে না। ভাইয়া কোবাল্ট এখানে কত আছে? ক্লোরিন হচ্ছে -2, কোবাল্ট হচ্ছে +2। এই যে কোবাল্ট যে আছে, এই কোবাল্ট কি হবে? কোবাল্ট অবস্থান্তর মূল হবে। ইলেকট্রন বিন্যাস করে দেখো, ডি 1 থেকে 9 পাবা। আর স্ক্যান্ডিয়াম 3+ হবে না, স্ক্যান্ডিয়াম 3+ অবস্থান্তর না, আর এটা তো ডি ব্লকেরই না। হ্যাঁ, ম্যাগনেসিয়াম তো ডি ব্লকেরই না। নিচের কোনটির ক্ষেত্রে ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান? মানে কার ডি অরবিটালে ইলেকট্রন আছে? ভাই যে স্ক্যান্ডিয়াম। এইগুলা কি কোশ্চেন? নিচের কোন আয়নের আকার সব থেকে ছোট্ট হবে? আচ্ছা দেখো এগুলো সবগুলোর ক্ষেত্রে একটা কমন জিনিস দেখতে পারতেছো, যে সোডিয়াম প্লাস এর ভিতরে ইলেকট্রন কয়টা? দেখো ইলেকট্রন 10টা। তারপরে ফ্লোরিন মাইনাস এর ভিতরে দেখো ইলেকট্রন 10টা। তারপরে অক্সিজেন 2 মাইনাস এর ভিতরে দেখো ইলেকট্রন 10টা। আর কি আছে? নাইট্রোজেন 3 মাইনাস এর ভিতরে দেখো ইলেকট্রন 10টা। দ্যাট মিন্স এরা হচ্ছে আইসো ইলেকট্রন। এরা কি? এরা হচ্ছে আইসো ইলেকট্রন। এন্ড আইসো ইলেকট্রনের ক্ষেত্রে গুণগত রসায়নে পড়াইছিলাম যে ভাই আইসো ইলেকট্রনের ক্ষেত্রে আকার কিসের উপর ডিপেন্ড করে? আইসো ইলেকট্রনের ক্ষেত্রে আকার ইজ প্রপোর্শনাল টু 1 বাই প্রোটন সংখ্যা বা জেড, 1 বাই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা জেড। তার মানে যার জেডটা ছোট সেই বড়, যার জেডটা বড় সে ছোট। ঠিক আছে? সো এখানে নাইট্রোজেন যে আছে, নাইট্রোজেনের জেড কত? নাইট্রোজেনের জেড হচ্ছে 7। সো নাইট্রোজেনটা সব থেকে বড়। আর আর তোমাকে বলছে যে এখানে সোডিয়াম যেটা আছে এর জেড হচ্ছে 11, অক্সিজেন হচ্ছে 8, ফ্লোরিন হচ্ছে 9। তো দেখো আমাকে বলছে কোনটা সব থেকে ছোট্ট। ভাই যার জেডটা বড় সে ছোট, যার জেড বড় সে ছোট, যার জেড বড় সে ছোট। যদি বলতে এখানে সব থেকে বড় কে, অ্যান্সার হতো নাইট্রোজেন, কারণ নাইট্রোজেনের জেডটা ছোট। সো যার জেড ছোট হবে সে বড় হবে, যার জেড বড় হবে সে ছোট হবে। আমাকে বলছে সব থেকে ছোট কে? এই যে ভাই যার জেড বড়, সোডিয়াম। ঠিক আছে? সো আইসি ইলেকট্রনের ক্ষেত্রে এটা কিন্তু করতে হবে। আচ্ছা এরপর আসা বলছে নিচের কোনটির আকার সব থেকে ছোট? কি কি দেওয়া আছে এখানে? দেখো আগে তুমি হচ্ছে এই প্লাস ভুলে যাও, আগে তুমি চিন্তা করো এই যে বেরিলিয়াম, হ্যাঁ, তার নিচে আছে ম্যাগনেসিয়াম, তার নিচে আছে ক্যালসিয়াম, আর এই যে এখানে আছে সোডিয়াম। হ্যাঁ, আচ্ছা তুমি চিন্তা করে দেখো তো, বেরিলিয়ামের থেকে ছোট্ট কেউ হবে? এটাকে মানে প্লাস দিয়ে চিন্তা করা লাগে। বেরিলিয়ামের থেকে ছোট তো আর কেউ হবে না। হ্যাঁ, ওই তো সবার থেকে ছোট, তাই না? তো এইগুলা কিন্তু তোমার হচ্ছে মাঝে মধ্যে দুষ্টামি ফেজলামি করে কোশ্চেন দেয়, তোমরা হচ্ছে এগুলা নিয়েও ভয় পাও। ভাই আয়ন অথবা পরমাণুর আকার সম্পর্কিত কোনটি সঠিক? আচ্ছা সো একটু দেখো যে আমাদের এখানে কি কি আছে, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম। আমরা জানি যত বাম থেকে ডান দিকে যাব আকার ছোট হয়, তাই না? অ্যালুমিনিয়ামটা ছোট হবে, এখানে অ্যালুমিনিয়াম বড় দেওয়া আছে, সেটা তো হইতে পারে না। হ্যাঁ, সোডিয়ামটা বড়, তারপরে নিয়ন, তারপরে ফ্লোরিন। আচ্ছা দেখো তো, সোডিয়াম আছে এইখানে, হ্যাঁ সোডিয়ামটা আছে এখানে। এন্ড একটু দেখো, একটু দেখো, আমি এটা মুছে দিই। সোডিয়াম আছে এখানে, আর ফ্লোরিন আর নিয়ন আছে তার উপরে, তার উপরে। হ্যাঁ, সো আমাদের সোডিয়ামটা বড়, ঠিক আছে। এন্ড হ্যাঁ, ফ্লোরিন থেকে কিন্তু নিয়নটা ডানে আছে, তো কিন্তু ছোট এবং ও কিন্তু বড়। তাহলে অ্যান্সার কি হওয়ার কথা? সোডিয়ামটা সব থেকে বড়, তারপরে ফ্লোরিন, তারপরে নিয়ন। সেখানে কিন্তু উল্টা দেওয়া আছে, ফ্লোরিন পরে দেওয়া আছে, নিয়ন আগে দেওয়া আছে। নিয়ন তো ছোট ফ্লোরিন থেকে, যত ডানে যাবো আকার ছোট হবে। সো এটাও ভুল দেওয়া আছে। পরে কি দেওয়া আছে? এরা কি? আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রনের ক্ষেত্রে কি দেখতে হবে? আইসো ইলেকট্রনের ক্ষেত্রে যার প্রোটন সংখ্যা কম সেই বড়, আইসো ইলেকট্রনের ক্ষেত্রে যার প্রোটন সংখ্যা কম সেই বড়। সো দেখো আমাদের এখানে প্রত্যেকটার ভিতরে ইলেকট্রন আছে 10টা, কিন্তু সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11, ম্যাগনেসিয়ামের হচ্ছে 12, অ্যালুমিনিয়ামের হচ্ছে 13। সো যার প্রোটন সংখ্যা কম সেই বড়, যার প্রোটন সংখ্যা বেশি সে ছোট। এই যে এটাই ঠিক আছে। সো যে সোডিয়াম প্লাস, তারপরে ম্যাগনেসিয়াম 2+, তারপরে অ্যালুমিনিয়াম 3+, এটা ঠিক আছে। ঠিক আছে? আইসো ইলেকট্রন থেকে কিন্তু কোশ্চেন আসে। হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ের মৌলের পরমাণুর ক্ষেত্রে নিচের কোন পারমাণবিক ব্যাসার্ধ, কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড়? আচ্ছা এগুলা কারা একটু ঘুরে দেখো তো। আচ্ছা এখানে যে ইলেকট্রন দেওয়া আছে গুই নিতে বের করতে পারি এটা কে? ভাই 2 2 4 আর 3 আর 7, তাহলে এটা হচ্ছে নাইট্রোজেন। সো নাইট্রোজেন ধরো এখানে আছে। ভাই 2 2 4 আর 1 5, এটাকে বোরন। সো বোরন কই আছে? যে বোরন, কার্বন, নাইট্রোজেন। বোরন এখানে আছে, নাইট্রোজেনের 2 ঘর আগে। ভাইয়া 1s2 তাহলে যে বেরিলিয়াম, বেরিলিয়াম এখানে আছে। হ্যাঁ, আর 1s2 লিথিয়াম, তাহলে এটা দেওয়া আছে। তো তুমি আমার বলো এখানে সব থেকে বড় কে? ভাই আমরা জানি সবার প্রথমে যে থাকে সেই বড়, যত বাম থেকে ডান দিকে যাব আকার ছোট হবে, বড় হবে না। ঠিক আছে? তাহলে এখানে সব থেকে বড় হচ্ছে আমাদের লিথিয়াম, 1s2 ঠিক আছে? আচ্ছা এরপরে চলো, ভাই নিচের কোনটির আকার সব থেকে বড়? কি কি দেওয়া আছে দেখো, কি কি দেওয়া আছে সে জায়গায় খালি চিন্তা করো। লিথিয়াম দেওয়া আছে, লিথিয়ামের বরাবর তোমার হচ্ছে কার্বন আছে, নাইট্রোজেন আছে, এন্ড অক্সিজেন আছে। হ্যাঁ, বলছে কোনটার আকার সব থেকে ছোট। সো যেহেতু একই পর্যায়ের, আমরা জানি একই পর্যায়ের যত ডানে যাব সে সব থেকে ছোট হবে। আমাদের অক্সিজেনটা সব থেকে ছোট। নিচের কোনটির আকার সব থেকে ছোট চাইছে না, এর आंसर হচ্ছে অক্সিজেন। ঠিক আছে?
হ্যাঁ, দুইটি মৌল দেওয়া আছে এ এবং বি, এদের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে আর এ এন্ড আর বি, সমযোজী বন্ধন দূরত্ব ডি এ বি কত? আচ্ছা, যদি কখনো বলে সমযোজী বন্ধন দূরত্ব বের করতে, হ্যাঁ, তুমি জাস্ট খালি কি করবা, দুইটার যে ব্যাসার্ধ আছে দেখো এখানে সমযোজী বন্ধন ব্যাসার্ধগুলো কত দেওয়া আছে দেখো, আর এ এন্ড হচ্ছে আর বি। তো তোমাকে বলছে দুইটা মৌল দেওয়া আছে এ বি এন্ড এদের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে আর এ এন্ড আর বি। তোমাকে বলছে কি সমযোজী বন্ধন দূরত্ব। সো ভাই অলওয়েজ সমযোজী বন্ধন দূরত্ব কিছুই না, তাদের যে ব্যাসার্ধ আছে সেটা যোগফলের সমান। যেই দুজন আছে তাদের ব্যাসার্ধকে যোগ করলেই আমরা সমযোজী বন্ধন ব্যাসার্ধ পেয়ে যাব, সমযোজী বন্ধন দূরত্ব বা ব্যাসার্ধ পেয়ে যাব। কিভাবে? জাস্ট তাদের দুজনের ব্যাসার্ধ পেয়ে তোমার সাথে যোগ করলেই হবে। সো দুইটা যৌগ যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, আমরা যদি কি করি, আমরা যদি তাদের দুজনের কি করি ব্যাসার্ধটাকে যোগ করে দেই, তাহলে আমরা কি পেয়ে যাব, তাদের মাঝখানে সমযোজী বন্ধন দূরত্ব ডিএবি পেয়ে যাব। ঠিক আছে, সেখানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে হ্যাঁ ডিএবি সমান কিছুই না আর এ প্লাস আরবি। কই আছে? এই যে প্রথমটাই, আর এ প্লাস আরবি সমান সমান ডিএবি। ঠিক আছে, সেরকম একটা কোশ্চেন এখানে দেওয়া আছে, দেখো মান দেওয়া আছে, বলছে এ এবং বি দুইটার ব্যাসার্ধ হচ্ছে 37 আর 99। তাহলে বলো সমযোজী ব্যাসার্ধ দূরত্ব কত? আরে ভাই দুটোকে যোগ করে দাও, 37 আর 99 কত? 136। তাহলে 136 পিকোমিটার। হ্যাঁ, পিএম মানে পিকোমিটার। এবারে কোশ্চেন, পর্যায় সারণীতে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে যত ডান দিকে যাব মৌলগুলোর ক্ষেত্রে কোনটা সঠিক? আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, ইলেকট্রন শক্তি হ্রাস পায়, তড়িৎ মান অপরিবর্তিত থাকে, পরমাণুর আকার বাড়তে থাকে। আচ্ছা দেখো, আমরা জানি যত বাম থেকে ডান দিকে যাব আকারের মানটা কমতে থাকে, এবং আকার কমলে আয়নীকরণ শক্তি বাড়ে, ইলেকট্রন শক্তি বাড়ে, তড়িৎ মান বাড়ে, তাই তো? আচ্ছা, তাহলে এবার বলছে যত বাম থেকে ডান দিকে যাব আকার বলে বাড়তে থাকে, এটা হইলো? তড়িৎ মান অপরিবর্তিত থাকে না, এটা বাড়ে। ইলেকট্রন শক্তির মান বলে হ্রাস পায় না। সো প্রথমটা অ্যান্সার ঠিক আছে, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। কেমনে? আমরা জানি বাম থেকে ডান দিকে গেলে আকারের মান কমে, আকার কমে মানে তড়িৎ মান বাড়ে, ইলেকট্রন শক্তির মান বাড়ে এবং আয়নীকরণ শক্তির মান বাড়ে। সো আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়, বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। ভাই ইলেকট্রন ত্যাগ করছে, কেউ ইলেকট্রন ত্যাগ করছে, করে সে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, যেই শক্তির প্রয়োজন তাকে কি বলে? কোন একটা মৌল থেকে একটা ইলেকট্রন বা এক মোল ইলেকট্রন অপসারণ করতে, বের করতে, তাকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি দিতে হয় তাকে কি বলি? আয়নীকরণ শক্তি। সেই সব কোশ্চেন কি পড়া লাগে বলো? সো কোন একটা মৌল থেকে ইলেকট্রন ত্যাগ করে বা বের করতে, ঠিক আছে, যেই শক্তি আমাদেরকে দেওয়া লাগে তাকে আমরা বলি আয়নীকরণ শক্তি। হ্যাঁ, তোমরা আবার আয়নিক পটেনশিয়াল বা আয়নিক বিভব তাগাই দিও না, ঠিক আছে? আয়নীকরণ শক্তি কিন্তু। হ্যাঁ, তৃতীয় পর্যায়ের প্রথম 4টি মৌলের কোন ধর্মটি ক্রমাগত বাড়ে? তৃতীয় পর্যায়ের প্রথম 4টি মৌল আছে, একটু দেখে নি। তৃতীয় পর্যায়ের প্রথম 4টি মৌলকে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। বলছে কোন ধর্মটা ক্রমাগত বাড়ে? হ্যাঁ, তৃতীয় পর্যায়ের প্রথম 4টি মৌলের কোন ধর্মটা ক্রমাগত বাড়ে? পারমাণবিক ব্যাসার্ধ না, বাম থেকে ডান দিকে গেলে আকার কমে। আয়নীকরণ শক্তি, হ্যাঁ আয়নীকরণ শক্তির মান বাড়ে, আয়নীকরণ শক্তির মান বাড়ে, আয়নীকরণ শক্তির মান বাড়ে, আয়নীকরণ শক্তির মান বাড়ে, কারণ বাম থেকে ডান দিকে গেলে আকার কমে, তাই আয়নীকরণ শক্তির মান বাড়ে, আয়নীকরণ শক্তির মান বাড়ে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলো। কোনটির আয়নীকরণ শক্তি বেশি? কোনটির আয়নীকরণ শক্তি বেশি? কি কি দেওয়া আছে? কার্বন দেওয়া আছে, সো কার্বনকে এখানে দিলাম, তারপরে নাইট্রোজেন দেওয়া আছে, এন্ড অক্সিজেন দেওয়া আছে, আর কি দেওয়া আছে? ফসফরাস। দেখো নাইট্রোজেনের নিচে আছে ফসফরাস, এই যে এই চারটা দেওয়া আছে। দিয়া বলছে এই কোনটার আয়নীকরণ শক্তি বেশি? ভাই এখানে ছোটকে তুমি বলো, যে ভাই আমরা জানি ফসফরাস থেকে এরা ছোট, এন্ড এদের ভিতরে আবার অক্সিজেনটা সব থেকে ডানে আছে না, তাহলে ও সবার থেকে ছোট, দ্যাট মিন্স ওর আয়নীকরণ শক্তির মানটা হবে সব থেকে বেশি। হ্যাঁ, জাস্ট খালি চিন্তা করলে হয়ে যায়। কোন মৌলের প্রথম আয়নীকরণ শক্তির মান বেশি? কি কি দেওয়া আছে এখানে? আচ্ছা, একই গ্রুপ বরাবর দেওয়া আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। সো আমাদের যেটার আকার সব থেকে ছোট তার আয়নীকরণ শক্তির মান বেশি হবে না? লিথিয়াম হচ্ছে অ্যান্সার। চলো, হ্যাঁ আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কোনটা সঠিক? অলওয়েজ অলওয়েজ মনে রাখবা, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে প্রথম ইলেকট্রন বের করতে যা শক্তি লাগবে, পরেরটাতে তার থেকে বেশি লাগবে, তারপরটা থেকে তার থেকে বেশি লাগবে, তারপরটাতে তার থেকে বেশি লাগবে। এটা কে তার উপর ম্যাটার করে না। অলওয়েজ 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 আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ইলেকট্রন যত বের করতে থাকবো শক্তির মান তত বাড়তে থাকবে। দ্যাট মিন্স তুমি যখন প্রথমবারের মতো কারো থেকে ইলেকট্রন বের করলা, হ্যাঁ সেই শক্তিটা যা হবে পরেরটাতে তার থেকে আরো বেশি হবে, তারপরটাতে তার থেকে আরো বেশি হবে, এন্ড এইভাবে চলতে থাকবে। ব্যাপারটা বুঝতে পারছো? তোমাকে বলছে আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটি? হ্যাঁ, E1 থেকে E2 বেশি হবে, এন্ড E2 থেকে E3 বেশি হবে। এই সিরিয়াল অলওয়েজ চলতে থাকবে, অর্থাৎ যত ইলেকট্রন বের করবো তত বেশি শক্তি খরচ করা লাগবে। আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা, আয়নীকরণের ব্যতিক্রম কি তোমাদের মনে আছে? আয়নীকরণ শক্তির ব্যতিক্রম দেখো তো ভাই, দেখো এই যে আমাদের এখানে কি দেওয়া আছে? বেরিলিয়াম এন্ড বোরন। সো দেখো বেরিলিয়ামের পরে কি আছে? বোরন আছে, এখানে কি আছে? ম্যাগনেসিয়াম, এখানে কি আছে? অ্যালুমিনিয়াম। আগে ব্যতিক্রম গুলো দেখাইনি, তারপরে এই কোশ্চেনটা আনসার করতেছি। আর এখানে আছে তোমার হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন,
অ্যান্ড ফসফরাস আর সালফার। সো এইগুলোর ভিতরে তুমি চিন্তা করে দেখো যে যত বাম থেকে ডান দিকে যাব আকারের মান কমবে, আয়নীকরণ শক্তির মান বাড়ার কথা, কিন্তু আমাদের বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এদের লাস্টে কি আছে S2, মানে হচ্ছে তোমার কি আছে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। তাই এদের থেকে ইলেকট্রন বের করতে গেলে বেশি শক্তি দেওয়া লাগবে। তাই বোরনের বেশি হওয়ার কথা ছিল, আকার বলতেছে যে ও ছোট ওর বেশি, কিন্তু না, ইলেকট্রন বিন্যাস বলতেছে ওর বেশি, ওর বেশি। একদম সেম টু সেম আমাদের নাইট্রোজেন ফসফরাসের ক্ষেত্রে এখানে থাকে P3 মানে অর্ধপূর্ণ অরবিটাল, আর এখানে থাকে P4। তো তুমি বলো যে ভাই অর্ধপূর্ণ থেকে ইলেকট্রন বের করতে গেলে বেশি শক্তি লাগবে, কারণ এটা কি স্থিতিশীল, তাহলে নাইট্রোজেনের বেশি হবে, ফসফরাসের বেশি হবে সালফার থেকে। ঠিক আছে, তো এই চারটা ব্যতিক্রম কিন্তু মাঝে মধ্যেই আসে, এই চারটা ব্যতিক্রম কিন্তু মাঝে মধ্যেই আসে। তো চলো আমাদের কি বলছে যে ভাইয়া বেরিলিয়ামের থেকে বোরন বেশি, না বেরিলিয়ামেরই বেশি। ঠিক আছে, ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের বেশি, না অ্যালুমিনিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের বেশি। নাইট্রোজেনের থেকে অক্সিজেন বেশি, নাইট্রোজেনের থেকে অক্সিজেনের বেশি, না নাইট্রোজেনের বেশি। সালফার থেকে ফসফরাসের বেশি, ইয়েস সালফারের থেকে ফসফরাসের বেশি। ঠিক আছে, তার মানে ব্যতিক্রমগুলো থেকে কোশ্চেনটা করছে, ব্যতিক্রমগুলো থেকে কোশ্চেনটা করছে। কোনটির আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম? আচ্ছা এখানে কি কি দেওয়া আছে সেটা আগে দেখো। সোডিয়াম দেওয়া আছে, তারপরে ম্যাগনেসিয়াম দেওয়া আছে, এন্ড ম্যাগনেসিয়ামের নিচে ক্যালসিয়াম দেওয়া আছে, এন্ড সিজিয়াম দেওয়া আছে। ওই সোডিয়াম, তারপরে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তো সিজিয়াম নিচের দিকে এরকম কোন একটা জায়গাতে আছে। তো বলছে কোনটার আয়নীকরণ শক্তির মান কম? হ্যাঁ, সিজিয়ামের থেকে বড় কি এখানে কেউ আছে বলো? তাহলে সব থেকে বড়, তার মানে মান সব থেকে কম, শেষ। তাহলে সিজিয়ামের আয়নীকরণ শক্তির মান এখানে সব থেকে কম। আচ্ছা এখানে একটা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে, কি ভাই যে উদ্দীপকে উল্লিখিত মৌলগুলার সক্রিয়তার ক্রম বলো। হ্যাঁ, সক্রিয়তার ক্রম বলো। সেখানে দেখো কি কি দেওয়া আছে। এই পাশে দেওয়া আছে আয়নীকরণ শক্তি, আর এই পাশে দেওয়া আছে পারমাণবিক সংখ্যা। দেখা যাচ্ছে যে আমাদের এ যেটা আছে তার আয়নীকরণ শক্তির মানটা সব থেকে বেশি, তারপরে বি, তারপরে সি, এন্ড তারপরে ডি। সো আমাদের এর আয়নীকরণ শক্তির মানটা সব থেকে বড়, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি। কিন্তু আমাকে বের করতে বলছে সক্রিয়তা। তুমি বলো এ কে বিক্রিয়া করাইতে চাইলে, এ থেকে ইলেকট্রন বের করতে চাইলে আমাকে কত আয়নীকরণ শক্তি দিতে হবে? এতটুকু, মানে প্রায় 1000-এর মতো। এর দিতে হবে 1000 থেকে 500-এর মাঝামাঝি, এর দিতে হবে 500, এর দিতে লাগবে আরো কম। সো সক্রিয়তা মানে কি, কে কত দ্রুত বিক্রিয়া করতে পারে। তো আমার যার আয়নীকরণ শক্তি বেশি তারে ইলেকট্রন বের করতে গেলে বেশি কষ্ট করা লাগবে, বেশি শক্তি দেওয়া লাগবে। তাহলে ও কি তাড়াতাড়ি বিক্রিয়া করবে? না, ওই বিক্রিয়া করতে আমার আরো কষ্ট হবে। সো মনে রাখবা আয়নীকরণ শক্তির ক্রম যা, সক্রিয়তা হয় তার উল্টা। কারণ যার থেকে ইলেকট্রন বের করতে কষ্ট কম হবে, শক্তি কম লাগবে, আয়নীকরণ শক্তি কম লাগবে, সেই তো তাড়াতাড়ি বিক্রিয়া করবে। সো এই যে আমাদের এ এর আয়নীকরণ শক্তি বেশি, তারপরে বি, তারপরে সি, সব থেকে কম কার? ডি। কিন্তু সক্রিয়তা বললে ডি এর সক্রিয়তাই সব থেকে বেশি, তারপরে সি, তারপরে বি। আর এ কে বিক্রিয়া করাইতে সব থেকে বেশি কষ্ট হবে। তার মানে সক্রিয়তার ক্রম বললে তোমার হচ্ছে আয়নীকরণ ক্রমের উল্টা হবে, আয়নীকরণ শক্তির ক্রমের উল্টা হবে। দ্যাট মিন্স ডি এর সব থেকে বেশি সক্রিয়, তারপরে সি, তারপরে বি, তারপরে এ, ডি সি বি এ। ঠিক আছে, চলো এরপরে। হ্যাঁ, আয়নীকরণ বিভাগের ক্ষেত্রে কোনটা সঠিক? এই দেখো সব ব্যতিক্রমগুলো দেওয়া আছে না, সব ব্যতিক্রমগুলো দেওয়া আছে না। আচ্ছা তাহলে একটু দেখো, বেরিলিয়াম, এরপর হচ্ছে বোরন, এরপর হচ্ছে নাইট্রোজেন, এরপর হচ্ছে অক্সিজেন। আমরা কি জানি যে বাম থেকে ডান দিকে গেলে আকার কমে, বাট হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি গুলো বাড়ার কথা ছিল। বাট এই যে এখানে বেরিলিয়ামের থেকে কি হয় ভাইয়া, বোরনের থেকে বেরিলিয়ামেরই বেশি হয়। সো এখানে বেরিলিয়ামের থেকে তোমার হচ্ছে এই যে বোরন আর বেরিলিয়ামের ভিতরে কার বেশি? বেরিলিয়ামের বেশি। আবার ধরো জানা যাচ্ছি নাইট্রোজেন আর অক্সিজেনের ভিতরে ব্যতিক্রম হয়ে গেল, সেভাবে অক্সিজেনের থেকে নাইট্রোজেনের বেশি হয়ে যায়। তাহলে এখানে সব থেকে বেশি হয় কার? নাইট্রোজেনের, তারপরে অক্সিজেনের, তারপরে বেরিলিয়ামের, তারপরে বোরনের। হ্যাঁ, এটা মনে রাখা যায় কেমনে? হ্যাঁ, 2 নম্বর গ্রুপে এটা কেমনে মনে রাখবা? দেখো নো বেব, আমি মনে রাখতে পারো চাইলে নো বেব, নো বেব। ঠিক আছে, বেব নো। হ্যাঁ, সো নো বেব দিয়ে মনে রাখতে পারো। জাস্ট এই জিনিসটাকে তুমি যদি এখন এভাবে চিন্তা করো যে ভাইয়া পরের পর্যায়টা কি হবে, নাইট্রোজেনের নিচে কি আছে? ফসফরাস, তাহলে ওর হবে সব থেকে বেশি। অক্সিজেনের নিচে কি আছে? সালফার। বেরিলিয়ামের নিচে কি আছে? ম্যাগনেসিয়াম। এন্ড ওর নিচে কি আছে? অ্যালুমিনিয়াম। সো এই হচ্ছে ব্যতিক্রমের ক্ষেত্রে ক্রম, 2 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়, দুইটার ভিতরে। হ্যাঁ, আমাকে কোশ্চেন করছে যে ভাইয়া নিচের কোনটা সঠিক? সব থেকে বেশি নাইট্রোজেনের, তারপরে অক্সিজেনের, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন। হ্যাঁ, নাইট্রোজেন, অক্সিজেন, বেরিলিয়াম, বোরন। এই যে ঠিক আছে, ওকে। এরপর হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি? হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তি ভাই এটা এটা আসবে, এটা একটা একটা জায়গাতে আসবেই। যে আমরা জানি যে ভাই সব থেকে বেশি হয় ক্লোরিনের, তারপরে ফ্লোরিনের, তারপরে ব্রোমিনের, তারপরে আয়োডিনের। যদিও এটা হওয়ার কথা ছিল না, মানে ফ্লোরিনের বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সবাই জানি যে আমাদের এই একটা ব্যতিক্রম আছে যে ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন। এই যে ব্যতিক্রমটা, এই ব্যতিক্রমটাই কিন্তু তোমার হচ্ছে এই সিরিয়ালটাকে খানিকটা চেঞ্জ করে দিছে। হওয়ার কথা ছিল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, কিন্তু হয়ে গেছে ক্লোরিন, তারপরে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই একটা ব্যতিক্রম সেই ক্লাস 9-10 থেকে পড়তেছো। হ্যাঁ, তাহলে ক্লোরিন, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে ওয়ান না, এটা হচ্ছে আয়োডিন, ওয়ান না, এটা হচ্ছে আয়োডিন। হ্যাঁ,
সো এই কোশ্চেনটা দেখবে একটা একটা জায়গাতে আসছে, হ্যাঁ, সেটা মেডিকেল ডেন্টাল হোক অথবা বিভিন্ন ভার্সিটি হোক, একটা একটা জায়গায় আসবে। কোনটি ইলেকট্রন আসক্তির মান সব থেকে কম? আচ্ছা, সেখানে কি কি দেওয়া আছে? তোমার হচ্ছে ফ্লোরিন দেওয়া আছে, অক্সিজেনের পরেই কি ফ্লোরিন, হ্যাঁ, যে যেখানে আছে আমি খালি ওটা চিন্তা করতেছি তাইলেই হবে। ক্যালসিয়াম এদের নিচে আছে, এদের তোমার এক ধাপ না 2 ধাপ নিচে আছে ক্যালসিয়াম। সিলিকন কই আছে? এই যে অক্সিজেন যদি 16 নম্বর গ্রুপ হয় তাহলে 15 14 নম্বরের নিচে কি আছে? সিলিকন আছে। আর ক্যালসিয়াম কই আছে? ক্যালসিয়াম হচ্ছে এইদিকে কোন একটা জায়গায় আছে 4 নম্বর পর্যায়ে। সো যেটা হচ্ছে 4 নম্বর পর্যায়ে, 3 নম্বর পর্যায়ে আছে সিলিকন আর 2 নম্বর পর্যায়ে আছে এরা, এরকম ভাবে দেওয়া আছে। আমাকে বলছে কোনটার তোমার ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন। সো এর থেকে বড় কি আর কেউ আছে? এর থেকে বড়, সো যার আকার বড় তার সব মান কি কম না? সো ক্যালসিয়ামের ইলেকট্রন আসক্তির মান সবথেকে কম। ঠিক আছে ভাইয়া, 4টা হ্যালোজেনের ইলেকট্রন আসক্তির মান দেওয়া আছে, এদের মধ্যে কোনটির অ্যানায়ন গঠনের প্রবণতা বেশি? আচ্ছা, কে সবার আগে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন হয়ে যাবে, কে সবার আগে মাইনাস হবে? তুমি আমাকে বলো। ক্লোরিন, এটার ইলেকট্রন আসক্তি সবথেকে বেশি নাই দুনিয়াতে। ক্লোরিন এই দুনিয়ার সবথেকে বেশি তড়িৎ তোমার হচ্ছে ইলেকট্রন আসক্তির মৌল। তাহলে ক্লোরিনের আগে ইলেকট্রন টাইনা কেউ পারবে না, ও সবার আগে কি হবে? ইলেকট্রন নিয়ে মাইনাস হয়ে যাবে। সো অ্যানায়ন গঠনের ক্ষেত্রে ক্লোরিন হবে চ্যাম্পিয়ন। ক্লোরিন হবে কি? ক্লোরিন হবে চ্যাম্পিয়ন। যেটা তুমি মান থেকেও বুঝতে পারো। দেখো ক্লোরিনের মানটা 349 হাইয়েস্ট, তারপরে ফ্লোরিন 328, তারপরে ব্রোমিন 325, তারপরে আয়োডিন 295। সো যে ক্লোরিন সবথেকে বেশি তোমার হচ্ছে ইলেকট্রন আসক্তির মৌল। সো ক্লোরিন কি করবে? সবার আগে অ্যানায়ন গঠন করবে। ঠিক আছে, হ্যাঁ, কোন মৌলটির ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি? দেখ, ক্লোরিনের থেকে বেশি ইলেকট্রন আসক্তি, কিন্তু আর কারণে। হ্যাঁ, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এই কোশ্চেনটা বারবার করে আসবে, বললাম না যে ক্লোরিন, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, এই কোশ্চেনটা বারবার আসবে। পাউলিং স্কেলে অক্সিজেনের তড়িৎনাটকতার মান কত? ভাই দেখো, ইম্পর্টেন্ট কয়েকটা লিখে দিচ্ছি। ফ্লোরিন যেটা আছে তার তোমার তড়িৎনাটকতার মান হচ্ছে 4, অক্সিজেন যেটা আছে তার হচ্ছে 3.5, যেগুলো লাগবে এগুলো লিখে দিচ্ছি। নাইট্রোজেনের হচ্ছে 3, ক্লোরিনটা মনে রাখো এটা হচ্ছে 3, ঠিক আছে। ব্রোমিন হচ্ছে 2.8, সালফার এবং আয়োডিন এই দুটো হচ্ছে 2.5, হাইড্রোজেন এবং ফসফরাস 2.1, ঠিক আছে। কার্বন হচ্ছে 2.5। সেগুলো কিন্তু বারবার বারবার করে লাগবে, বারবার বারবার করে লাগবে, ঠিক আছে। আমাকে বলছে অক্সিজেনের তড়িৎনাটকতার মান কত? 3.5। অক্সিজেন কত? 3.5। অক্সিজেন কত? 3.5। হ্যাঁ, তড়িৎনাটকতার মানের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক হবে? আচ্ছা, তো তুমি একটা কাজ করো, তড়িৎনাটকতায় কোনো ব্যতিক্রম নাই, মনে রাখবা তড়িৎনাটকতায় কোনো ব্যতিক্রম নাই। সো আকার যার ছোট তার মান হবে বেশি, আকার যার বড় তার মান হবে কম, সিম্পল কথা। এখানে কে কে আছে? ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন প্রথমটাতে দেখো। তাহলে আমাদের এই ম্যাগনেসিয়ামের পরেই কে আছে? অ্যালুমিনিয়াম, তারপরে কে আছে? সিলিকন। অ্যাক্সিডেন্টালি তো আছে তিনটা, তাই না? আমরা জানি যত বাম থেকে ডান দিকে যাব আকার কমবে, মানটা কি হবে? বাড়বে। তো সিলিকন হবে সব থেকে বেশি, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম। এখানে বলতেছে ম্যাগনেসিয়ামের সব থেকে বেশি, না এটা তো হয়নি। তো 1 নম্বর অপশন বাদ, এটা মুছে দিলাম। সেকেন্ড অপশন, হ্যাঁ, সোডিয়াম, সালফার আর সিলিকন। আচ্ছা দেখো, হ্যাঁ, সোডিয়াম আছে একদম শুরুতে, হ্যাঁ, আর একদম শেষের দিকে আছে কি? সালফার। আর সিলিকন কই আছে? মাঝামাঝি কোন একটা জায়গাতে আছে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ঠিক আছে, ফসফরাস, সালফার, এরকম ভাবে তারা আছে। এখন দেখো, যত বাম থেকে ডান দিকে যাব, আকারের মানটা ছোট হবে। ইট মিন্স এইটা তড়িৎনাটকতার মানটা হবে সবথেকে বেশি, তারপর এটা, তারপর এটা। এখন এটা কি এরকম আছে? সালফার সবথেকে বেশি? না, এইটা উল্টাপাল্টা দেওয়া আছে। 3 নাম্বারটা অপশনের উত্তর না। সি নাম্বার আসো। হ্যাঁ, সোডিয়ামের সবথেকে বেশি, তারপর ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। এটা কি হবে? তুমি আমারে বলো। সোডিয়ামের পরে আছে ম্যাগনেসিয়াম, তারপরে আছে অ্যালুমিনিয়াম। তো সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম ছোট না, তাহলে ওর মান বেশি হবে। ওর থেকে অ্যালুমিনিয়াম আরো ছোট, তাহলে ওর মান আরো বেশি হবে। কিন্তু এখানে তো উল্টা দেওয়া আছে, সোডিয়ামের বেশি বলে দেওয়া আছে, তাহলে এটাও ভুল দেওয়া আছে। 4 নাম্বারটা তাহলে কারেক্ট হতে পারে। 4 নাম্বারটা চলো চেক করি। ক্লোরিন, তারপরে হ্যাঁ হয়ে গেছে, দেখো সিলিকন, তারপর আছে সালফার, তারপর আছে ক্লোরিন। সো ক্লোরিনের মান সব থেকে ছোট, তাহলে আকার সব থেকে ছোট, তাহলে মানগুলো হবে কি? সব থেকে বেশি, তারপরে এটা, তারপরে এটা। হ্যাঁ, প্রথম 3টা ভুল ছিল, 4 নাম্বারটা হচ্ছে উত্তর। হ্যাঁ, এ এবং বি দুইটি মৌলের তড়িৎনাটকতার মান হচ্ছে 2.1 আর 2.5। এদের সমন্বয়ে গঠিত যৌগের প্রকৃতি কেমন হবে? আচ্ছা, তো দেখো, দুইটা যৌগের তড়িৎনাটকতার পার্থক্য যদি তুমি বিয়োগ করে কত পাও? 0 পাও, তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ সমযোজী যৌগ। এটা কি? এটা হচ্ছে ভাই বিশুদ্ধ সমযোজী যৌগ, বিশুদ্ধ সমযোজী যৌগ। হ্যাঁ, দুইটা যৌগের তড়িৎনাটকতার পার্থক্য যদি কি হয়? লেস দেন 0.5, তাহলে সেগুলোকে আমরা বলি অপোলার সমযোজী যৌগ। অপোলার সমযোজী যৌগ। যদি তড়িৎনাটকতার পার্থক্য তোমার গ্রেটার দেন 0.5 আর লেস দেন 1.9 হয়, আচ্ছা একটু ওয়েট, লেখার ওয়েটা ঠিক নাই, 0.5 এর থেকে বেশি তড়িৎনাটকতার পার্থক্য, কিন্তু 1.9 এর থেকে ছোট, তাকে আমরা বলি পোলার সমযোজী যৌগ। তড়িৎনাটকতার মান যদি এর থেকেও বেশি হয়ে যায়,
এটাকে আমরা প্রায় আয়নিক যৌগ বলতে পারি, প্রায় আয়নিক যৌগ। হ্যাঁ, আচ্ছা আমাদের কি দিছে ভাইয়া, আমাদের বলছে যে কোন একটা মৌলের তড়িৎ হচ্ছে 2.1, একটা হচ্ছে 2.5, তো বিয়োগ করলে কত আসে 0.4, যেটা 0.5 এর থেকে কম। ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি, অপোলার সমযোজী যৌগ। এটা আমরা কি বলতে পারি, নরমালি তোমার হচ্ছে সমযোজী যৌগ, সেটাকে নরমালি আমরা কি বলতে পারি, সমযোজী যৌগ, জাস্ট নরমাল সমযোজী যৌগ। ঠিক আছে, পোলার বলতে পারবো না, আয়নিকও বলতে পারবো না, আর সন্নিবেশ তো এখানে আসবেই না। হ্যাঁ, নিচের কোন মৌলটি অম্লীয় অক্সাইড এবং অম্লীয় হাইড্রোক্সাইড গঠন করে? আচ্ছা দেখো, হ্যাঁ আমাদের এই শুরুর দিকের মৌলগুলো যারা আছে এরা কি করে, এরা হচ্ছে ক্ষারীয় অক্সাইড গঠন করে, কারণ এটাই তো ক্ষার ধাতু, তাই না? হ্যাঁ, শেষের দিকে যারা আছে এই যে ক্লোরিন, ফ্লোরিন, ফসফরাস, এই যে এরা বেসিক্যালি কি করে, তোমার হচ্ছে অম্লীয় অক্সাইড গঠন করে। হ্যাঁ, এরা হচ্ছে বেসিক্যালি 1 নাম্বার 2 নাম্বার গ্রুপের মৌলরা, এরা হচ্ছে ক্ষারীয় অক্সাইড হাইড্রোক্সাইড গঠন করে, আর এরা হচ্ছে বেসিক্যালি 14 থেকে 17 নাম্বার গ্রুপের মৌলরা যারা হচ্ছে অম্লীয় অক্সাইড গঠন করে। আমাকে বলছে অম্লীয় অক্সাইড, অম্লীয় হাইড্রোক্সাইড, তো 14 আর 17 নাম্বার গ্রুপে কাউকে পাইলেই তো হবে। হ্যাঁ, সোডিয়াম এটা তো এখানে আছে, ম্যাগনেসিয়াম এটা তো এখানে আছে, ফ্লোরিন যেটা আছে, ফ্লোরিনের কি নাই, কোনো অক্সাইড নেই, ফ্লোরিনের কোনো অক্সাইড হয় না, ফ্লোরিনের কোনো অক্সাইড হয় না, জাস্ট এই সালফার। এখন আসো ভাই, এইটা অম্লীয় অক্সাইড গঠন করে, তুমি চিনো না সালফারকে, তুমি সালফার ডাইঅক্সাইড যে অম্লীয় চিনো না, তুমি সালফার ট্রাইঅক্সাইড যে অম্লীয় চিনো না, তুমি সালফিউরিক অ্যাসিডকে চিনো না, তুমি সালফিউরিক অ্যাসিডকে চিনো না। হ্যাঁ, তাহলে এটা যে অম্লীয় অক্সাইড গঠন করে তুমি জানো না, এটাকে আবার এত কিছু করে বের করা লাগে? বেসিকটা শিখাইলাম, কিন্তু এর তো এমনি অ্যান্সার করা যায় যে ভাই সালফার, সালফারের অ্যাসিড দেখে দেখে তুমি অভ্যস্ত, সালফিউরিক অ্যাসিড দেখছো, কত কিছু দেখছো। হ্যাঁ, তোরা মাইর দেওয়া উচিত না? কোন অক্সাইডটি অম্লধর্মী, কোন অক্সাইডটি অম্লধর্মী? হ্যাঁ, এই যে আমাদের সিলিকন ডাইঅক্সাইড যেটা আছে, এটা বেসিক্যালি কি করে, তোমার সিলিসিক অ্যাসিড তৈরি করে। কি তৈরি করে? হ্যাঁ, সিলিসিক অ্যাসিড। কি তৈরি করে? সিলিসিক অ্যাসিড, সিলিসিক অ্যাসিড। চলো এবার তোমাদের একটু অক্সাইডটা পড়াই দিই, তাহলে তোমাদেরই হবে। হ্যাঁ, ফার্স্টে আসো ক্ষারীয় অক্সাইড। ফার্স্টে কি ভাইয়া? ক্ষারীয় অক্সাইড। ক্ষারীয় অক্সাইড, তো ক্ষারীয় অক্সাইডের ভিতরে কি কি আছে, যেমন সোডিয়ামের অক্সাইড Na2O, লিথিয়ামের অক্সাইড, ঠিক আছে, ক্যালসিয়ামের অক্সাইড, ম্যাগনেসিয়ামের অক্সাইড, এটা বেসিক্যালি কি ক্ষারীয় হয়। ঠিক আছে ভাইয়া, অম্লীয় অক্সাইড। অম্লীয় অক্সাইডের ভিতরে কারা আছে? ওই যে আমাদের লাস্টের দিকে যারা আছে তাদের অক্সাইড, যেমন N2O5, ঠিক আছে, তারপরে তোমার N2O3, তারপরে P2O5, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, ঠিক আছে, এরা সবাই কি করে, তোমার হচ্ছে অম্লীয় অক্সাইড গ্রহণ করে। ক্লোরিনের অক্সাইড Cl2O7। হ্যাঁ, আচ্ছা এবার আসো ভাই উভধর্মী। এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট, এটা থেকে দেখবে একটা কোশ্চেন আসছে, কোন না কোন জায়গাতে আসবে। এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। উভধর্মী বা তোমার হচ্ছে অ্যামফোপ্রোটিক বলা হয়, অ্যামফোটেরিক বলা হয়, একই কথা। সো উভধর্মী অক্সাইডের ক্ষেত্রে অনেক কোশ্চেন আসতে পারে। হ্যাঁ দেখো, এগুলো আমি যা বলছি একটু হার্ডে মুখস্থ করো। অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, SnO, SnO2, PbO, PbO2, ঠিক আছে, অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, এগুলো অনেক করে আসে। ঠিক আছে, তারপর বেরিলিয়ামের অক্সাইড, BeO, এরা হচ্ছে উভধর্মী অক্সাইড। ঠিক আছে, এবার আসো ভাই নিরপেক্ষ অক্সাইড। নিরপেক্ষ অক্সাইড, হ্যাঁ নিরপেক্ষ অক্সাইডের ভিতরে কি আছে? নিরপেক্ষ অক্সাইডের ভিতরে হচ্ছে কার্বন মনো অক্সাইড, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, এরা বেসিক্যালি কি নিরপেক্ষ অক্সাইড। যদি এগুলো অপশনে না থাকে তাহলে পানি দাগাইতে পারো, যদি এগুলো অপশনে না থাকে তাহলে পানি দাগাইতে পারো। হ্যাঁ, যদি এই তিনটা অপশনে না থাকে তখন তুমি পানি দাগাইতে পারো নিরপেক্ষ অক্সাইড হিসেবে, কারণ আমরা জানি পানি কিন্তু নরমালি কি হয় না, অ্যাসিড হয় না, ক্ষারও হয় না। ঠিক আছে, আচ্ছা এবার আসো ভাই পার অক্সাইড। পার অক্সাইড, হ্যাঁ পার অক্সাইডের ভিতরে কি আছে? এই যে হাইড্রোজেনের পার অক্সাইড H2O2, হ্যাঁ, তারপরে Na2O2, এটা হচ্ছে পার অক্সাইড। হ্যাঁ, আর সুপার অক্সাইড, হ্যাঁ সুপার অক্সাইডের ভিতরে আছে হচ্ছে পটাশিয়ামের অক্সাইড, হ্যাঁ, সিজিয়ামের অক্সাইড, তারপর হচ্ছে রুবিডিয়ামের অক্সাইড, এটা হচ্ছে সুপার অক্সাইড। তো দেখবা অক্সাইড থেকে এগুলোর ভিতর থেকে কোশ্চেন আসবে। হ্যাঁ, এগুলো থেকেই কোশ্চেন আসবে। এরপরে মিশ্র অক্সাইড আসতে পারে চাইলে, মিশ্র অক্সাইড সেটা একটু দেখে রাখো। মিশ্র অক্সাইড কি? যেমন Fe3O4। এটা মিশ্র অক্সাইড কেন? কারণ তুমি দেখো এর ভিতরে FeO আছে, আবার Fe2O3 আছে, তার মানে দুইটা অক্সাইডের মিক্সচার। তারপরে Pb2O3, দেখো এর ভিতরে PbO আছে, আবার PbO2 আছে। সো যে দুইটা অক্সাইডের মিক্সচার, তো এটাকে বলা হয় মিশ্র অক্সাইড। হ্যাঁ, সো দেখো এগুলো থেকে আসছে। সো বলছে কোনটা অম্লধর্মী? এই যে SiO2, বাকি দেখো এগুলো একটাও কিন্তু না। হ্যাঁ, সিলিকন ডাইঅক্সাইড কোনটি? অম্লীয় অক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড কি? অম্লীয় অক্সাইড। নিচের কোন অক্সাইডটি সবথেকে বেশি অম্লধর্মী? আচ্ছা দেখো, যত ডানে থাকবে তত বেশি অম্লধর্মী, যত ডানে থাকবে তত বেশি অম্লধর্মী, যত ডানে থাকবে তত বেশি অম্লধর্মী। হ্যাঁ, সিলিকনের থেকে ফসফরাস আরো ডানে, সালফার আরো ডানে, আর ক্লোরিন হচ্ছে সব থেকে ডানে, তাহলে ক্লোরিনের অক্সাইডটা হবে সব থেকে বেশি অম্লধর্মী। হ্যাঁ, অথবা তুমি আরেকটা উপায় বের করতে পারো। দেখো ফসফরাস থেকে কি অ্যাসিড হয়? হ্যাঁ, ফসফরিক অ্যাসিড। সালফার থেকে কি হয়? সালফিউরিক অ্যাসিড। আর এটা থেকে কি হয়? চিনো তুমি, চিনো HClO4, পারক্লোরিক অ্যাসিড। এটা সব থেকে শক্তিশালী না? ওই যে
অক্সিসিডের জারণ মান আমরা চাইলে বের করতে পারি, বের করে দেখবা এটা সবথেকে শক্তিশালী, ঠিক আছে। অথবা শর্টকাট কি, সব থেকে ডানে যে আছে ওই সব থেকে শক্তিশালী অ্যাসিড, ঠিক আছে। তো আমাকে বললো যে ভাই কার্বন ডাইঅক্সাইড নাকি হচ্ছে নাইট্রোজেনের ডাইঅক্সাইড কোনটা শক্তিশালী, অবশ্যই এ ডানে আছে তাই শক্তিশালী। আমাকে বললো সালফার ডাইঅক্সাইড নাকি হচ্ছে ক্লোরিন অক্সাইড কোনটা শক্তিশালী, অবশ্যই ডানে আছে ও শক্তিশালী। বুঝছো ব্যাপারটা? এরকম কোশ্চেন কিন্তু আসবে। ওকে, এরপর হ্যাঁ নিচের কোনটি সুপার অক্সাইড, তিনটাই লিখছিলাম, তার ভিতরে একটা আছে দেখো যে KO2, হ্যাঁ KO2, তারপরে CgMO2 এন্ড SiO2, এদের রুবিডিয়াম O2 এদের লিখছিলাম। ভাইয়া কোন অক্সাইডটি সবথেকে বেশি অম্লধর্মী, সবথেকে ডানে যে আছে সেই সবথেকে বেশি অম্লধর্মী, সবথেকে ডানে যে আছে সেই অম্লধর্মী। কোন অক্সাইডটি উভধর্মী, ভাই এইসব কোশ্চেন প্রচুর পরিমাণে আসবে, প্রচুর পরিমাণে আসবে। উভধর্মী অক্সাইড কে, এই যে বেরিলিয়ামের অক্সাইড, এইগুলা প্রচুর পরিমাণে আসবে। সালফার ডাইঅক্সাইডের কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন বের করে, এই যে সংকরায়ন চলে আসছে। হ্যাঁ চলো সংকরায়ন বের করি। আমি জানি না তোমরা কেমনে সংকরায়ন বের করছো, বাট তোমরা যদি আমার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আমি কিন্তু তোমাদের হচ্ছে এমনি পড়াইছি অলওয়েজ যে সালফার যেটা আছে, হ্যাঁ সংকরায়ন মুখস্থ করার জিনিস না। সালফার যেটা আছে লাস্ট ইলেকট্রন কয়টা, 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। অক্সিজেন আছে 2টা, তাহলে এই দুটো অক্সিজেন একটা অক্সিজেনকে দিয়ে দাও এন্ড এই দুটো ইলেকট্রন একটা অক্সিজেনকে দিয়ে দাও, বাস। এবারে স্টেট নাম্বার কাউন্ট করো যে ভাই এখানে সিগমা বন্ড কয়টা, ডাবল বন্ডে একটা সিগমা, এই ডাবল বন্ডে একটা সিগমা, দুইটা সিগমা প্লাস এই যে একটা লোন পেয়ার, তাহলে 2 এর আগে কত হয় 3, 3 হলে কি হয় sp2 হয়, 3 হলে কি হয় sp2 হয়, 3 হলে কি হয় sp2 হয়। হ্যাঁ অ্যামোনিয়াম আয়নের কেন্দ্রীয় পরমাণু সংকরণ কি, তার আগে আসো অ্যামোনিয়াম আয়নটা দেখতে কেমন। আমাদের অ্যামোনিয়া যে আছে, অ্যামোনিয়া নাইট্রোজেনের লাস্টে 5টা ইলেকট্রন আছে, তার ভিতরে 3টা হাইড্রোজেন নিয়ে গেছে আর 2টা ইলেকট্রন ফাঁকা আছে। সেই দুটো যদি সে সন্নিবেশের মাধ্যমে H+ কে দান করে, তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে অ্যামোনিয়াম আয়ন NH4+। তাহলে এখানে তুমি যদি এবার স্টেট নাম্বার কাউন্ট করো যে ভাই এখানে সিগমা বন্ড কয়টা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টা সিগমা বন্ড প্লাস ভাই আগে একটা লন পেয়ার ছিল কিন্তু সেটা কি করছে সন্নিবেশের মাধ্যমে দিয়ে দিছে, তাহলে লন পেয়ার কয়টা 0টা, তাহলে 4 হলে কি হয় 4 হলে হয় sp3। সিমিলারলি যদি কখনো এটা আসে ফসফোনিয়াম আয়ন, এটাও কি হবে sp3, ফসফোনিয়াম কি আসবে sp3, ফসফোনিয়াম কি আসবে sp3। ভাই যদি হাইড্রোনিয়াম আয়ন আসে HCO+, এটাও কি আসবে sp3, এটাও কি আসবে sp3, ঠিক আছে। ভাই যদি Bf4- আসে তুমি দেখবে এটাও কি আসবে Bf4- আসবে sp3। ভাই যদি AlCl4- আসে এটাও কি আসবে, এটাও আসবে sp3। আর তোমাদের যদি কারো সংকরণ বের করতে মানে হচ্ছে সমস্যা হয়, সংকরণ বের করতে না পারো, তাহলে তুমি চাইলে হচ্ছে ভাইয়ার এই ক্লাসটা করতে পারো। হ্যাঁ তুমি চাইলে ভাইয়ার এই ক্লাসটা করতে পারো, তুমি হচ্ছে ইউটিউবে চলে যাবা, তারপরে ভাইয়ার চ্যানেলে যাবা। হ্যাঁ তুমি সেখান থেকে ভাইয়ার চ্যানেলে চলে যাও, ভাইয়ার নাম ধরে সার্চ দাও, ভাইয়ার হচ্ছে চ্যানেলে গিয়ে তুমি হচ্ছে একটু নিচের দিকে যাইতে হবে, নিচের দিকে মানে ভালোই নিচের দিকে যাইতে হবে। হ্যাঁ কারণ গত বছর শুট করছিলাম তো তোমার হচ্ছে অনেক নিচেই হচ্ছে তোমার ভিডিওটা। আচ্ছা একটু ওয়েট করো, এইটা তোমার হচ্ছে একটু কাইটা নেই, অনেক নিচের দিকে যেতে হবে। তোমার কাজ করবো, আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। তুমি একদম নিচের দিকে চলে যাবা, একদম নিচের দিকে চলে যাবা। হ্যাঁ কতক্ষণই লাগে, আর 1-2 মিনিট লাগে। সো নিচের দিকে চলে যাবা, নিচের দিকে চলে, নেটটা খারাপ হয় না বলো তো? আরে সো তুমি যে কোনো যোগের সংকলন বের করতে পারবা, ঠিক আছে। তুমি যে কোনো যোগের সংকলন বের করতে পারবা, সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে বা 5 সেকেন্ড লাগবে সংকলন বের করতে। হ্যাঁ এই দেখো যে কোনো যোগের সংকলন বের করো 10 সেকেন্ডে। সো 1 ঘন্টার ভিডিওটা দেখে ফেলে এখানে সব যোগের সংকলন বের করা আছে, ঠিক আছে। সব যোগ মানে সব যোগ একদম তোমার হচ্ছে মানে থেকে শুরু করে, ঠিক আছে, যোগমূলক থেকে শুরু করে সব যোগ আছে, বাট একদম সিম্পল, অনেক ইজি, ঠিক আছে। সো এগুলো এত কঠিন না, চাইলে করে ফেলতে পারো। আচ্ছা এরপর আসো ভাইয়া XeF2 এর সংকরায়ন। সো এই ক্লাসে যদি করে থাকো তাহলে একটু দেখো যে জ্যারন যেটা আছে, জ্যারন লাস্টে 8টা ইলেকট্রন আছে, কারণ জ্যারন একটা নিষ্ক্রিয় গ্যাস ভাই। সো দেখো ফ্লোরিন আছে 2টা, তাহলে 2টা ফ্লোরিন 2টা ইলেকট্রন নিয়ে গেছে, এই হলো XeF2। এবার স্টেট নাম্বার কাউন্ট করো, এখানে সিগমা বন্ড কয়টা, এই একটা, এই একটা, 2টা সিগমা বন্ড প্লাস লোন পেয়ার কয়টা, এই একটা, এই একটা, এই একটা, লোন পেয়ার হচ্ছে 3টা, 2 আর 3 কত হয় 5 হয়, 5 হলে কি হয় sp3d হয়, 5 হলে কি হয় sp3d হয়, 5 হলে হয় sp3d। গ্রাফাইট এবং হীরা, ভাই এই দুটা থেকে কোশ্চেন আসবেই। গ্রাফাইট যে আছে গ্রাফাইট, এই গ্রাফাইটের সংকরণ হয় sp2। গ্রাফাইটের সংকরণ কি, গ্রাফাইটের সংকরণ হচ্ছে sp2। আর হীরক যে আছে হীরক, হীরক হচ্ছে sp3। হীরক কি, হীরক হচ্ছে sp3। ভাইয়া এই sp3 হওয়ার কারণে ও কি করতে পারে না, বিদ্যুৎ পরিবহন করতে পারে না, কোনো ফাঁকা ইলেকট্রন নাই, কোনো সঞ্চরণশীল ইলেকট্রন নাই, তাই বিদ্যুৎ পরিবহন করতে পারে না, 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 বিদ্যুৎ পরিবহন করতে পারে না। কিন্তু আমাদের যে sp2 হওয়ার কারণে ফাঁকা অরবিটাল থাকার কারণে ও কি করতে পারে, গ্রাফাইট কি করতে পারে, বিদ্যুৎ পরিবহন করতে পারে। গ্রাফাইট কি করতে পারে, বিদ্যুৎ পরিবহন করতে পারে, বিদ্যুৎ পরিবহন করতে পারে। গ্রাফাইট কি করতে পারে, বিদ্যুৎ পরিবহন করতে পারে। গ্রাফাইট যে আছে এই গ্রাফাইটের ব্যবহার হচ্ছে, গ্রাফাইট তোমার হচ্ছে কঠিন লুব্রিকেট হিসেবে ব্যবহার করা হয়। গ্রাফাইট বিভিন্ন পিচ্ছিলকারক পদার্থকে আমরা বলি লুব্রিকেট। সো এই লুব্রিকেটিং পদার্থ হিসেবে, কঠিন
লুব্রিকেটিং হিসেবে ব্যবহার করা হয়। কঠিন লুব্রিকেটর লিখি তাহলেই হবে, কঠিন লুব্রিকেটর হিসেবে ব্যবহৃত হয় কে? গ্রাফাইট। কঠিন লুব্রিকেটর হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট। কঠিন লুব্রিকেটর হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট। আমাকে বলছে গ্রাফাইটের সংকরণ কি? গ্রাফাইটের সংকরণ হচ্ছে sp2। গ্রাফাইটের সংকরণ কি? গ্রাফাইটের সংকরণ sp2। হ্যাঁ, হীরা যে আছে, এই হীরা এই দুনিয়ার সবথেকে শক্ত জিনিস। হীরা কি? হীরা এই দুনিয়ার, ঠিক আছে, দুনিয়ার সবথেকে কঠিনতম উপাদান। ঠিক আছে, দুনিয়ার সবথেকে কঠিন বস্তু। ঠিক আছে, হীরা দুনিয়ার সবথেকে কঠিন বস্তু। চলো এরপর এই দুটো সংকরণ কি? একটু আগে বললাম যে ভাই NH4 + PS4 + BF4 - AlCl4 - সবগুলো সংকরণ sp3। সবগুলো সংকরণ কি? sp3। সবগুলো সংকরণ কি? সবগুলো সংকরণ sp3। ভাইয়া যেই যৌগের কেন্দ্রীয় পরমাণুটি D2sp3 সংকরিত তার আকৃতি কি? আচ্ছা তুমি আমাকে বলো D2sp3 হোক আর হচ্ছে তোমার sp3d2 হোক, এটা কখন হইতো? ওই যে তখন আমাদের কি হইতো? 6টা লিগ্যান্ড। কয়টা হইতো? 6টা। আচ্ছা, তো 6 হইলে আকার কেমনে হবে? তার আগে আমি তোমার শিখাই দিই 5, 6, 7 এই তিনটা আকারই আমরা পারি না। নরমালি sp হলে সরল রেখা হয়, তোমরা জানো। sp2 হলে ত্রিকোণাকার, তোমার হচ্ছে পিরামিড, এটাও তোমরা পারো। sp3 চতুস্তলকীয়, এটাও পারো। সমস্যা হয় 5, 6, 7 তোমরা পারো না। এই তিনটাই সহজে কেমনে মনে রাখা যায়? হ্যাঁ, 5 বা sp3d, 6 বা sp3d2, 7 বা sp3d3 এগুলার আকার মনে রাখার জন্য খালি একটা কোড মনে রাখবো যে হ্যাঁ 5 মানে কত? হ্যাঁ 3 আর 2। 6 মানে কত? 4 আর 2। 7 মানে কত? 5 আর 2। হ্যাঁ, এই 3 মানে কি? 3 মানে হচ্ছে ত্রিকোণাকার। 3 মানে ত্রিকোণাকার আর এই d মানে দ্বিপিরামিড। তাইলে কারো যদি সংকরণ sp3d হয় বা তোমার হচ্ছে 5 আসে, তাহলে তার মানে তার আকার কি হবে? ত্রিকোণাকার দ্বিপিরামিড। হ্যাঁ, 6 মানে কি? 6 মানে চতুর্ভুজীয়। সরি, 6 মানে কি? 4 আর 2। তো 4 মানে কি? 4 মানে চতুর্ভুজীয়। এখন দেখো, হ্যাঁ চতুর্ভুজ তো ঠিক আছে, আমাদের এই চতুর্ভুজটা হয় সব দিকে সেম আকৃতির, আমরা এটাকে বলি বর্গাকার। আমরা কি বলি? বর্গাকার। এটাকে আমরা কি বলি? বর্গাকার। তো 4 মানে বর্গাকার আর 2 মানে দ্বিপিরামিড। 2 মানে কি? 2 মানে হচ্ছে দ্বিপিরামিড। 2 মানে দ্বিপিরামিড। 2 মানে কি? 2 মানে হচ্ছে দ্বিপিরামিড। আর 7 মানে 5 আর 2, সো 5 মানে পঞ্চভুজ। 5 মানে পঞ্চভুজীয় আর 2 মানে দ্বিপিরামিড। তো সবগুলা 2 মানে কি? সবগুলা 2 মানে দ্বিপিরামিড। সবগুলা 2 মানে কি? সবগুলা 2 মানে দ্বিপিরামিড। তাহলে দেখো 5 মানে 3 আর 2 ত্রিকোণাকার দ্বিপিরামিড। 6 মানে 4 আর 2 চতুর্ভুজীয় দ্বিপিরামিড হওয়ার কথা ছিল, বাট এই চতুর্ভুজটা হচ্ছে 4টা বাহু সেম, তাই বলি বর্গাকার দ্বিপিরামিড। হ্যাঁ, আর এই যে বর্গাকার দ্বিপিরামিড যেটা আছে, এইটারই আরেক নাম হচ্ছে অষ্টতলকীয়। এই শেপটারই আরেক নাম কি? অষ্টতলকীয়। এন্ড পরীক্ষাতে এটাই থাকবে যে 6 হইলে আকার কেমন হয়? অষ্টতলকীয়। 6 হইলে আকার কেমন হয়? অষ্টতলকীয়। 6 হইলে আকার কেমন হয়? অষ্টতলকীয়। আমাকে বলছে কারো সংকরণ D2sp3 মানে 6 হইলে আকার কি হবে? অষ্টতলকীয়। 6 হইলে আকার কি হবে? অষ্টতলকীয়। তারপরে আসো, এই যে পঞ্চভুজীয় দ্বিপিরামিড মানে কি? 5 আর 2, তাহলে এটা কি? sp3d3। sp3d3। হ্যাঁ, ত্রিকোণাকার দ্বিপিরামিড 3 আর 2, এটা কি হবে? 5 মানে sp3d। হ্যাঁ, আর সমতলীয় বর্গাকার যেটা আছে, এটা কখন হয়? এটা হয় হচ্ছে তোমার sp2d অথবা dsp2 হইলে। কি হইলে ভাইয়া? সমতলীয় বর্গাকার কখন হয়? যখন sp2d বা dsp2 হয়। এই যে তোমরা জানো sp2d এই সংকরণটা কার হয়? একটা ব্যতিক্রম সংকরায়ন। একটা ব্যতিক্রম সংকরায়ন কপার অ্যামোনিয়া 4টা 2+। এই যে যৌগটা আছে, এই যৌগটা কিন্তু একটা ব্যতিক্রম সংকরণ হয় যে ভাই sp3 না, sp2d একটা p ফাঁকা রেখে d তে চলে গেছে। হ্যাঁ, সেটা হলে আকারটা তখন কি হয়? সমতলীয় বর্গাকার। ঠিক আছে? হ্যাঁ, কোন যৌগের সংকরণ হলে পাই বন্ধন গঠন হয় না, মানে কোন সংকরণ হলে পাই বন্ধন গঠিত হয়? আচ্ছা, বলছে কোন সংকরণ হলে কি হয়? পাই বন্ধন গঠিত হয়। কোশ্চেনে বলছে যে কোন সংকরণ হইলে পাই বন্ধন গঠিত হয়। আচ্ছা, তো এখানে কি কি দেওয়া আছে দেখো। sp2 যেটা আছে, sp2 সেখানে একটা p অরবিটাল ফাঁকা না? হ্যাঁ, যখন p অরবিটাল ফাঁকা থাকবে তখন সেখানে পাই বন্ধন হওয়ার চান্স থাকবে। কিন্তু দেখো sp3 এখানে 3টা p শেষ, তো এখানে পাই কেমনে হবে? p তো 3টাই শেষ। হ্যাঁ, dsp2 এখানে দেখো আগে d তে গেছে, তারপরে তোমার হচ্ছে sp2 তে গেছে। সো এটা হচ্ছে তোমার কি? জটিল যৌগের সংকরণ। হ্যাঁ, জটিল যৌগে তোমার হচ্ছে পাই বন্ড টাই বন্ড নাই। তারপরে যে D2sp2 এগুলো কি তোমার জটিল যৌগ? জটিল যৌগ নাই। নরমালি তুমি খালি মনে রাখবা যে p যদি ফাঁকা থাকে তাহলে সেখানে কি হতে পারে? পাই বন্ড হতে পারে। যেমন ধরো sp এখানে p ফাঁকা আছে, তাহলে পাই বন্ধন হবে। sp2 এখানে কি হবে? পাই বন্ধন হতে পারে। কিন্তু sp3, sp3d, sp3d2, sp3d3 এগুলোতে সব p ব্লক, তাই এগুলো কি হবে না? তোমার হচ্ছে পাই বন্ড হবে না, আর জটিল যৌগ হলেও পাই বন্ড হবে না।
ঠিক আছে। সো এটা একটু জাস্ট একটু ক্রিটিক্যাল কোশ্চেন বলতে পারো। সো যে sp2 যেটা আছে সেটার ভিতরে কি নাই, কোনো তোমার হচ্ছে পাই বন্ড হইতে পারে কারণ একটা পি ফাঁকা আছে, ঠিক আছে। আচ্ছা, C2H2 যোগের সংকরায়ন কি? আচ্ছা তুমি আগে বলো এটা কে, চিনো এটাকে? CH ট্রিপল বন্ড CH। হ্যাঁ, এখন আমরা কি জানি, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হইলে সংকরায়ন হয় sp3, কার্বন কার্বন ডাবল বন্ড হইলে সংকরায়ন হয় sp2, এন্ড কার্বন কার্বন ট্রিপল বন্ড হইলে সংকরায়ন হয় sp। যে একটু আগে বলতেছিলাম যে ভাই যখন sp হবে তার মানে p ফাঁকা আছে, পাই হইতে পারে, sp2 তাও p ফাঁকা আছে, পাই হইতে পারে, কিন্তু যখন p শেষ তখন আর কোনো পাই বন্ধন হবে না, সব সিগমা বন্ড। দেখছো? তাহলে এই যে আমাদের এই হচ্ছে কনসেপ্ট। এই যে আমাদের ইথাইন C2H2 ইথাইন, এর ভিতরে কি আছে? ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড থাকলে সংকরায়ন কি হয়? sp হয়, ট্রিপল বন্ড থাকলে সংকরায়ন হয় sp। হ্যাঁ, sp3 সংকরিত যৌগ কি? এই পানি। যৌগ নয় কোনটি? আমরা জানি মিথেন sp3, পানি sp3, তারপর তোমার হচ্ছে যে অ্যামোনিয়া sp3, bf3 যেটা আছে এটা sp2। কেমনে দেখো, বোরন লাস্ট ইলেকট্রন কয়টা? তিনটা, একটা দুইটা তিনটা, তিনটা ইলেকট্রন তিনটা ফ্লোরিন নিয়ে গেছে, তিনটা ইলেকট্রন তিনটা ফ্লোরিন নিয়ে গেছে, এই হলো bf3 লেভেল স্টেক নাম্বার গুণ। ইলেকট্রন ছিল তিনটা, তিনটা থেকে তিনটা সিগমা বন্ড হয়ে গেছে, কোন ইলেকট্রন ফাঁকা নাই, লন পেয়ার 0 3 3 হলে কি হয়? sp2, ঠিক আছে। আর বাকি তিনটে হচ্ছে sp3। বেনজিনে কয়টি পাই বন্ধন বিদ্যমান? আমরা জানি বেনজিনের ভিতরে তিনটা পাই বন্ধন বিদ্যমান। বেনজিনের ভিতরে কি তিনটা পাই বন্ধন বিদ্যমান? এটা তোমার হচ্ছে নরমাল, সবাই জানে তিনটা পাই বন্ধন। হ্যাঁ, যদি বলতো পাই ইলেকট্রন তাহলে হয়তো 6টা, পাই বন্ধন বলছে তাই 3টা। ইথিলিনে কার্বন কার্বন কি সংকরণ বিদ্যমান? তুমি আগে আসো ইথিলিন কি, আর ইথিলিন মানে যে ইথিন, ইথিন ইথিন এটা আরেক নাম হচ্ছে ইথিলিন। সো ডাবল বন্ড থাকলে সংকরণ কি হয়? ডাবল বন্ড থাকলে সংকরণ হয় sp2, ডাবল বন্ড থাকলে সংকরণ কি হয়? sp2, ডাবল বন্ড থাকলে সংকরণ কি হয়? sp2। হ্যাঁ, নিচের কোন যৌগটিতে সংকরায়ন অক্ষের তোমার কি আছে? কি টাইপ করছে এগুলা? পাম পাই ইলেকট্রন কি হাবি যাবে? আচ্ছা আমি একটু বোঝার চেষ্টা করি। C2H4 যেটা আছে এটা কে? C2H4 হচ্ছে তোমার এই যে CH2 ডাবল বন্ড CH2। হ্যাঁ, C2H6 যেটা আছে, C2H6 কি? C2H6 হচ্ছে তোমার ইথেন CH3CH3। বেনজিন আর C3H6 যেটা আছে এটা হচ্ছে তোমার C3H6, তাই না? তাহলে CH2 ডাবল বন্ড CH3, এটা হচ্ছে C3H6। হ্যাঁ, আচ্ছা তো বলছে নিচের কোন যৌগটিতে সংকরণ অক্ষের, মানে এটার প্রশ্নই ভুল, যে কি বলবো, এটা কি কোশ্চেন জিজ্ঞাসা করছে বা কি চাইছে? এখন দেখছে ভাই পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন তো এর ভিতরে আছে, এর ভিতরে আছে, এর ভিতরে আছে, কিসের পাই ইলেকট্রন? আচ্ছা এখানে কোশ্চেনটা ভুল আছে। হ্যাঁ, কোশ্চেনটা আসলে বুঝতেছি না যে এখানে এরা আসলে কি বুঝাতে চাচ্ছে। হ্যাঁ, যদি আমার টাইপারকে ধরতে হবে যে কি টাইপ করছেন আপনি। সো এই কোশ্চেনটা একটু দেখে রেখো তো, 78 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, সো প্রশ্নে ভুল আছে বোধহয়, এখানে ভুল আছে, বইয়ে ভুল নাই সম্ভবত, আমার কাছে বই নাই, বাট তুমি দেখো হয়তো বইয়ে ভুল আছে, মানে আমার প্রশ্ন টাইপার ভুল করছে, আমি বলতে পারতেছি না এখানে কোনটা। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, নিচের কোনটির সন্নিবেশ বন্ধন গঠন করে না? কোনটি সন্নিবেশ বন্ধন গঠন করে না? আচ্ছা একটু দেখো যে আমাদের এই যে CCl4 যেটা আছে বা কার্বন, ও কি করে না? সন্নিবেশ বন্ধন গঠন করে না। ভাই দেখো সন্নিবেশ বন্ধন কারা গঠন করে? যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে অথবা যাদের ইলেকট্রনের ঘাটতি আছে। সন্নিবেশ বন্ধন কারা গঠন করে? যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে অথবা যাদের ইলেকট্রনের ঘাটতি আছে, মানে অষ্টক সম্প্রসারণ করতে পারে এরকম যৌগ, অথবা তোমার হচ্ছে 8 থেকে কম ইলেকট্রন আছে, অষ্টক সংকুচিত যৌগ, এরা কি করতে পারে? তোমার সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। আমাদের BCl3 এর ভিতরে তুমি গুণে দেখো তো, বোরন লাস্ট ইলেকট্রন আছে 3টা, বোরনের লাস্ট ইলেকট্রন আছে 3টা, 3টা ইলেকট্রনে 3টা ক্লোরিন নিয়ে গেছে, তো বোরনের ইলেকট্রন করা হয়েছে, ওর ছিল 3টা, 3টা ক্লোরিন থেকে পাইছে 3টা, ওই ইলেকট্রন হচ্ছে কেবল 6টা, 8টার থেকেও কম। সো যাদের অষ্ট সংকোচন আছে তারা কি করতে পারে? সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। তারপরে যাদের লোন পেয়ার আছে, আমরা জানি পানিতে কি থাকে? 2টা লোন পেয়ার থাকে, এরা কি করতে পারে? সন্নিবেশ গঠন করতে পারে। অ্যামোনিয়াতে কি আছে? লোন পেয়ার আছে। সো লোন পেয়ার থাকলে অথবা অষ্টক সংকোচন থাকলে তারা কি করতে পারে? সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। কিন্তু নরমাল যারা তোমার হচ্ছে এই দুই ক্যাটাগরির ভিতরে পড়ে না, তারা কি করতে পারে না? সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে না। যেমন কার্বন, কার্বনের 8টা পুরোপুরি ফিল আপ অবস্থায় আছে, ওর কি দরকার এখানে সন্নিবেশ বন্ধন গঠন করতে যাবে? ও তো 4টা ক্লোরিনকে নিয়ে সুখী, তাই না? সো এগুলা কি করতে পারে না? সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে না। বুঝতে পারছি? অ্যান্সার হচ্ছে CCl4। হ্যাঁ, নিচের কোন যৌগটির গলনাঙ্ক সবথেকে কম? আচ্ছা ফাজারের নীতি আসছে। সো আমরা জানি যে এই টাইপের যদি কোশ্চেন আসে তাহলে আমাদের কি করতে হবে? এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে তোমার কমনটা কেটে দিতে হবে, কমনটা কেটে দিতে হবে, এন্ড তারপরে দেখতে হবে যে আমাদের এই যে লিথিয়াম প্লাস আছে, এখানে সোডিয়াম প্লাস আছে, পটাশিয়াম প্লাস আছে, সিজিয়াম প্লাস আছে। সো যার আকার সবথেকে ছোট, যার আকার সবথেকে ছোট ক্যাটায়নের ক্ষেত্রে তার পোলারায়ন বেশি। পোলারায়ন বেশি মানে কি? সে সমযোজী। সমযোজী মানে কি? তার গলনাঙ্ক কম, স্ফুটনাঙ্ক কম, দাব্যতা কম, বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কম।
তাহলে আমাদের এখানে ক্যাটায়নের ভিতরে সবথেকে ছোট কে লিথিয়াম, সবথেকে ছোট কে লিথিয়াম। তাই এই যে লিথিয়াম ক্লোরাইড যেটা আছে এটা কি হবে, গলনাঙ্ক সবথেকে কম হবে, কারণ ওর ভিতরে পোলার আয়নটা বেশি। ক্যাটায়নের আকার যত ছোট হয়, অ্যানোনের আকার যত বড় হয়, চার্জ যত বেশি হয়, এবং ডি এবং এফ এ যদি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস থাকে, এই চারটা জিনিস মেনটেন করলে আমরা বলি তার পোলার আয়ন বেশি, যেটা হচ্ছে বেসিক্যালি ফাজারের নীতি, তাই না? সো যে ফাজারের নীতি অ্যাপ্লাই করলে এখন দেখবে একটা না অনেকগুলো কোশ্চেন আসবে। বলছে কোনটি অধিক সমযোজী, আবার এটা কি কথা, দেখো কোনটার ভিতরে সমযোজী বৈশিষ্ট্য বেশি। তারা কাজ করো, কি করতে হয়, কমনটাকে কেটে দিতে হয়, কমনটাকে কেটে দিতে হয়। এখানে আছে ম্যাগনেসিয়াম 2+, এখানে আছে ক্যালসিয়াম 2+, এখানে আছে অ্যালুমিনিয়াম 3+, এখানে আছে Fe3+। সো আমাদের Fe3+ যেটা আছে এটার ভিতরে D5 আছে, ইলেকট্রন বিন্যাস কি আছে, D5 আছে। হ্যাঁ, আর ফার্স্টে আসো, প্রথম রুলস হচ্ছে চার্জ দেখতে হয়। তো চার্জ যার বেশি তার পোলার আয়ন বেশি। তো এই দুটার চার্জ হচ্ছে +2, এদের হচ্ছে +3, তাহলে ওরা আগে আছে, তাহলে ওদের হিসাব বাদ, ওর অ্যান্সার হবে না, ওদের পোলার আয়ন কম হবে। আচ্ছা, এবার এই দুজনের ভিতরে আবার এর কি আছে, ডি তে অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস আছে। ভাই ডি এবং এফ এ যদি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস থাকে তাহলে তার পোলার আয়ন কি হয়, বেশি হয়, তাহলে তার পোলার আয়ন কি হয়, বেশি হয়। তো আমাদের অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে হচ্ছে FeCl3। অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে FeCl3। হ্যাঁ, পানির অণুর বা পানির বন্ধন কোণ কত, আমাদের কয়েকটা বন্ধন কোণ জানলেই হবে। যে ভাই অ্যামোনিয়া যেটা আছে, অ্যামোনিয়া কত, অ্যামোনিয়া হচ্ছে 160 ডিগ্রি, অ্যামোনিয়া হচ্ছে 160 ডিগ্রি। ভাই NF3 যেটা আছে, NF3 হচ্ছে 102.5 ডিগ্রি, 102.5 ডিগ্রি। হ্যাঁ, মিথেন যেটা আছে, মিথেন হচ্ছে 109.5 ডিগ্রি। হ্যাঁ, BF3 হচ্ছে তোমার 120 ডিগ্রি, 120 ডিগ্রি। ওয়েট, পানি হচ্ছে 104.5 ডিগ্রি। হ্যাঁ, ফসফিন PH3 94 ডিগ্রি, আর H2S 92 ডিগ্রি। মোটামুটি আগে এগুলো জানতে পারলেই হয়ে যায়। হ্যাঁ, এগুলো জানতে পারলেই হয়ে যায়। আমাকে বলছে পানির বন্ধন কোণ কত, 104.5 ডিগ্রি, পানি হচ্ছে 104.5 ডিগ্রি। হ্যাঁ, কোন যৌগটির বন্ধন কোণ সবথেকে ছোট্ট, কোনটার বন্ধন কোণ সবথেকে ছোট, কে কে আছে এখানে দেখো। এই যে H2S যেটা আছে এটা বন্ধন কোণ কত, 92 ডিগ্রি না, এটা সবথেকে ছোট ছিল না। এই দেখো তোমার পড়াইছি যে কয়টা, তার ভিতরে সবথেকে ছোট হচ্ছে ফসফিন। তো ফসফিন হচ্ছে, সরি, H2S এর বন্ধন কোণ সবথেকে কম। বাকি দেখো এখানে কি আছে, ফসফিন এটা হচ্ছে 94 ডিগ্রি। হ্যাঁ, পানি কত, 104.5 ডিগ্রি। আর এই NCl3 তোমার হচ্ছে 105 ডিগ্রি এর কাছাকাছি আসে। হ্যাঁ, 105 ডিগ্রি প্রায়। সবথেকে ছোট কে, সবথেকে ছোট হচ্ছে H2S, সবথেকে ছোট হচ্ছে H2S। নিচের কোনটির বন্ধন কোণ সবথেকে বেশি বলছে, বেশি। আচ্ছা, মিথেন কত, 109.5 ডিগ্রি, অ্যামোনিয়া 160 ডিগ্রি, পানি 104.5 ডিগ্রি। আর কার্বন ডাইঅক্সাইডের সংকরণটা বের করে নিই আগে। কার্বন লাস্ট ইলেকট্রন আছে 4টা, এন্ড ডাইঅক্সাইড মানে কি, 2টা অক্সিজেন আছে, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এন্ড কার্বন ডাইঅক্সাইডের সংকরণ কি, কার্বন ডাইঅক্সাইডের সংকরণ হচ্ছে এখানকার σ1, এখানে একটা σ1, যেটা σ1 প্লাস কোনো লোন পেয়ার নাই, 2 হলে কি হয় sp, আর আমরা জানি sp তে সংকরণ হয় 180 ডিগ্রি। এখানে সব থেকে বেশি তোমার হচ্ছে বন্ড অ্যাঙ্গেল কার, কার্বন ডাইঅক্সাইডের 180 ডিগ্রি। ঠিক আছে। হ্যাঁ, এই তিনটা যৌগতে বন্ধন কোণের সঠিক ক্রম কোনটি? আচ্ছা দেখো, আমাদের BF3 যেটা আছে, BF3 120 ডিগ্রি, BF3 কে তুমি বের করে দেখো, sp2 আসবে, এন্ড sp2 তে বন্ধন কোণ কত, 120 ডিগ্রি। অ্যামোনিয়াটা তো আমরা ডাইরেক্ট জানি, এটা বের করার কিছু নাই, এটা হচ্ছে sp3 এন্ড বন্ড অ্যাঙ্গেল আসে 160 ডিগ্রি, 160 ডিগ্রি। SiCl4 যেটা আছে এটা নরমাল, তোমার কি নরমাল হচ্ছে তোমার sp3। তো SiCl4 যেটা আছে এটা যদি নরমাল sp3, তাহলে সংকরণ কত আসবে, sp3 এর বন্ড অ্যাঙ্গেল কত হবে, 109.5 ডিগ্রি। হ্যাঁ, আমাদের সবথেকে বেশি হবে BF3, তারপরে SiCl4, তারপরে অ্যামোনিয়া। BF3 তারপর SiCl4 তারপরে অ্যামোনিয়া। ঠিক আছে। আচ্ছা, NCl3 অণুর আকৃতি কি আছে, তুমি আগে আসো যে NCl3 কি, NCl3 হচ্ছে নাইট্রোজেন, লাস্ট ইলেকট্রন আছে 5টা, 3টা ক্লোরিন, 3টা নিয়ে গেছে, এখানে আছে 3 জন ধরার মতো। সেদের আকার কেমন হবে বলো, ত্রিকোণাকার হবে না, ত্রিকোণাকার হবে না, সেটা কি হবে, ত্রিভুজাকার বা ত্রিকোণাকার। কি হবে, ত্রিভুজাকার বা ত্রিকোণাকার। হ্যাঁ, এইগুলার বন্ধন ক্রম কোনটা, এগুলো সবগুলো তো আমরা জানি। এটা হচ্ছে 109.5 ডিগ্রি, এটা হচ্ছে 160 ডিগ্রি, H2S হচ্ছে 92 ডিগ্রি। হ্যাঁ, H2S হচ্ছে 92 ডিগ্রি, এন্ড পানি হচ্ছে 104.5 ডিগ্রি। সব থেকে বেশি হচ্ছে মিথেন, তারপরে অ্যামোনিয়া, তারপরে পানি, তারপরে H2S। মিথেন, অ্যামোনিয়া, H2O এন্ড H2S। এই যে দেখো, এটা ঠিক আছে। হ্যাঁ, PCl5 অণুর আকৃতি কি, আগে তুমি সংকরণ বের করো, তারপর তোমার আকৃতি আমি বলতেছি, তোমার শিখাই ফেলছি অলরেডি। সো ফসফরাস যেটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তো 5টা ইলেকট্রন 5টা ক্লোরিন নিয়ে গেছে, 5টা ইলেকট্রন 5টা ক্লোরিন নিয়ে গেছে, এটি হচ্ছে PCl5। হ্যাঁ, তো সংকরণটা কি হবে দেখো, হ্যাঁ 5টা সিগমা বন্ড, কোন ইলেকট্রন তো নাই, 5 ইলেকট্রন ছিল, 5টাই নিয়ে গেছে, তাহলে লন পেয়ার কয়টা, 0টা, তাহলে 5
5 হলে যেন কি হয় sp3d হয়। এন্ড 5 6 7 যেন কেমনে মনে রাখতে হয় 5 মানে কত 3 আর 2, 5 মানে কত 3 আর 2, 3 মানে ত্রিকোণাকার, 2 মানে দ্বিপিরামিড, 5 হলে কত ত্রিকোণাকার দ্বিপিরামিড। হ্যাঁ ঠিক আছে। সো দেখো তোমার মনে পড়ার কথা যে ভাই এটা কত আসবে 5 হবে, 5 মানে কি এই যে 3 এই যে 2, 3 আর 2 ত্রিকোণাকার দ্বিপিরামিড। ঠিক আছে। হ্যাঁ বন্ধন ক্রমে সঠিক ক্রম কোনটি? সুপার ডুপার ইম্পর্টেন্ট এই চারটা। হ্যাঁ সুপার ডুপার ইম্পর্টেন্ট এই চারটা। একটু দেখো যে আমাদের নাইট্রোজেন, তারপর আছে ফসফরাস, তারপর আছে আর্সেনিক, তারপর আছে হচ্ছে তোমার অ্যান্টিমনি। হ্যাঁ আমাদের যে 15 নম্বর গ্রুপ আছে সেই 15 নম্বর গ্রুপের এরা হচ্ছে চারটা মৌল, 15 নম্বর গ্রুপের এরা হচ্ছে চারটা মৌল। আর 16 নম্বর যে গ্রুপ আছে সেখানে মৌল আছে অক্সিজেন, সালফার, তারপরে তোমার হচ্ছে সেলেনিয়াম আর হচ্ছে টেলোরিয়াম। সো মাঝে মধ্যেই এদের সাথে হাইড্রোজেন যুক্ত হলে যে যৌগগুলো হয় তাদের বন্ড অ্যাঙ্গেলের কোশ্চেন আসে, এই দুটো গ্রুপ থেকে আসবে। অর্থাৎ নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হলে তার নাম হচ্ছে অ্যামোনিয়া NH3, তারপর ফসফরাসের সাথে যুক্ত হলে তার নাম হচ্ছে ফসফিন PH3, আর্সেনিকের সাথে যুক্ত হলে AHS3, আর অ্যান্টিমনির সাথে হচ্ছে SbH3। তো তোমার কোশ্চেন আসবে যে এদের কার বন্ড অ্যাঙ্গেল কম কার বন্ড অ্যাঙ্গেল বেশি। আর 16 নম্বর গ্রুপের ক্ষেত্রে আসবে ভাই তুমি জানো অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হলে তার নাম H2O, এটার সাথে যুক্ত হলে তার নাম হচ্ছে H2S, সেলেনিয়ামের সাথে হচ্ছে H2Se এবং টেলোরিয়ামের সাথে হচ্ছে H2Te। সো এই কোশ্চেনটা প্রায় সময় আসবে যে ভাই এই দুটো গ্রুপের ক্ষেত্রে বন্ধন ক্রমের তোমার ইটা কি। এখন তুমি দেখো তুমি আর্সেনিক আর এদের কথা জানো না, বাট তুমি দেখো আমরা অ্যামোনিয়াটা জানি 160 ডিগ্রি, ফসফিন জানি 94 ডিগ্রি। সো একটা গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে গেলাম, আমার বন্ড অ্যাঙ্গেল কমতেছে, তার মানে এটা আরো কম হবে, এটা আরো কম হবে। তার মানে এই যে গ্রুপ বরাবর আমরা যখন যাব তাহলে সবার উপরে যে থাকবে তার বন্ড অ্যাঙ্গেল সব থেকে বেশি এন্ড সিরিয়ালি সেটা কমতে থাকবে। ঠিক আছে। সো এই কোশ্চেন দুইটা তুমি হচ্ছে প্রায় সময় পেয়ে যাবা। এন্ড তখন তোমার মনে করতে হবে যে যতই উপর থেকে নিচের দিকে যাব গ্রুপ বরাবর বন্ড অ্যাঙ্গেলের মান তত কি হয়ে থাকবে কমতে থাকবে, বন্ড অ্যাঙ্গেলের মান ততই কমতে থাকবে। আমাকে বলছে যে আচ্ছা এগুলোর ক্ষেত্রে কোনটা সঠিক, আমরা জানি অ্যামোনিয়া, তারপরে ফসফিন, তারপরে HH3, তারপরে SbH3, এটা হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে ওইটাও আসবে, দেখবো ওইটাও আসবে, ওইটাও আসতে পারে। XeF6 যোগে লোন পেয়ার বা মুক্ত জোড় ইলেকট্রন কয়টা? মুক্ত জোর বলছে, জোড়া বলছে, লোন পেয়ার। তাহলে চলো বের করি। জ্যানন লাস্ট ইলেকট্রন হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 8, 6টা ফ্লোরিন আছে, একটা ফ্লোরিন, একটা ফ্লোরিন, একটা ফ্লোরিন, একটা ফ্লোরিন, একটা ফ্লোরিন, একটা ফ্লোরিন। হ্যাঁ তো 6টা ফ্লোরিন তো 6 ইলেকট্রন নিয়ে গেছে, ইলেকট্রন বাকি আছে আর দুইটাতে জোড়া কয়টা? একটা। সো এক জোড়া, একটা লোন পেয়ার আছে। কয়টা? একটা লোন পেয়ার আছে, একটা। যদি বলতো যে মুক্ত ইলেকট্রন কয়টা তাহলে আমরা বলতাম যে দুইটা, কিন্তু বলছে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা? জোড় মানে জোড়া, এক জোড়া ইলেকট্রন আছে। হ্যাঁ নিচের কোন যৌগের অণুতে মুক্ত জোড় ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সংখ্যা সর্বাধিক? আচ্ছা দেখো অ্যামোনিয়া যেটা আছে, অ্যামোনিয়া তোমরা জানার কথা যে নাইট্রোজেনের উপরে একটা লোন পেয়ার থাকে, পানিতে দুটো লোন পেয়ার থাকে, H2S এর ক্ষেত্রে দুটো লোন পেয়ার থাকে। হ্যাঁ এই যে যৌগটা আছে এই যে HCl, এই HCl যৌগটার ভিতর দেখো ক্লোরিন যেটা আছে, ক্লোরিনের ইলেকট্রন কয়টা? 7টা, যার একটা এখানে শেয়ার করছে, বাকি 6টা ইলেকট্রন কিন্তু ফ্রি। এই যে এখানে কিন্তু 3টা লোন পেয়ার আছে, আমরা অনেকেই এই যৌগটা দেখি না। তো HCl এর ভিতর কি আছে? এখানে হাইয়েস্ট লোন পেয়ার আছে। হ্যাঁ স্যামনেতে আছে একটা, পানি আর H2S আছে দুইটা, এবং এটাতে আছে 3টা। ঠিক আছে। আচ্ছা অ্যামোনিয়া অণুর জ্যামিতিক আকৃতি বিকৃত চতুস্তলকীয় হওয়ার কারণ কি? আমরা জানি অ্যামোনিয়াতে একটা লোন পেয়ার থাকার কারণে বেসিক্যালি কি হয়েছে আমাদের বন্ড অ্যাঙ্গেল 107 হয়ে যায়। তাইলে একটু দেখো বলছে কার জন্য? আমাদের বন্ধন জোড়ের জন্য না, বন্ধন জোড় মুক্ত জোড়ের জন্য, বন্ধন জোড় মুক্ত জোড়ের জন্য। অর্থাৎ তোমার কি করে লোন পেয়ার আর বোন পেয়ার মিলে মারামারি করে, লোন পেয়ার আর বোন পেয়ারের মারামারির জন্য আমাদের অ্যামোনিয়া কি হয়েছে এরকম হয়েছে। যদি পানির বলতো যে পানির কি হয়েছে, হ্যাঁ তুমি মনে রাখবা পানির ক্ষেত্রে লোন পেয়ার মারামারি হয় এবং লোন পেয়ার বন পেয়ার মারামারিটাও হয়। হ্যাঁ আর বন পেয়ার তো সবগুলোতেই আছে, আর অ্যামোনিয়াতে শুধু লন পেয়ার বন পেয়ারটা হয়, লন পেয়ার না, কারণ লন পেয়ার তো একটাই, আরেকটা লন পেয়ার তো নাই যে দুইটা মারামারি করবে। কিন্তু পানি H2S কি থাকে? দুইটা লন পেয়ার। সো এখানে লন পেয়ারেরও কি হয়? ধাক্কি বা বিকর্ষণ হয়। বুঝছো? সো পানি দিয়ে আসলে লন পেয়ারও হবে। নিচের কোনটি গণনাঙ্ক কম? আবারও সেই ফাজানের নীতি, চলো এগুলো কেটে দিই, কমন গুলো কেটে দিই। অ্যালুমিনিয়ামটা হচ্ছে 3+, সোডিয়ামটা হচ্ছে +1, পটাশিয়াম হচ্ছে +1, ক্যালসিয়াম হচ্ছে 2+। সো গণনাঙ্ক কম মানে কি? সমযোজী মানে পোলার আয়ন বেশি। আমরা কি জানি? চার্জ যত বেশি পোলার আয়ন বেশি। চার্জ বেশি কার? অ্যালুমিনিয়ামের 3+। তাহলে এটা হচ্ছে উত্তর, শেষ। এগুলো থেকে সোজা কোশ্চেন কিন্তু হতে পারে না। সোডিয়াম করলে গণনাঙ্ক কত? মুখস্থ একটা কোশ্চেন, বহু বছর ধরে আসে, 801 ডিগ্রি সেলসিয়াস। বহু বছর ধরে এই কোশ্চেনটা আসতে দেখা যায়, বহু বছর। হ্যাঁ নিচের কোন যৌগটির গণনাঙ্ক স্থিরাঙ্কের মান সব থেকে বেশি বলছে? আচ্ছা আবারও সে একই কোশ্চেন, ফাজানের নীতি। ক্লোরিনগুলো কেটে দাও, জিঙ্ক হচ্ছে 2+, কপার হচ্ছে এখানে 2+, আয়রন হচ্ছে 2+, ক্যালসিয়াম হচ্ছে 2+। হ্যাঁ চার্জ তো সবার কি সেম, চার্জ তো সবার সেম। হ্যাঁ চার্জ সবার সেম, কোনো সমস্যা নাই, ঠিক আছে, চার্জ সবার সেম। এখন এখানে কে কে আছে ভাইয়া? গণনাঙ্ক স্থিরাঙ্কের মান বেশি চাইছে। কি চাইছে ভাইয়া? গণনাঙ্ক স্থিরাঙ্কের মান
বেশি চাইছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি চাইছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি চাইছে। বেশি চাইছে মানে কি, পোলার আয়ন কম, পোলার আয়নটা কম হবে। এখন আমরা জানি ক্যাটায়নের আকার যত ছোট হয় পোলার আয়ন তত বেশি হয়, আর ক্যাটায়নের আকার যদি বড় হয় পোলার আয়ন তত তোমার হচ্ছে কম হবে। তাহলে এখানে দেখো এগুলোর ভিতরে সব থেকে বড় কে বলো, এগুলোর ভিতরে সব থেকে বড় কে? এখানে আছে ক্যালসিয়াম 2+, হ্যাঁ এখানে আছে Fe2+, এখানে আছে কপার 2+, এখানে আছে হচ্ছে জিঙ্ক 2+। হ্যাঁ হ্যাঁ, ক্যালসিয়ামের পরবর্তীতে কিন্তু যতই ডান দিকে যাব, হ্যাঁ এই দেখো তুমি সিরিয়ালি চিন্তা করে দেখো হ্যাঁ ক্যালসিয়াম, তারপরে কি আছে তোমার হচ্ছে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম করতে করতে যে এক পর্যায়ে আয়রন পাবা, কপার পাবা, জিঙ্ক পাবা। তাহলে এখানে ছোট কে ক্যালসিয়াম, হ্যাঁ সরি বড় হচ্ছে ক্যালসিয়াম। সো বড় যেহেতু ক্যালসিয়াম তাহলে ওর কি হবে, পোলার আয়নটা কম হবে। পোলার আয়নটা কম মানে কি, ওর স্ফুটনাঙ্ক বেশি হবে, গলনাঙ্ক বেশি হবে। বুঝতে পারছো? তোমাদের ক্যালসিয়াম ক্লোরাইডটা হবে এই ক্ষেত্রে অ্যান্সার। এটা কিন্তু খুবই মজার একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, নিচের কোন আয়নটি অ্যানায়নকে অধিক পোলারিত করতে পারে, মানে পোলার আয়ন কার বেশি? আমরা কি জানি চার্জ যত বেশি পোলার আয়ন তত বেশি। সেখানে +3, এখানে +3। সো এই দুটোর ভিতরে আবার আমরা জানি Fe3+ এ ডি ব্লকে D5 আছে। কি আছে ভাই? ডি ব্লকে ইলেকট্রন D5 আছে। যদি ডি ব্লকে অথবা F ব্লকে কারো ইলেকট্রন অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হয় তার পোলার আয়ন হবে সবথেকে বেশি। অ্যান্সার হচ্ছে Fe3+। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে Fe3+। হ্যাঁ হ্যাঁ, নিচের কোন আয়নিক যৌগটিতে সবথেকে বেশি পোলার আয়ন ঘটে? আচ্ছা চলো আবার একই কোশ্চেন এটা কেটে দাও। এখানে সোডিয়ামটা হচ্ছে +1, বেরিলিয়ামটা হচ্ছে 2+, লিথিয়াম হচ্ছে +1, ম্যাগনেসিয়ামটা হচ্ছে 2+। আচ্ছা চার্জ যত বেশি পোলার আয়ন তত বেশি। সো এগুলো চার্জ 1, এগুলো এমনি হবে না উত্তর, এই দুটো বাদ। এবার এই দুজনের ভিতরে আবার ক্যাটায়নের আকার যত ছোট পোলার আয়ন তত বেশি। তাহলে ক্যাটায়নের আকার ছোট কোথায়? বেরিলিয়ামের। তাহলে যে বেরিলিয়াম ক্লোরাইডের পোলার আয়নটা তত বেশি, দেখো পোলার আয়ন বেশি চাইছে। ঠিক আছে, নিচের কোন আয়নের পোলার আয়নটা কম? আচ্ছা পোলার আয়নটা কম বলছে, এটা কি অ্যানায়ন? অ্যানায়নের ক্ষেত্রে আকার যত বড় পোলার আয়ন তত বেশি হয়, কিন্তু আমার কাছে পোলার আয়ন কম, তার মানে আকার যত ছোট, তাহলে আকার ছোট কার? ফ্লোরিনের। এটার পোলার আয়নটা কি হবে? কম। বেশি কার হবে? আয়োডিনের। ঠিক আছে, হ্যাঁ নিচের কোন সালফেট লবণ পানিতে অদ্রবণীয়? নিচের কোন সালফেট লবণ পানিতে অদ্রবণীয়? আচ্ছা এই কোশ্চেনটার জন্য এত কিছু করাও লাগে না। হ্যাঁ এত কিছু করাও লাগে না, তুমি চিন্তা করে দেখো তো, তুমি সালফেট আর কার্বনেট আয়ন সন্তকণ পড়ছিলা? সালফেট আর কার্বনেট আয়ন সন্তকণ পড়ছিলা? যদি পড়ে থাকো তোমার কি মনে আছে কিনা, এখানে আমরা ব্যারিয়াম নাইট্রেট দিতাম। সালফেট এবং কার্বনেট আয়ন সন্তকণ করার জন্য আমরা কি করতাম? ব্যারিয়াম নাইট্রেট দিতাম। দেন এখানে কি হইতো? ব্যারিয়াম সালফেটের সাদা অধক্ষেপ হইতো, তার মানে হচ্ছে সলিড, এন্ড ব্যারিয়াম কার্বনেটের কি হইতো? সাদা অধক্ষেপ হইতো। তো বলছে নিচের কোনটা পানিতে অদ্রবণীয়, কোনটা অধক্ষেপ? তো তুমি যখন ব্যারিয়াম সালফেটকে দেখলা, দেখা চেনার কথা না যে আরে এটা তো অধক্ষেপ ছিল, আয়ন সন্তকণে পড়ছিলাম। সো যে একটা চ্যাপ্টারের কোশ্চেন একটা চ্যাপ্টারে দিয়া তোমার হচ্ছে পেছাইতে পারে। তো তুমি চিন্তা করবা যে আচ্ছা এটা কি দিয়ে করব, এটা কি হচ্ছে আমি ওই যে ফাজার নীতিটা করব না কিন্তু। ঠিক আছে, সো যে জাস্ট আয়ন সন্তকণের কনসেপ্টটা যদি জানা থাকে তাহলেই বোঝা যায় যে ব্যারিয়াম সালফেট, ব্যারিয়াম কার্বনেট এগুলা কি অদ্রবণীয়, এগুলো হচ্ছে অদ্রবণীয়। হ্যাঁ আয়নিক বন্ধনে ক্যাটায়নের পোলার আয়ন ক্ষমতার ক্রম। আচ্ছা পোলার আয়ন কার বেশি হবে? এখানে আসো কি কি দেওয়া আছে, এখানে কি কি দেওয়া আছে? আচ্ছা হাইড্রোজেন দেওয়া আছে, সোডিয়াম দেওয়া আছে, পটাশিয়াম দেওয়া আছে। সো হাইড্রোজেন যেটা আছে, হাইড্রোজেন তো সবার উপরে, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম। হ্যাঁ তাহলে বড় কে? সব থেকে বড় হচ্ছে তোমার এইটা, আর সব থেকে ছোট হচ্ছে হাইড্রোজেন। আমরা কি জানি, হ্যাঁ পোলার আয়ন ক্যাটায়নের আকার যত ছোট পোলার আয়ন তত বেশি। আমাদের হাইড্রোজেন যেটা আছে এটা পোলার আয়ন হবে সব থেকে বেশি, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম। এসব কোশ্চেনে কিন্তু আসবে, এন্ড এগুলো যারা ভুল করবে তাদের কিন্তু চান্স মিস যায়। বুঝছো? যারা এইসব কোশ্চেন ভুল করবে তাদের কিন্তু চান্স মিস হবে। তুমি কঠিন একটা কোশ্চেন ভুল করো কোনো সমস্যা নাই, কারণ তুমি ভুল করতেছো, অন্যরাও ভুল করতেছে। বাট তুমি একটা সহজ কোশ্চেনে ভুল করতেছো মানে শুধু তুমি ভুল করতেছো, ম্যাক্সিমাম কিন্তু ভুল করতেছে না। ঠিক আছে, তো সহজ কোশ্চেন না দিতে পারলে চান্স মিস হয়। হ্যাঁ নিচের কোনটির অণুতে পোলার আয়নটা বেশি? আচ্ছা ফার্স্টে আসো, এখানে কি কমন? কে? সিলভার। কমনটা কেটে দাও, কমনটা কেটে দাও, কমনটা কেটে দাও। আয়োডিন মাইনাস, ব্রোমিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ফ্লোরিন মাইনাস। পোলার আয়ন বেশি। অ্যানায়নের আকার যত বড় পোলার আয়ন তত বেশি। অ্যানায়নের আকার যত বড় পোলার আয়ন তত বেশি। অ্যানায়নের আকার যত বড় পোলার আয়ন তত বেশি। নিজের যৌগগুলোর কোনটিতে সমযোজী বৈশিষ্ট্য বেশি, মানে পোলার আয়ন বেশি? আচ্ছা চলো, সো যেখানে ক্লোরিন ফ্লোরিনের কি একই টাইপের মৌল না, সেটা বাদ। এখানে দেখো চার্জ সব থেকে বেশি কার? অ্যালুমিনিয়ামের। সো বলছে কোনটাতে পোলার আয়ন বেশি? অবশ্যই এখানে চার্জ যেহেতু বেশি অ্যালুমিনিয়ামের, তাই এটা। তো দেখো রুলসটা কি আমি আবার ডিফাইন করে বলতেছি। ফার্স্টে দেখতে হবে চার্জ, চার্জ যদি সবার সেম থাকে তাহলে পরে দেখতে হবে ডি এবং এফ এ কারো অর্ধপূর্ণ বা পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস আছে কিনা। তারপরে দেখতে হবে ক্যাটায়ন হইলে আকারটা ছোট হইতে হবে, অ্যানায়ন হইলে আকারটা বড় হইতে হবে। বুঝছো? সেখানে দেখো চার্জের রুলসেই আমাদের অ্যালুমিনিয়ামটা সবার আগে চলে গেছে, তাহলে এইটার সাথে পোলার আয়ন করে আর কেউ পারবে না। সো পোলার আয়ন বেশি কার হবে? অবশ্যই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, চলো এরপর
নিচের কোন যৌগের সমযোজী বৈশিষ্ট্য সব থেকে বেশি? আবারও একই কোশ্চেন, এটা তো একটু আগে করলাম যে ভাই আমাদের AgI এর সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে কেমনে, চলো আবার করে দেখাই। সিলভার 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 কেটে দাও, I মাইনাস F মাইনাস Cl মাইনাস Br মাইনাস। সো অ্যানোনের আকার যত বড় পোলার তত বেশি, সো AgI এর পোলার বেশি। হ্যাঁ, নিচের কোন যৌগটি অধিক সমযোজী? আরে ভাই আবারও একই কোশ্চেন। আচ্ছা, সিজিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, লিথিয়াম প্লাস। চার্জ তো সেম, চার্জ দিয়ে হচ্ছে না, কারোই ডিতে অথবা এফ এ অর্ধপূর্ণ এসব নাই, তাহলে কি দেখতে হবে? ক্যাটনের আকার যত ছোট পোলার তত বেশি। তো ক্যাটনের আকার ছোট কার? লিথিয়াম ক্লোরাইডের, তাহলে কি হবে? তোমার হচ্ছে সব থেকে বেশি পোলার হবে। হ্যাঁ, কোনটি পোলার অণু? আচ্ছা, পানি যে একটা পোলার অণু, এটা ক্লাস 9 10 তো পড়ো নাই তুমি, তাই না? পানি যে একটা পোলার অণু, এটা তো ক্লাস 9 10 তুমি পড়োই নাই। খ নম্বর কোশ্চেনে তো আসতোই না যে H2 একটি পোলার যৌগ, ব্যাখ্যা করো। এই কোশ্চেন কি আসতো? জীবনে পাইছো? হ্যাঁ, এটা মারি দিবা একদম। হ্যাঁ, নিচে কোনটি অপোলার যৌগ? হ্যাঁ, আচ্ছা দেখো, CCl4, ঠিক আছে, CCl4 যে যৌগটা আছে এটা একটা অপোলার যৌগ, আমরা জানি। কেমনে জানি ভাই, কেমনে জানি? তুমি জানো CCl4 কি হয় না? আদ্যবিচ্ছেদিত হয় না। আবার এটা যে তৈকনাত্মকতা পার্থক্য করে দেখো, কার্বন কত? কার্বন হচ্ছে 2.5, ক্লোরিন কত? ক্লোরিন হচ্ছে 3। হ্যাঁ, মাইনাস করে দেখো 0.5 এর আশপাশে একটা ভ্যালু আসতেছে, তাই না? বাকি ধরো CHCl3, এটাও তোমার কি হয়? পোলার। ভাই এটাও কি হয়? পোলার। যে এখানে কি আছে? অ্যালকোহল, ঠিক আছে, আর এখানে কি আছে? HF। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এটা আপনি তো জাস্ট চেনা পরিচিত যৌগ দিচ্ছে, তাই বলতে পারতেছেন যে পানি পোলার যৌগ ছিল, CCl4 অপোলার যৌগ ছিল, ঠিক আছে। তো এটার মানে বের করার অ্যাবসলিউট কোনো রুলস নাই, আছে। এটার জন্য ডাইপোল মোমেন্ট ক্যালকুলেশন করতে হয়। কি ক্যালকুলেশন করতে হয়? ডাইপোল মোমেন্ট। এখন তোমাদের সেই সময় আছে কিনা যে ভাই তুমি ডাইপোল মোমেন্টের ক্লাস করবা? হ্যাঁ, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে আমি যদি বুঝাই তুমি বুঝবা, বাট তোমার যদি সেই সময় থাকে যে ভাইয়া কোন একটা যৌগ পোলার নাকি অপোলার বা নন পোলার, এটা বের করতে হলে আমাদের কি বের করতে হয়? ডাইপোল মোমেন্ট। এন্ড ডাইপোল মোমেন্টের উপরে আমার একটা ক্লাস আছে 40 মিনিটের মতো মনে হয়। সো তুমি যদি সেই ক্লাসটা করো তাহলে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে ডাইপোল মোমেন্ট দিয়ে কেমনে আমরা বের করতে পারি যে কোন যৌগটা পোলার বা হচ্ছে নন পোলার। এন্ড ওইটাই হচ্ছে একমাত্র কারেক্ট ওয়ে। এই যে আমরা তৈরিতে পার্থক্য করি, এগুলা কিন্তু ভুলভাল, বুঝছো? এগুলা দিয়া তুমি হচ্ছে যদি কার্বন ডাইঅক্সাইডের তুলনা করে দেখো, কার্বন ডাইঅক্সাইড পোলার আসবে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড নন পোলার। সো ডাইপোল মোমেন্ট করলে বুঝতে পারবা কেন কার্বন ডাইঅক্সাইড নন পোলার। হ্যাঁ, সো একটু নিচের দিকে যে গেলেই পাবা। অনেক আগে নিয়েছিলাম ক্লাসটা, বাট ক্লাস কোয়ালিটি ভালো আছে, তুমি চাইলে করতে পারো। 40 মিনিটের মতো লাগবে, করে হচ্ছে বের করতে পারবা যে ভাই কোনটা পোলার কোনটা নন পোলার। হ্যাঁ, চাইলে লেখা সার্চ দিতে পারো যে ডাইপোল মোমেন্ট মেহেদী হাসান শান্ত, আমার নাম ধরে সার্চ দিলে তাও পাবা, অথবা তুমি যে দেখে দিলাম ডাইপোল মোমেন্ট ফর HSN অ্যাডমিশন, সেটা যদি দেখো 40 মিনিটের ক্লাস। তো এখানে তুমি দেখবা যে ভাই সব যৌগের ডাইপোল মোমেন্ট ভাই বের করা শিখে দিচ্ছি, ঠিক আছে। সো ডাইপোল মোমেন্ট ছাড়া তুমি কখনোই 100% সিউরিটি দিয়ে বলতে পারবে না কোন যৌগটা পোলার নাকি নন পোলার। এখন তোমাদের বইতে আছে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে পানি, একটা CCl4। পানি হচ্ছে পোলার, CCl4 নন পোলার। এজন্য তোমরা এটা পড়ে হয়তো পার পেয়ে যেতে পারো, বাট ধরো কোশ্চেন এরকম হইলো যে তুমি ডাইপোল মোমেন্ট পড়া ছাড়া বের হইতে পারলা না, তখন তোমার কিন্তু এই কোশ্চেনটা, এই ক্লাসটা করাই লাগবে, ঠিক আছে। আচ্ছা চলো এরপর, ভাইয়া হাইড্রোজেন বন্ধন থাকে কোনটিতে? ভাইয়া হাইড্রোজেন বন্ধন থেকে কোশ্চেন আসলে কি থাকবে? অ্যামোনিয়া থাকবে যৌগ হিসেবে, HF থাকবে যৌগ হিসেবে, পানি থাকবে যৌগ হিসেবে। এই তিনটা যৌগের ভিতর কি থাকে? হাইড্রোজেন বন্ধন থাকে। তিনটা যৌগের ভিতর কি থাকে? হাইড্রোজেন বন্ধন থাকে। এছাড়া আর কি কি আছে ভাইয়া? আমাদের ইথানোয়িক অ্যাসিড CH3 বলো, এটার ভিতর কি থাকে? হাইড্রোজেন বন্ধন থাকে। আমাদের অ্যালকোহলের ভিতর কি থাকে? হাইড্রোজেন বন্ধন থাকে। আমাদের অ্যামিনের ভিতর কি থাকে? হাইড্রোজেন বন্ধন থাকে। সো জৈব যৌগ আসলে দেখবা এই তিনটা আছে, আর অজৈব যৌগ আসলে দেখবা এই দুইটা আছে। হ্যাঁ, তারপরে যদি কখনো বলে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন কার ভিতরে আছে? ভাইয়া অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, যদি বলে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, তাহলে যৌগে থাকবে হচ্ছে তোমার অর্থ নাইট্রোফেনল। কে থাকবে ভাইয়া? অর্থ নাইট্রোফেনল। এই যৌগটা অপশনে থাকবে। হ্যাঁ, বাংলায় বলতে পারে অর্থ নাইট্রোফেনল, বাংলায় বলতে পারে যে ভাইয়া অর্থ নাইট্রোফেনল, অর্থ নাইট্রোফেনল, অর্থ নাইট্রোফেনল। আর যদি বলে আন্ত আণবিক, যদি বলে আন্ত আণবিক, তাইলে আসবে হচ্ছে প্যারানাইট্রোফেনল। তাহলে কি আসবে ভাইয়া? এই যে প্যারানাইট্রোফেনল। তোমাকে বলা থাকবে যে ভাইয়া প্যারানাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল, ঠিক আছে। আচ্ছা এরপর আসো, কোশ্চেন আসবে যে ভাইয়া বরফের একটি অক্সিজেন পরমাণুতে হাইড্রোজেন বন্ধন কয়টা আছে? বুঝো, পুরা বরফের কথা বলে নাই। বরফ বা পানি এদের গঠনে হাইড্রোজেন বন্ধন থাকে 4টা। কি বলছি? বরফ বা পানি এদের হাইড্রোজেন বন্ধন থাকে কয়টা? 4টা। কিন্তু কোশ্চেন আসে এইভাবে যে বরফের একটা অক্সিজেন পরমাণুতে হাইড্রোজেন বন্ধন করা থাকে 2টা। বরফের একটা তোমার হচ্ছে অক্সিজেন পরমাণুতে হাইড্রোজেন বন্ধন থাকে কয়টা? 2টা। হ্যাঁ, বরফের আকৃতি কি হয়? বরফের আকৃতি হচ্ছে হেক্সাগোনাল। বরফের আকৃতি কি ভাইয়া? বরফের আকৃতি হচ্ছে হেক্সাগোনাল।
বরফের আকৃতি হচ্ছে হেক্সাগোনাল, বরফের আকৃতি হচ্ছে হেক্সাগোনাল। হ্যাঁ, আচ্ছা এবার যদি ভাই স্ফুটনাঙ্কের কথা বলে যে কোনটার স্ফুটনাঙ্ক বেশি, তাহলে মনে রাখবা পানির স্ফুটনাঙ্ক সব থেকে বেশি, তারপরে HF, তারপরে অ্যামোনিয়া, তারপরে অন্য কিছু। হ্যাঁ, এদের সবার ভিতরে হাইড্রোজেন বন্ধন আছে, বাট পানির তোমার স্ফুটনাঙ্কটা হয় সব থেকে বেশি, তারপরে HF, তারপরে অ্যামোনিয়া। যদি বলে কোনটা শক্তিশালী হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন আর অক্সিজেন, হাইড্রোজেন আর ফ্লোরিন, নাকি নাইট্রোজেন আর হাইড্রোজেন? হ্যাঁ, তেমন রাখবা হাইড্রোজেন আর ফ্লোরিনের মাঝখানে হাইড্রোজেন বন্ডটা সব থেকে শক্তিশালী, তারপরে হাইড্রোজেন আর অক্সিজেনের মাঝখানে হাইড্রোজেন বন্ডটা, তারপরে হাইড্রোজেন আর নাইট্রোজেনের মাঝখানে হাইড্রোজেন বন্ডটা। এটা হচ্ছে শক্তিশালীতার ক্রম। হ্যাঁ, সো যে হাইড্রোজেন বন্ধনে মোটামুটি সবকিছু পড়াই দিলাম, এবার তুমি দেখবার উত্তর দিবা। আর হাইড্রোজেন বন্ধন কই কাজ করে? আমাদের ডিএনএ ভিতরে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এগুলো কোন বন্ধন দিয়ে যুক্ত থাকে? হাইড্রোজেন বন্ধন। আমাদের চিনি পানির ভিতরে যোগ হয় কেন? হাইড্রোজেন বন্ধন। পানি তরল H2S গ্যাস কেন? হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, বরফ পানিতে ভাসে কেন? সেটার জন্য হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, কারণ একটা পর্যায়ে গিয়ে বরফের ঘনত্ব পানি থেকে কমে যায়, তাই বরফ পানির মধ্যে কিন্তু ভাসে। ঠিক আছে, সেসব কোশ্চেনগুলো কিন্তু আসবে হাইড্রোজেন বন্ধন থেকে। ঠিক আছে, চলো বলছে হাইড্রোজেন বন্ধন থাকে কোনটিতে? হ্যাঁ, এই দেখো তো, ওই যে তিনটা কথা বলছি তার ভিতরে অ্যামোনিয়াটা আছে অপশনে। ঠিক আছে, চলো আর নিচের কোন জায়গায় হাইড্রোজেন বন্ধন থাকে খুঁজো, খুঁজো, আমি যেটা বলছি পাই যাবা। দেখো, এই দেখো তো ইথানোয়িক অ্যাসিড পাই গেছো কিনা? হ্যাঁ, যোগ দেওয়া আছে। হ্যাঁ, ইথানোয়িক অ্যাসিডের ডাইমারে কয়টি হাইড্রোজেন বন্ধন থাকে? দুইটা। ইথানোয়িক অ্যাসিডের ডাইমারে কয়টি হাইড্রোজেন বন্ধন থাকে? দুইটা। চলো আগে দেখাই যে ভাই এই হচ্ছে একটা ইথানোয়িক অ্যাসিড CH3 C ডাবল বন্ড O OH। বুঝতে সমস্যা হচ্ছে না তো? CH3 C ডাবল OH ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, আরেকটা কি দেখো, CH3 দুইটা ইথানোয়িক অ্যাসিড রাখলাম। সো এর ভিতরে কি হয় জানো? এই অক্সিজেনটা এই হাইড্রোজেনটাকে টানে, এই হাইড্রোজেনটা এই অক্সিজেনটাকে টানে। সো যে একটার অক্সিজেন আরেকটার OH কে টানে, একটার OH আরেকটার অক্সিজেনকে টানে, এর ভিতরে কি হয়? দুইটা হাইড্রোজেন বন্ধন হয়। সো ইথানোয়িক অ্যাসিডের ডাইমারে কয়টা হাইড্রোজেন বন্ধন হয়? দুইটা। কয়টা হাইড্রোজেন বন্ধন হয়? দুইটা। হ্যাঁ, হাইড্রোজেন বন্ধন ঘটে না কোনটিতে? দেখো, হ্যাঁ অ্যামোনিয়াতে হাইড্রোজেন বন্ধন আছে, এটা হাইড্রোজেন বন্ধন আছে, এটা হাইড্রোজেন বন্ধন আছে, তাহলে এখানে একটাই অপশন আছে যার ভিতরে হাইড্রোজেন বন্ধন নাই, সেটা হচ্ছে মিথেন। হ্যাঁ, নিচের কোন যোগে আন্তঃআণবিক? আন্তঃআণবিক মানে কি ভাইয়া? প্যারানাইট্রোফেনল পাবা। এখন দেখো এখানে অপশনে কোনো প্যারানাইট্রোফেনল নাই। বাকি কারা কারা আছে? পানি যেটা আছে, ঠিক আছে ভাইয়া, বাকি কি আছে? স্যালিসাইলিক অ্যাসিড। আচ্ছা, আমি আগে স্ট্রাকচারে কি তাহলে বুঝতে পারবো। স্যালিসাইলিক অ্যাসিড কি ভাইয়া? স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে এখানে OH এন্ড এখানে হচ্ছে C ডাবল OH, এটাকে আমরা বলি স্যালিসাইলিক অ্যাসিড। হ্যাঁ, এন্ড দেখো এই যে এখানে হাইড্রোজেনটা কি করবে? এই অক্সিজেনগুলোকে টানবে না। সো একটা যোগের ভিতরে যদি কি হয়, দুইটা আলাদা আলাদা ইউনিটের ভিতরে হাইড্রোজেন বন্ধন হয়, এটাকে আমরা বলি অন্ত। এটাকে আমরা কি বলি? অন্ত। এটাকে আমরা কি বলি? অন্ত। হ্যাঁ, তো স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসালডিহাইড, দুটার ভিতরে কি থাকে? অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। কি বন্ধন? অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এটা আমাকে বলছে আন্ত, আমাকে কি বলছে? আন্ত, আমাকে কি বলছে? আন্ত। হ্যাঁ, সো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কার ভিতরে ঘটে? আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তোমার হচ্ছে এই পানির ভিতরেও তো হয়, অ্যামোনিয়ার ভিতরেও তো হয়। কি কোশ্চেন করছে এটা? পানির ভিতরেও হয়, অ্যামোনিয়ার ভিতরেও হয়। হ্যাঁ, কোশ্চেনে কি আন্ত ছিল না অন্ত ছিল দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা মিলাই দেখো, যে পানি যেটা আছে তার ভিতরে আন্তঃআণবিক হয়, HF তার ভিতরে আন্তঃআণবিক হয়, অ্যামোনিয়া তার ভিতরে আন্তঃআণবিক হয়, কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসালডিহাইড এগুলোর ভিতরে হয় অন্ত। অন্ত অন্ত ঠিক আছে, তো যদি অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন থাকে প্রশ্নে, তাহলে অ্যান্সার হইতো এ নাম্বারটা। বাট এখানে আন্ত বলছে, বাট উত্তর তো দুইটা আছে, এটার ভিতরে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হয়, এটার ভিতরে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হয়। উত্তর তো দুইটা দেওয়া আছে। সো দেখো কোশ্চেনটা পড়ে 112 নম্বর কোশ্চেন। সো এটা কি চাইছে আসলে? হ্যাঁ, অন্ত চাইলে অ্যান্সার হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক আছে, হ্যাঁ ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বলের অপর নাম কি? হ্যাঁ, ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বলের অপর নাম জানতে চাইছি। হ্যাঁ, সো ভ্যান ডার ওয়ালসের তোমার হচ্ছে যেই বলটা, সেটা কখন কাজ করে? যখন তোমার হচ্ছে ধরো বিভিন্ন যৌগগুলোর ভিতরে, এই যে পোলার যৌগগুলা, একটা পোলার যৌগ আরেকটা পোলার যৌগকে টানে, এরকম হইতে পারে। একটা প্লাস বা মাইনাস চার্জ আর একটা তোমার হচ্ছে পোলার যৌগকে টানে, এরকম তোমার হচ্ছে দুর্বল টাইপের কিছু বন্ধন যখন কাজ করে, তখন সেটাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বল। সো ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বল কাজ করার জন্য অবশ্যই কি লাগবে? ডাইপোল লাগবে। অবশ্যই কি লাগবে? ডাইপোল। ডাইপোল কি? ডাইপোল হচ্ছে বেসিক্যালি পোলার যৌগ। ডাইপোল হচ্ছে বেসিক্যালি কি? পোলার কম্পাউন্ড। পোলার যৌগ। এই ডাইপোল কারা সৃষ্টি করে? পোলার যৌগ। ভাই ডাইপোল কেন বলতেছেন? ওই যে ডাইপোল মোমেন্ট। ভাই তুমি দেখো, একটা সমযোজী যৌগ যার ভিতরে কোনো প্লাস মাইনাস সৃষ্টি হওয়ার কথা না, কিন্তু আমরা জানি যে ইলেকট্রনগুলা কে বেশি টানে? যার তড়িৎচুম্বকতার মান বেশি। তাই ক্লোরিনটা এখানে কি হয়ে যাবে? হালকা মাইনাস। হাইড্রোজেনটা কি হয়ে যাবে? হালকা প্লাস। এই যে দুইটা প্লাস মাইনাসের পোল সৃষ্টি হলো, তাকে আমরা কি বলি? ডাইপোল। যে পোলার যৌগ কি হয়? ডাইপোল সৃষ্টি হয়, হালকা হালকা প্লাস মাইনাস সৃষ্টি হয়। সো তখন তাদের ভিতরে কি কাজ করে? ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বল কাজ করে। কি কাজ করে? ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বল। ভাইয়া পোলারায়ন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যৌগ কোনটি? পোলারায়ন। পোলারায়ন, পোলারায়ন আমাদের ফাজারের নীতি কার জন্য? একটা আয়নিক যৌগ কতটুকু সমযোজী সেটা বের করার জন্য। তার জন্য আমি কি মাপি? পোলারায়ন। সো পোলারায়ন কার মাপা হয়? আয়নিক যৌগের। তোমরা কিন্তু ভুল করো, ঠিক আছে, তোমরা কিন্তু ভুল করো। হ্যাঁ, আর সমযোজী যৌগের জন্য আমরা মাপি পোলারিটি বা ডাইপোল মোমেন্ট। পোলারিটি।
যেটা মাপা হয় কি দিয়ে? ডাইপোল মোমেন্ট দিয়ে। যেটা মাপা হয় কি দিয়ে? ডাইপোল মোমেন্ট দিয়ে। মাপা হয় কি দিয়ে? ডাইপোল মোমেন্ট দিয়ে। আর পোলার আয়ন মাপা হয় আয়নিক যৌগের। পোলার আয়ন মাপা হয় আয়নিক যৌগের। এটা মাপার জন্য আমাদেরকে কি পড়ানো হয়? ফাজানের নীতি। কি পড়ানো হয়? ফাজানের নীতি। কি পড়ানো হয়? ফাজানের নীতি। ঠিক আছে, চলো এরপর। হ্যাঁ, নিচের কোনটি সঠিক? আকারের দিক থেকে চিন্তা করলে ম্যাগনেসিয়াম 2+টা বড়, তারপরে সোডিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। ভাই এটা আইসো ইলেকট্রনিক আছে, চিন্তা করে দেখো যে এটা তো হচ্ছে না। Al2O3 এর অম্লত্ব 3, এটা এই চ্যাপ্টারের কোশ্চেন না, বাট তারপর এটা শিখাই দিই যে এরকম যখন লবণ দেওয়া থাকবে, হ্যাঁ, বা অক্সাইড দেওয়া থাকবে, এদের ক্ষেত্রে আমরা কি করতে পারি? তোমার হচ্ছে অম্লত্ব ক্ষারকত্ব কেমনে বের করতে পারি? এটা কাজ করবা, এখানে যে ক্যাটায়নটা থাকবে তার চার্জটা দেখবা। অ্যালুমিনিয়াম কত হয়? +3, এবং সে কয়টা আছে এটা গুণ করবা। কয়টা আছে? 2টা। তাহলে 3 গুণ কত হবে? 6। সরি, অম্লত্ব হয় 6, কিন্তু দেওয়া আছে 3, তার মানে এটা কি ভুল? আকারের সঠিক ক্রম এটাও ভুল। দেখো আমরা কি জানি আইসো ইলেকট্রনের ক্ষেত্রে যার প্রোটন সংখ্যা কম সেই বড়, যার প্রোটন সংখ্যা কম সেই বড়, যার প্রোটন সংখ্যা কম সে বড়, যার প্রোটন সংখ্যা কম সে বড়। হ্যাঁ, C2H4 যৌগে সিগমা বন্ধন সংখ্যা 6টি। চলো বের করি। C2H4 কে? C2H4 হচ্ছে যে CH2 ডাবল বন্ড CH2। চলো তাহলে দেখো CH2, এখানে কার্বন এবং হাইড্রোজেনের মাঝখানে 2টা সিগমা বন্ড, এখানেও কার্বন এবং হাইড্রোজেনের মাঝখানে 2টা সিগমা বন্ড, আর এখানে একটা সিগমা বন্ড, 5টা সিগমা বন্ড। সেটাও তো হচ্ছে না। C2H4 যৌগে সিগমা বন্ধন সংখ্যা 5টা, 6টা না। অর্থ নাইট্রোফেনলে আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন আছে। এই কি রে ভাই, সবই তো উল্টাপাল্টা দেওয়া আছে। হ্যাঁ, অর্থ নাইট্রোফেনলে আন্তঃআণবিক কেমনে থাকে? অন্তঃআণবিক থাকে। একই প্রশ্নে ভুল নাকি তোমার হচ্ছে আমার টাইপার ভুল করছে আমি জানি না। দেখো অর্থ নাইট্রোফেনল, হ্যাঁ, অর্থ নাইট্রোফেনলের ভিতর কি থাকে ভাইয়া? অন্ত থাকে, আন্ত থাকে না। কিন্তু কোনোটাই সঠিক না, সবই তো ভুলভাল দিয়ে রাখছে। হ্যাঁ, আচ্ছা, এটা যদি সিগমা বন্ড 5টা হইতো তাহলে উত্তর হইতো, বাট এখানেও তো উত্তর নেই। কি করবো বলো? এখানে উত্তর নেই। এরকম কোশ্চেন কিন্তু দেয়, অ্যাডমিশন এরকম কোশ্চেন দিবে, সে উত্তর নাই, তখন কিছুই করার নেই, ওইটা ফাঁকা রেখে আসতে হবে। আর যদি এরকম কন্ডিশন হয় যে না ভাইয়া এখানে 2টা উত্তর আছে, একটা উত্তর একটু বেশি কারেক্ট, একটা কম কারেক্ট, তখন তুমি চাইলে বেশি কারেক্ট উত্তর দিতে পারো। আর আমাদের এখানে যেটা চারটেই ভুল, আমি কি উত্তর দেবো এখানে বলো? হ্যাঁ, হাইড্রাসিডের তীব্রতা কিসের উপর ডিপেন্ড করে? আচ্ছা, এটা তো রাসায়নিক পরিবর্তনের পড়া, তারপরে বলি হাইড্রাসিডের ক্ষেত্রে তীব্রতা কিসের উপর ডিপেন্ড করে বলো? HF, HCl, HBr, NHI কিসের উপর ডিপেন্ড করে? অ্যানায়নের আকারের উপর না, হাইড্রাসিডের শক্তিমাত্রা, যে HF এর থেকে HCl বেশি শক্তিশালী, তার থেকে HBr, তার থেকে HI। হাইড্রাসিডের ক্ষেত্রে শক্তি ডিপেন্ড করে অ্যানায়নের আকারের উপরে। কার উপর ডিপেন্ড করে? অ্যানায়নের আকারের উপরে। কার উপর ডিপেন্ড করে? অ্যানায়নের আকারের উপরে। হ্যাঁ, নিচের কোনটি সাধারণ অবস্থায় তরল? হ্যাঁ, আচ্ছা, 17 নম্বর গ্রুপ, তাই না? আমাদের ফ্লোরিন যেটা আছে এই বাটা হচ্ছে গ্যাস, আমাদের ক্লোরিন যেটা আছে এই বাটা হচ্ছে গ্যাস, আমাদের ব্রোমিন যেটা আছে মনে আছে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ, তার মানে ব্রোমিনটা হচ্ছে তরল আর আয়োডিনটা হচ্ছে কঠিন। আয়োডিনটা কি? আয়োডিনটা হচ্ছে কঠিন। এন্ড এর কালারটা হয় বেগুনি, কঠিন বেগুনি কালার। এটা কালারটা হয় লাল, এটা কালারটা হয় হলুদ, এটা হয় ফিকে হলুদ। বুঝছো? এগুলো থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে কিন্তু। সো বলছে নিজের কোনটি সাধারণ অবস্থায় তরল? আমাদের ব্রোমিনটা হচ্ছে তরল, ফ্লোরিন আর ক্লোরিন হচ্ছে গ্যাস, আয়োডিনটা হচ্ছে কঠিন। হ্যাঁ, পানিগ্রাহী পদার্থ কোনটি? পানিগ্রাহী পদার্থ, আচ্ছা দেখো, হ্যাঁ, পানিগ্রাহী মানে কি? কে পানিকে ভালোবাসে, কে পানির ভিতরে বেশি দ্রবণীয় হবে। সো এটা হচ্ছে ফাজার নীতির কোশ্চেনটাকে একটু উল্টাপাল্টা করে দিছে। সো যে পানির ভিতরে দ্রবণীয় হবে কে? যার পোলার আয়নটা কম। তার আগে আসো আমরা কমন আয়নগুলো আগে দিই। হ্যাঁ, সেখানে কি আছে? জিঙ্ক 2+, এখানে আছে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, এখানে আছে ক্যালসিয়াম 2+, এখানে আছে সোডিয়াম 2+। হ্যাঁ, পানিকে ভালোবাসা মানে কি? দ্রবণীয়তা বেশি। পানিকে ভালোবাসা মানে কি? পানিতে দ্রবণীয়তা বেশি। তো আমাকে বলো, দ্রবণীয়তা বেশি, গণনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক বেশি, তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি, এগুলা কার হয়? আয়নিক যৌগের, যার পোলার আয়নটা কম। এখন আমরা জানি চার্জ যত বেশি পোলার আয়ন তত, তোমার হচ্ছে ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ যত কম পোলার আয়ন তত বেশি, চার্জ যত বেশি পোলার আয়ন তত কম। তাহলে একটু দেখো যে ভাইয়া আমাদের ইসের ক্ষেত্রে তোমার, আচ্ছা কি চার্জের কথা না বলছি, আকারে কথায় আসো যে ভাই আমাদের এই সোডিয়ামে আমি কি দিয়ে রাখছি? 2+ দিয়ে রাখছি, এটা কি হয়? সোডিয়াম হচ্ছে +1। আমাদের ফার্স্ট রুল কি ভাইয়া? দেখো ফার্স্ট রুল কি, আবারও বলতেছি, ফার্স্ট রুল হচ্ছে চার্জ দেখতে হবে। চার্জ যার বেশি পোলার আয়ন তার বেশি, চার্জ যার কম পোলার আয়ন তার কম, সে বেশি আয়নিক হবে। তাহলে এখানে চার্জ কম কার? সোডিয়াম। তাহলে সোডিয়াম কি হবে? সব থেকে পোলার আয়ন কম হবে, দ্যাট মিন্স এটার আয়নিক বেশি হবে, এটা পানির প্রতি তোমার হচ্ছে ভালোবাসবে বেশি এবং পানিতে দ্রবণীয় হবে বেশি। বুঝছো? আর যদি বলতো এখানে পোলার আয়ন বেশি কার, হ্যাঁ, তখন কি চিন্তা করতাম? দেখো যে চার্জ যার বেশি পোলার আয়ন বেশি, তো তখন এই তিনটারই চার্জ তো 2 2 করে। এরপরে রুলস কি দেখতে হয় যে ভাই ডি অথবা এফ এ
তোমার কি আছে কিনা, অর্ধপূর্ণ বা পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস আছে কিনা। হ্যাঁ, জিঙ্ক 2 প্লাসের 3D কি পুরোপুরি 10 না, তো তখন অ্যান্সার হইতো কি জিঙ্ক ক্লোরাইড। ওর পোলার আয়নটা বেশি, ওর পোলার আয়ন বেশি, জিঙ্ক ক্লোরাইডটার পোলার আয়নটা বেশি। পোলার আয়ন বেশি মানে অন্য সব ভ্যালু কম, আর এটার কি পোলার আয়ন কম, পোলার আয়ন কম। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডের পোলার আয়নটা কি কম, তাই এটা পানিকে বেশি ভালোবাসে, পানিগ্রাহী মানে হচ্ছে কোন জিনিসের প্রতি সে আকৃষ্ট ফিল করে এরকম আর কি। চল এরপর হ্যাঁ, নিচের অ্যাসিডগুলোর ভিতরে কোনটি পাইরো অ্যাসিড। আচ্ছা দেখো, দুইটা পাইরো অ্যাসিডের কথা বলতেছি, আমাদের H2S2O7 এটা হচ্ছে আমাদের পাইরো সালফিউরিক অ্যাসিড, পাইরো সালফিউরিক অ্যাসিড, এটা মাঝে মধ্যে আসে। and H4P2O7 পাইরো ফসফরিক অ্যাসিড, এই দুটো কিন্তু পাইরোর ভিতরে আসলে এই দুটো আসে, পাইরো সালফিউরিক অ্যাসিডের সংকেত এন্ড পাইরো ফসফরিক অ্যাসিডের সংকেত। হ্যাঁ, পাইরো ফসফরিক অ্যাসিডের সংকেত। চলো, তো বলতেছে নিচে অ্যাসিডগুলোর ভিতরে কোনটি পাইরো অ্যাসিড, দেখো পাইরো সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে H2S2O7। হ্যাঁ, নিচের অ্যাসিডগুলোর ভিতরে কোনটি হাইপো অ্যাসিড। আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে তোমার ডিরেক্টলি তোমার হচ্ছে হাজারি স্যারের বইতে দেওয়া আছে কালো বক্সের ভিতরে, আবার অনুশীলনীতে দেওয়া আছে। ঠিক আছে, সেটা কোনটা H3PO2, H3PO2 এটা কি বলা হয়, এটাকে বলা হয় তোমার হচ্ছে হাইপোফসফরিক অ্যাসিড, এটা কি বলা হয় হাইপো। ঠিক আছে, এটা যেটা আছে এটাকে বলা হয় ফসফরাস অ্যাসিড, এটাকে কি বলা হয় ফসফরাস অ্যাসিড। এটাকে তো চিনোই ফসফরিক অ্যাসিড, আরেক নাম হচ্ছে অর্থোফসফরিক অ্যাসিড, এটার নাম কি অর্থোফসফরিক অ্যাসিড। এন্ড HPO3 যেটা এটার নাম হচ্ছে মেটাফসফরিক অ্যাসিড, এটার নাম কি ভাইয়া, এটার নাম হচ্ছে মেটাফসফরিক অ্যাসিড। হ্যাঁ, আমাদের বলছে হাইপো অ্যাসিড হচ্ছে H3PO2। ঠিক আছে, যার আরেক নাম হচ্ছে ফসফিনিক অ্যাসিড, এর আরেক নাম কি ফসফিনিক অ্যাসিড, যার আরেক নাম কি ফসফিনিক অ্যাসিড। ঠিক আছে, চলো এরপরে কোশ্চেন। হ্যাঁ, হাইড্রোনিয়াম আয়নে কোন বন্ধন বিদ্যমান, তার আগে আসো হাইড্রোনিয়াম বন্ধন আয়কে নিই। আমরা জানি H2O বা পানিতে দুইটা লন পেয়ার থাকে, সেই একটা লন পেয়ার যদি H+ এর সাথে শেয়ার করে তাকে আমরা বলি H3O+ হাইড্রোনিয়াম আয়ন। সেখানে কি আছে, সমযোজী বন্ধন আছে, এখানে কি আছে সন্নিবেশ সমযোজী বন্ধন আছে। তো সমযোজী আর সন্নিবেশ আছে, কি আছে ভাইয়া সমযোজী আর সন্নিবেশ বন্ধন আছে, সমযোজী আর সন্নিবেশ বন্ধন আছে। হ্যাঁ, ওকে, নিচের কোন যৌগের আকৃতি সরল রৈখিক, আমরা এই যে কার্বন ডাই অক্সাইড বের করছিলাম, কার্বন ডাই অক্সাইড হচ্ছে Sp বা সরল রৈখিক। দেখো কার্বন ডাই অক্সাইড নরমালি কি হয় সরল রৈখিক হয়, বর্ণাঙ্গেল কত হয় 180 ডিগ্রি, সংকরণ কি হয় Sp। ঠিক আছে, সরি Sp, কার্বনের সরলরৈখিক। বাকি দেখো জ্যানন টেট্রাফ্লুরাইড এটা সরলরৈখিক হবে না, ফসফরাস পেন্টাক্লোরাইড এটা হবে তোমার হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিড, আর বোরন টাইফ্লুরাইড এটা হবে তোমার হচ্ছে ত্রিকোণাকার সমতুল্য ত্রিকোণাকার। ঠিক আছে, হ্যাঁ, কোনটি রাসায়নিক বৈশিষ্ট্য। আচ্ছা, ঘনত্ব, দ্রাব্যতা, তারপরে তোমার হচ্ছে অম্লত্ব এন্ড হচ্ছে গণনাঙ্ক। আমাকে বলছে রাসায়নিক বৈশিষ্ট্য, দেখো বলছে কোনটা কেমিক্যাল বৈশিষ্ট্য। দেখো অম্লত্ব, ক্ষারকত্ব এগুলা কি বিক্রিয়ার উপর ডিপেন্ড করে, এগুলা কি কেমিক্যাল বৈশিষ্ট্য বা কেমিক্যাল এলিমেন্ট। হ্যাঁ, নিচের কোন বন্ধনের উপস্থিতির কারণে পানি কক্ষ তাপমাত্রায় তরল, পানি তরল আর H2S গ্যাস, কেন হাইড্রোজেন বন্ধনের কারণে, কার জন্য হাইড্রোজেন বন্ধনের কারণে। হ্যাঁ, নিচের কোনটি অধিক শক্তিশালী ক্ষার। আচ্ছা দেখো যে ভাই এইখানে তোমাদের কনফিউশন আছে যে ভাই সোডিয়াম হাইড্রোক্সাইড নাকি পটাশিয়াম হাইড্রোক্সাইড, কে শক্তিশালী ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড না পটাশিয়াম হাইড্রোক্সাইড, কে শক্তিশালী ক্ষার। হ্যাঁ, আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইডটাই প্র্যাকটিক্যাল লাইফে বেশি ক্ষারীয় হয়, পটাশিয়াম হাইড্রোক্সাইডটাই প্র্যাকটিক্যাল লাইফে বেশি ক্ষারীয় হয়। তো আমাদের এটাই মনে রাখা লাগবে যে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা প্র্যাকটিক্যাল লাইফে বেশি ক্ষারীয় হয়। সো আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড নাকি পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই উত্তরে আমরা অলওয়েজ কি দাগাবো, পটাশিয়াম হাইড্রোক্সাইড দাগাবো, এটা মুখস্থ বেস কোশ্চেন। হ্যাঁ, নিচের কোনটি রঙিন যৌগ গঠন করে, এই যেখানে একটাই তুমি দেখো কি আছে অবস্থান্তর মৌল নিকেল 2+। তারপরে নিচের কোনটির জারণ ক্ষমতা সব থেকে বেশি বা অধিক জারণ ধর্মী। আচ্ছা একটু দেখো, হ্যাঁ এই দেখো আমরা কি জানি 17 নম্বর গ্রুপের মৌলগুলা কি তীব্র জারক, এখানে কি আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এন্ড হচ্ছে আয়োডিন। ঠিক আছে, আচ্ছা আর এদিকের মৌলগুলা কি 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপের মৌলগুলা যে সোডিয়াম, পটাশিয়াম, এরা কি এরা হচ্ছে বিজারক, তাই না, এরা হচ্ছে বিজারক, আর এই ব্যাটারা হচ্ছে জারক। হ্যাঁ, এই ব্যাটারা হচ্ছে জারক। এবারে বুঝছো ভাইয়া, জারণ ক্ষমতা মানে জারকের ক্ষমতা, বিজারণ ক্ষমতা যদি পাও তার মানে হচ্ছে বিজারকের ক্ষমতা। সিম্পলি বুঝো, জারণ ক্ষমতা মানে জারকের ক্ষমতা, বিজারণ ক্ষমতা মানে বিজারকের ক্ষমতা। তাহলে এবার আমাদের পর্যায় সারণীর ভিতরে বিজারকরা থাকে এখানে, তার মানে এদের ক্ষমতার নাম কি বিজারণ ক্ষমতা। আর ডান দিকে থাকে জারক, তার মানে ডান দিকে থাকে জারণ ক্ষমতা।
এবার আসো, হ্যাঁ যত বাম থেকে ডান দিকে যাব ততই আমি বিজারণ ক্ষমতা থেকে আস্তে 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 জারণ ক্ষমতার দিকে যাব, তার মানে জারণ ক্ষমতার মানটা বাড়বে। তাহলে বাম থেকে ডান দিকে যদি জারণ ক্ষমতা বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে জারণ ক্ষমতা কমবে। এন্ড ফাইনালি আসো, এখান থেকে আমরা কি শিখলাম যে উপর থেকে নিচের দিকে গেলে জারণ ক্ষমতা কমে। তাহলে এখানে ফ্লোরিন থেকে ক্লোরিনের জারণ ক্ষমতা হবে কম, ব্রোমিনের আরো কম, আয়োডিনের আরো কম। দ্যাট মিন্স জারণ ক্ষমতাতে ফ্লোরিন সব থেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। হ্যাঁ, এই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, সেখানে সব থেকে জারণধর্মী কে? সব থেকে জারণধর্মী হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিন। হ্যাঁ, নিচের কোন যৌগটির গঠনাকৃতি চতুস্তলকীয় না? আমরা জানি মিথেন চতুস্তলকীয়, এটাও sp3 এটা চতুস্তলকীয়, CH4 এটাও তোমার চতুস্তলকীয়, SF4 যেটা এটা চতুস্তলকীয় না, SF4 চতুস্তলকীয় না। SF4 কি দেখো? সালফার। লাস্ট ইলেকট্রন আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো চারটা ফ্লোরিন চারটা নিয়ে গেছে, ইলেকট্রন। সেপে দেখো সংকরণ কি আসে? হ্যাঁ, চারটা সিগমা বন্ড প্লাস ওই যে একটা লোন পেয়ার, 4 রাখে কত হয়? 5 হয়। 5 হলে কি হয়? sp3d হয়। দেখছো, এর সংকরণ কিন্তু sp3 না, সেটা কিন্তু চতুস্তলকীয় হবে না, এটা কিন্তু চতুস্তলকীয় হবে না। হ্যাঁ, এই যোগে কার্বন পরমাণুগুলো সংকরণ কি? এই টাইপের কোশ্চেন গুলো তোমরা প্যাচ লাগাও, একদম সোজা কোশ্চেন। জাস্ট খালি দেখবা ডাবল বন্ড, ট্রিপল বন্ড না সিঙ্গেল বন্ড। দেখো এই কার্বনটা সব দিকেই সিঙ্গেল বন্ডের সাথে জড়িত, এটা হবে sp3। এন্ড এই কার্বনটা এখানে ডাবল বন্ডের সাথে জড়িত, এই কার্বনটা এখানে ডাবল বন্ডের সাথে জড়িত, তাহলে এটাও হবে sp2, এটাও হবে sp2। শেষ। তার মানে এখানে শুধুমাত্র sp2 আর sp3 এই দুই টাইপের সংকরণ আছে, sp2 আর sp3 এই দুই টাইপের সংকরণ আছে। একদম ইজি, ঠিক আছে, একদম ইজি। তাই গ্যাসীয় অবস্থায় কোন একটা মোলের 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যুক্ত হলে, 1 মোল ইলেকট্রন প্রবেশ করলে যে শক্তির পরিবর্তন হয় তাকে আমরা কি বলি? ইলেকট্রন আসক্তি। কোন একটা মোলে লাল শক্তি স্তরে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যেই শক্তি নির্গত হয় তাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, তাহলে आंसर কি? ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন নেগেটিভিটি না, এটা মানে তড়িৎ-ঋণাত্মকতা। হ্যাঁ, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি না। তোমাকে কি বলছে? যেখানে দুইটা ইলেকট্রন দিছি না, একটা দিছি, তাহলে এটা কি? প্রথম ইলেকট্রন আসক্তি। এটা কি? প্রথম ইলেকট্রন আসক্তি, প্রথম ইলেকট্রন আসক্তি। হ্যাঁ, নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সব থেকে বেশি? এখানে কি একটা গ্রুপ বরাবর আছে, আমরা জানি একই গ্রুপ বরাবর উপর থেকে নিচে দিকে গেলে আকারের মান বাড়ে, তার মানে আয়নীকরণ শক্তির মান কমে। তার মানে আকার যেটা ছোট সেটা আয়নীকরণ শক্তির মান বেশি। এখানে সব থেকে ছোট কে? এখানে সব থেকে ছোট হচ্ছে সোডিয়াম, তাহলে এটার আয়নীকরণ শক্তি সব থেকে বেশি। ঠিক আছে। হ্যাঁ, নিচের কোন মৌলটি এফ ব্লকের মৌল নয়? আচ্ছা, এফ ব্লকের মৌল নয়ের ভিতরে দেখবা এই টাইপের কোশ্চেন আসলে এরা তিনটা অপশন থাকবে, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম অথবা থোরিয়াম। এফ ব্লকের মৌল নয় যদি আসে তাহলে এই তিনটাকে তুমি হচ্ছে অপশনের ভিতরে পাবা, এই তিনটার একটা না একটাকে পাবাই। হ্যাঁ, তো বলছেন যে কোনটা এফ ব্লকের না, দেখো তো এখানে কাউকে পাচ্ছ কিনা, এই দেখো তো টিএস থোরিয়ামকে পাচ্ছ কিনা, বাকিগুলোকে চেনা তোমার দরকার নাই। তোমাকে কি বলছি যে এফ ব্লকের মৌল নয় এই কোশ্চেন আসলে অপশনে হয় ল্যান্থানামকে পাবা, নয় অ্যাক্টিনিয়ামকে পাবা, নয় থোরিয়ামকে পাবা। কারণ এই তিনটা ওই যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের ভিতরে হলেও এরা ডি ব্লকের মৌল। এরা কি? এরা ডি ব্লকের। এরা কি? এরা হচ্ছে ডি ব্লকের। এন্ড তোমরা কি জানো যে এফ ব্লকের মূল্য 27টা? কেমন হয়েছে জানো? ল্যান্থানাইট সিরিজের 15টা, অ্যাক্টিনাইট সিরিজের 15টা, 30টা। তাহলে এই 30টা এফ হওয়ার কথা, কিন্তু না, এই তিনটা হচ্ছে ডি ব্লক। তাহলে 30 থেকে 3 মাইনাস করলে কত থাকে? 27। এজন্য আমরা বলি এফ ব্লকের মূল্য হচ্ছে 27টা। বুঝছো? এজন্য বলি এফ ব্লকের মূল্য 27টা। চলো এরপর, হ্যাঁ, নিচের কোন বন্ধনটি সবথেকে দুর্বল বা কম শক্তি সম্পন্ন? হ্যাঁ, আচ্ছা, কি কি আছে? আয়নিক, সমযোজী, সন্নিবেশ। সন্নিবেশ এক প্রকার সমযোজী বন্ধন, আর আছে ধাতব। ভাই দেখো, বন্ধনের তুলনা করলে সবথেকে শক্তিশালী হচ্ছে আয়নিক বন্ধন, আয়নিক, তারপরে সমযোজী, এবং সমযোজী থেকে দুর্বল হচ্ছে ধাতব বন্ধন। কারণ ধাতব বন্ধনে কোনো ডাইরেক্ট ইলেকট্রন শেয়ার বা আদান প্রদান হয় না। হ্যাঁ, তো ধাতব বন্ধন কিন্তু আয়নিক বা সমযোজী থেকেও দুর্বল। ঠিক আছে। নিচের কোনটি পানিতে দ্রবণীয়? হ্যাঁ, আচ্ছা, নিচের কোনটি পানিতে দ্রবণীয়? দেখো, আমাদের ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর, এটা কি পানিতে দ্রবণীয়? উত্তর হচ্ছে না। তারপরে জিঙ্ক কার্বনেট, এটাও তোমার হচ্ছে পানিতে দ্রবণীয় না। মানে বেশি ম্যাক্সিমাম কার্বনেটের লবণগুলো কি হয় না? পানিতে দ্রবণীয় হয় না। আর এখানে গ নাম্বারে যেটা দেওয়া আছে, এটা উত্তর, এবং এটা সম্পর্কে স্পেশাল ইনফরমেশন হচ্ছে ভাইয়া, লেডের নরমালি সব কিছু তোমার কি হয়? অদ্রবণীয় হয়। শুধুমাত্র লেড নাইট্রেট লবণটাই পানিতে দ্রবণীয়। এন্ড সেখান থেকে এই কোশ্চেনটা আসছে যে ভাই, নিচের কোনটি পানিতে দ্রবণীয়? আমাদের লেডের সব লবণ, লেড কার্বনেট, লেড সালফেট, এরা সব অদ্রবণীয়। লেডের একটা লবণই দ্রবণীয়, সেটা হচ্ছে লেড নাইট্রেট। লেডের একটা লবণই দ্রবণীয়, সেটা হচ্ছে লেড নাইট্রেট লবণ। ঠিক আছে। হ্যাঁ, নিচের কোন যৌগটিতে সব থেকে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন থাকে? এখানে মারামারি আছে। হ্যাঁ, অনেকে বলবে ইথানল, অনেকে বলবে ইথানোয়িক অ্যাসিড, বাট ইথানোয়িক অ্যাসিডটাই সব থেকে বেশি কারেক্ট। ইথানোয়িক অ্যাসিডটাই সব থেকে বেশি কারেক্ট, কারণ এখানে ডাইমার গঠন হয়। হ্যাঁ, সো আমাদের ইথানোয়িক অ্যাসিডের শক্তিশালী তোমার কি থাকে? হাইড্রোজেন বন্ধন থাকে। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু আসছিল অলরেডি। হ্যাঁ, এই যৌগটিতে যখন সিগমা বন্ধন কয়টা, পাই বন্ধন কয়টা? চলো গুনি। সিগমা বন্ধন কয়টা, পাই বন্ধন কয়টা? এগুলো যদি বলে
বাংলা গোনা শুরু করে দিবা। দেখো কার্বন, কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে, হ্যাঁ এখন কি করবা তুমি একটু ভাঙা টেঙা লিখবা। ফার্স্টে কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে, তাহলে একটু ছড়াই ছড়াই লেখো, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা। এবার ডাবল বন্ড আছে, এরপরে কার্বন, তার সাথে আছে হাইড্রোজেন, দিয়ে দাও একটা হাইড্রোজেন, তারপর আছে CH2, তার সাথে আছে CH2। আচ্ছা CH2 কেউ কি করো, এই কার্বন আছে H2 না, ওর হাইড্রোজেনটাও ছড়াই ছিটাই লেখো, তাহলে তোমার জন্য গুনতে সুবিধা হবে। তারপর আছে CHO, CHO মানে কি C ডাবল বন্ড OH। এই দেখো সব ভাঙা লিখলে তোমার জন্য বন্ধন গুনতে সুবিধা হবে। ভাই একটা সিগমা, দুইটা সিগমা, এখানে ডাবল বন্ড একটা সিগমা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, এখানে সিগমা বন্ধন 10টা, পাই বন্ধন কয়টা, এই একটা আর একটা, দুইটা, সো 10 2, 10 2 হচ্ছে এখানে সিগমা আর পাই। ঠিক আছে, সো ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, তারপর তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আসছিল। অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিভাবে থাকে, এই যে তোমরা এই কোশ্চেন পড়ো নাই যে ভাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি করে, ডাইমার গঠন করে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি করে, আরো একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সে Al2Cl6 অর্থাৎ ডাইমার গঠন করে। কি গঠন করে, ডাইমার। ডাইমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি করে, ডাইমার গঠন করে। 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 হ্যাঁ, স্ফুটনাঙ্কের ক্রম অনুযায়ী কোনটা সঠিক, এই যে এই কোশ্চেনটা বলেছিলাম যে ভাই সবথেকে বেশি হবে পানি, তারপরে HF, তারপরে অ্যামোনিয়া, তারপরে মিথেন। সবথেকে বেশি পানি, তারপরে HF, তারপরে অ্যামোনিয়া, তারপরে মিথেন। হ্যাঁ, তো এই কোশ্চেনটা কিন্তু আসবে। হ্যাঁ দেখো, নিজের কোন অক্সাইডটি পানিতে মিশালে সবথেকে বেশি অম্লীয়, যত ডানে তত বেশি অম্লীয়, যত ডানে তত বেশি অম্লীয়। এখন কে কে আছে এখানে, কে কে আছে দেখো, কার্বন মনোঅক্সাইড, এটা তো নিরপেক্ষ, এটা তো বাদ, এটা তো অম্লীয় না। কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনিক অ্যাসিড তৈরি হয়, এন্ড সিলিকন ডাইঅক্সাইড আছে, আর এর ডানে আছে হচ্ছে ফসফরাসের অক্সাইড। তাহলে সব থেকে ডানে আছে ফসফরাসের অক্সাইড, তাহলে এটা হচ্ছে উত্তর। সব থেকে ডানে যেটা থাকবে সেটাই হচ্ছে সব থেকে বেশি অম্লীয়, যত বামে থাকবে সেটা হচ্ছে সব থেকে বেশি ক্ষারীয়। হ্যাঁ, এমন মনে করতে পারো। হ্যাঁ, নিচের কোন অক্সাইডটি শুষ্ককারক হিসেবে ব্যবহার করা হয়, এটা এই চ্যাপ্টারের কোশ্চেন না, এটা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের কোশ্চেন। যেটা শুষ্ককারক বা ডেসিকেটর রূপে, শুষ্ককারক বা ডেসিকেটর রূপে আমরা P2O5 অর্থাৎ ফসফরাসের এই অক্সাইডটাকে ব্যবহার করি। হ্যাঁ, ডেসিকেটর রূপে আমরা P2O5 ব্যবহার করি। ডেসিকেটর রূপে আমরা কি করি, P2O5 ব্যবহার করি। এটা এই চ্যাপ্টারের কোশ্চেন না, এটা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের কোশ্চেন। হ্যাঁ, PCl5 এ কোন সংকরায়ন ঘটে, এটা তোমার এর আগে একবার করেছিলাম, sp3d সংকরায়ন ঘটে। কি ঘটে ভাইয়া, sp3d। কি ঘটে, sp3d। এই যোগে মোট কয়টা বন্ধন আছে দেখো, একটা জটিল যৌগ দিয়ে যদি বন্ধন গুনতে বলে, সাবধান, আমি শিখাই দিচ্ছি কেমনে করবা। দেখো ফার্স্টেই তুমি কি করবা, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে কে আছে, বাইরে কে আছে, তাদের ভিতরে কয়টা প্লাস মাইনাস, এটা আগে বের করবা। ক্লোরিন হচ্ছে -2, তাহলে থার্ড ব্র্যাকেটটা হচ্ছে +2। ভাইয়া প্লাস মাইনাসের যেই সংখ্যাটা, ওই কয়টা হচ্ছে আয়নিক বন্ধন। দেখো জটিল যৌগের ভিতরে আয়নিক বন্ধন সংখ্যা কেমনে বের করব, জটিল যৌগের ভিতরে আয়নিক বন্ধন হবে, জটিল যৌগের ভিতরে আয়নিক বন্ধন হবে যে কয়টা প্লাস মাইনাস ওই কয়টা, সো -2 অথবা +2, তার মানে 2, তাহলে দুইটা আয়নিক বন্ধন এখানে হবে, দুইটা আয়নিক বন্ধন। তারপরে এবার থার্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকবা। থার্ড ব্র্যাকেটের ভিতরে ঢোকার পরে তুমি দেখো লিগ্যান্ড যে কয়টা সে কয়টা হবে সন্নিবেশ বন্ধন। লিগ্যান্ড যেই কয়টা সে কয়টা হবে সন্নিবেশ বন্ধন। এটা আগে একবার পড়েছিলাম যে ভাই লিগ্যান্ড যেই কয়টা সে কয়টা সন্নিবেশ বন্ধন। লিগ্যান্ড 4টা, তাহলে সন্নিবেশ বন্ধন 4টা। এবার ফাইনালি তুমি দেখবা লিগ্যান্ডটার ভিতরে আবার কোনো বন্ধন আছে কিনা। দেখো আমাদের লিগ্যান্ডটা অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ভিতরে সন্নিবেশ আছে, তাহলে লিগ্যান্ড আছে কয়টা, 4টা। একটা অ্যামোনিয়ার ভিতরে সন্নিবেশ কয়টা তুমি আমাকে বলো, একটা অ্যামোনিয়ার ভিতরে সন্নিবেশ কয়টা, 3টা হাইড্রোজেন, তাহলে 3টা, তাহলে 4টায় কয়টা, 3 4 12টা। তাহলে এখানে সমযোজী কয়টা, লিগ্যান্ডের ভিতরে সমযোজী হচ্ছে 12, তাহলে 12 4 16 আর 2 18, তাহলে টোটাল বন্ধন আছে এখানে 18টা। এভাবে গুনতে হবে। কি করতে হবে, ফার্স্টে প্লাস মাইনাস হিসাব মিলাই ফেলবা, যে কয়টা প্লাস মাইনাস ওই সংখ্যাটাই হচ্ছে আয়নিক বন্ধন। এরপর থার্ড ব্র্যাকেটে ঢুকবা, লিগ্যান্ড যে কয়টা সেটা হচ্ছে সন্নিবেশ, এন্ড এরপরে লিগ্যান্ডের দিকে তাকাই দেখবা তার ভিতরে আবার কি আছে কিনা, কোনো বন্ধন আছে কিনা, তারপরে সেটা গোনা শুরু করবা। বুঝছো, চলো। হ্যাঁ, বেনজিনের সিগমা বন্ধন কয়টা, আচ্ছা বেনজিনের সিগমা বন্ধন কয়টা, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো বেনজিন মানে কি ভাইয়া, CH রা মিলে কি বানায় ফেলছে, একটা হেক্সাগোনাল কেরাস। দেখো CH, এটা হচ্ছে বেনজিন, ডাবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, তারপর ডাবল বন্ড। ভেঙে লিখলাম তোমার বোঝার জন্য সিগমা বন্ধন কয়টা। দেখো তাহলে এই যে 6টা সিগমা বন্ড আছে, 6টা, আবার প্রত্যেকটা কার্বন হাইড্রোজেনকে ধরে রাখছে কি সিগমা বন্ধন দিয়ে, তাহলে 6 6 12টা, আর 3টা কি আছে পাই বন্ধন। তাহলে বেনজিনের ভিতরে সিগমা বন্ধন কয়টা, 12টা, পাই বন্ধন কয়টা, 3টা। ঠিক আছে, তাহলে বেনজিনের সিগমা বন্ধন কয়টা, 12টা। বেনজিনের সিগমা বন্ধন কয়টা, 12টা। বেনজিনের সিগমা বন্ধন 12টা। এরপরে কোশ্চেন, হ্যাঁ কোনটির আয়নিক ব্যাসার্ধ সবথেকে ছোট্ট, আর পড়াবো না। দেখো এগুলো সব কি, এগুলো সব হচ্ছে আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রনের ক্ষেত্রে কি বলছে, ব্যাসার্ধ সবথেকে ছোট, যার প্রোটন সংখ্যা বেশি সেই ছোট। যে অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা সবথেকে বেশি 13, তাহলে ও হবে সবথেকে ছোট। আর এখানে আর কি আছে, অক্সিজেনটা দেখো 8, প্রোটন সংখ্যা সবথেকে কম, ও হয়তো বড়। যদি বড় চাইতো তাহলে অ্যান্সার হতো অক্সিজেন। হ্যাঁ, এই বিক্রিয়াতে কি হয়, আচ্ছা দেখো
আমাদের 2 নাম্বার গ্রুপের সাথে ধরো ম্যাগনেসিয়ামের সাথে কি আছে, নাইট্রোজেন আছে, বা ধরো ক্যালসিয়ামের সাথে নাইট্রোজেন আছে। আমাদের 2 নাম্বার গ্রুপের সাথে যখন নাইট্রোজেন থাকবে আর তুমি তাকে কি করবা, পানির সাথে বিক্রিয়া দিবা। হ্যাঁ, অন্যগুলো হইতে পারে, এদের সাথে যখন পানির বিক্রিয়া দিবা তখন কি হবে, যাকে বিক্রিয়া দিবা তার হাইড্রোক্সাইড তৈরি হবে। যেমন ম্যাগনেসিয়াম হলে ম্যাগনেসিয়ামের হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হলে ক্যালসিয়ামের হাইড্রোক্সাইড, এন্ড অবশ্যই তার সাথে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, অলওয়েজ। আমাদের 2 নাম্বার গ্রুপের নাইট্রাইডের সাথে পানির বিক্রিয়া দিলে অলওয়েজ অ্যামোনিয়া উৎপন্ন হবে, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। সো বলছে, দেখো কি বলছে, আমাকে বলছে যে এই যৌগটার সাথে পানির বিক্রিয়া দিছি, হাইড্রোক্সাইড তৈরি হয়েছে প্লাস আরো কিছু তৈরি হয়েছে এক্স, এটা কি হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে, সো যে অ্যামোনিয়া তৈরি হবে। চলো এরপরে কোশ্চেন। হ্যাঁ, বেরিলিয়াম ক্লোরাইড অণুর বন্ধন কোণ কত? দেখবা সংকরণ বের করলে sp2 আসবে, sp। সো বেরিলিয়াম লাস্ট ইলেকট্রন দুইটা ইলেকট্রন দুইটা ক্লোরিন নিয়ে গেছে, সংকরণ কি? দুইটাই সিগমা বন্ড প্লাস লন পেয়ার নাই, 0। 2 হলে কি হয়? 2 হলে হয় sp, 2 হলে কি হয়? sp হয়। এন্ড sp হলে বন্ড অ্যাঙ্গেল কত হয়? sp হলে বন্ড অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি। sp হলে বন্ড অ্যাঙ্গেল কত হয়? 180 ডিগ্রি। কোনটি গণনাঙ্ক সবথেকে কম? আবারও একই কোশ্চেন আসতেছে। ঠিক আছে, যে সিলভার কাটা, I মাইনাস Br মাইনাস Cl মাইনাস F মাইনাস। গণনাঙ্ক কম মানে সমযোজী, পোলার আয়ন বেশি কার? অ্যানায়নের আকার যত বড় হয় পোলার আয়ন তত বেশি হয়, অ্যানায়নের আকার যত বড় হয় পোলার আয়ন তত বেশি হয়। বরফের গঠনে একটা অক্সিজেন পরমাণুতে হাইড্রোজেন বন্ধন কয়টা? 2টা। এই ভুলটা কিন্তু কইরো না। বরফের গঠনে একটি অক্সিজেন পরমাণু বলছে, বলে নাই যে বরফে কয়টা হাইড্রোজেন বন্ধন। যদি বলে তাহলে 4টা। যে পানিতে কয়টা হাইড্রোজেন বন্ধন? 4টা। কারণ একটা পানি কি করতে পারে? 4টা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, কিন্তু একটা অক্সিজেন 2টা তোমার হচ্ছে সরাসরি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। ঠিক আছে, নিচের কোন যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2? দেখো অক্সিজেনের জারণ সংখ্যা -1/2 কোথায় হয়? সুপার অক্সাইডে। কোথায় হয়? সুপার অক্সাইডে। কোথায় হয়? সুপার অক্সাইডে। এন্ড তোমার আমি কয়টা সুপার অক্সাইড পড়াইছি? তোমার আমি KO2 সুপার অক্সাইডটা পড়াইছি। ঠিক আছে, দেখবে এগুলাই আসে বেশিরভাগ সময়। হ্যাঁ, নিচের কোনটিতে দেখো KO2 সুপার অক্সাইড, যেখানে অক্সিজেনের জারণ মান কত? -1/2। আর তোমার যদি মুখস্থ রাখতে না মন চায় তুমি বাই করো, দেখো বাই করো, তাহলে হয়। পটাশিয়াম একটা যদি +1 হয়, তাহলে 2টা অক্সিজেন কত হবে? -1। তো 2টা অক্সিজেন যদি হয় -1, তাহলে একটা অক্সিজেন কত? -1/2 বা -1/2। তাহলে তুমি বেরও করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, পারফেক্ট। লাস্ট কোশ্চেন, যে পানিতে নিচের কোন পথের দাব্যতা বেশি? আবারও তোমার ফাজানি নীতি, তাহলে ক্লোরিনগুলো কেটে দাও। অ্যালুমিনিয়াম 3+, ব্যারিয়াম 2+, ক্যালসিয়াম 2+ এন্ড সোডিয়ামটা প্লাস। হ্যাঁ, দাব্যতা বেশি বলছে মানে কি? আয়নিক, তার মানে সমযোজী কম, পোলার আয়ন কম। এবার আসো, ফার্স্টে কি দেখতে হবে? চার্জ। হ্যাঁ, চার্জ যত বেশি পোলার আয়ন বেশি, তাহলে চার্জ যত কম পোলার আয়ন কম। তাহলে চার্জ কম কার? সোডিয়ামের। তাহলে পোলার আয়ন কম, তার মানে বাকি সব বেশি। শেষ, বুঝছো? এই সব কোশ্চেন আসবে। সো দেখো 150টা কোশ্চেন সলভ করলাম, বাট এগুলা করতে হইলে আগে বেসিক পুরো চ্যাপ্টারটা পড়ে আসতে হবে, পুরা চ্যাপ্টারে হাজার স্যারের বইটা পড়ে আসতে হবে, ক্লাসটা করে আসতে হবে, তারপরে অনুশীলনী সলভের ক্লাস করতে হবে। ঠিক আছে, এন্ড এটা করার মাধ্যমে তুমি দেখো প্রত্যেকটা টপিক, ফাজারের নীতি, পর্যায় সারণী থেকে গ্রুপ নির্ণয়, কাকে কি বলা হয়, ঠিক আছে, তারপরে পোলারিটি, তারপরে তোমার হচ্ছে ডাইপোল মোমেন্ট থেকে শুরু করে এমন কোনো টপিক নাই, হাইড্রোজেন বন্ধন, আয়নিক বন্ধন, সন্নিবেশ, সমযোজী, ঠিক আছে, সংকরায়ন থেকে বন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার জটিল যৌগ, রঙিন যৌগ, অবস্থান্তর মৌল, সব কিন্তু টাচ করা হয়েছে। ঠিক আছে, সো আমাদের মূলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।